কুনলুন পর্বত, যা 10,000 বছর ধরে রাক্ষসদের দমন করে রেখেছে। শীর্ষ গুরুরা শিষ্য নির্বাচন করুন। সেদিন তুমি, যার যোগ্যতা সবচেয়ে কম ছিল, তবে তাকে নবম শিখর দ্বারা নির্বাচিত করা হয়েছিল, যার আধ্যাত্মিক শক্তি সবচেয়ে প্রবল। আমি ভেবেছিলাম নবম শৃঙ্গের সুবিধাগুলোর উপর নির্ভর করতে পারব, সহশিষ্যদের সাথে জীবনের শিখরে পৌঁছানো। কিন্তু অপ্রত্যাশিতভাবে শক্তিশালী নবম শিখর। আমি শুধু আপনার কাছ থেকে একজন শিক্ষানবিশই পাইনি, এমনকি অন্যান্য শিখরের শিষ্যরাও। তাদের সবার মুখেই ছিল প্রত্যাশার ছাপ, যেন তারা কোনো দারুণ অনুষ্ঠান দেখছে। পরিণত হয়, যদিও নবম শিখরে স্বর্গ ও পৃথিবীর প্রচুর আধ্যাত্মিক শক্তি রয়েছে, কিন্তু কারণ পাতালপুরীর সাথে সংযোগকারী একটি গুহা আছে। পাহাড়টি এক ভৌতিক আবহে পরিপূর্ণ ছিল। অনেক প্রতিভাবান শিষ্য সেই আভা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। অন্তরের রাক্ষসকে জাগিয়ে তোলা, কুনলুন থেকে বহিষ্কৃত। যখন আপনি এই মুহূর্তে নবম শিখর ত্যাগ করেন, পর্বতের বায়ুর অধিপতি মো ঝেংডং তোমার পশ্চাৎসরণরত অবজবটি দেখছিলেন, কিছুটা একাকী। নবম চিঠিটি চরিত্রের একটি বিশেষ পরীক্ষা। এখানে 10 বছর থাকতে পারা একজনও শিষ্য নয়। তুমি কুনলুনের ফটক পর্যন্ত চলে এসেছ। কুনলুন গেটে সিস্টেমের চেক ইন নির্দেশাবলী নির্বে পাঠ করুন। চেক ইন সফল হয়েছে। অভিনন্দন আয়োজক। মহান দাও মেরিডিয়ানের উপহার লাভ করেছেন। কুনলুন হার্ট সূত্র সংগ্রহ করুন। কুনলুন সর্বোচ্চ কৌশল, পাতাল আকাশসংযোজক তলোয়ার, সকল বস্তুর প্রাণশক্তির বিকাশ, স্বর্গের মহিমান্বিত শক্তিতে রূপান্তর। আমার অন্তরে পরমানন্দ জেগে উঠল। এভাবেই কুনলুন মার্শাল আর্টের সর্বোচ্চ স্তর অর্জন করা হয়েছে। ঠিক যখন আপনি নবম শিখরে ফিরতে যাচ্ছিলেন, 2 জন শিষ্যের মুখে বজ্রপাতের চিহ্ন আমাদের দিকে হেঁটে আসছে। ইনি কি নবম শিখরের কোনো নতুন শিষ্য নন? আমরা অন্য একটি চূড়ায় যাওয়ার পরিকল্পনা করছি। আমি একদিনও টিকতে পারিনি। এত বিরল, অস্বাভাবিক নয়। তবে উচ্চ প্রতিভার অধিকারীরা সাধারণত নবম শিখরে যায়। অন্যান্য ব্যস্ততম সময় না থাকলে ফসল আদৌ উঠবে কিনা সেটাই প্রশ্ন। এমন সাধারণ মানের ব্যক্তিদের খুব কমই থাকতে দেওয়া হয়। দেখে মনে হচ্ছে তিনি নবম শৃঙ্গের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে ব্যাপারটা চলে যাওয়া নিয়ে নয়। হাহা, এখন আর এটা কোনো ব্যাপার না। তার প্রতিভা দেখুন। তারা কয়েক দিনের বেশি ভেতরে থাকতে পারবে না। আপনি এই কথাগুলো শুনবেন। কোনো কথা বলা হয়নি। তুমি এখন হয়তো কেউ নও, কিন্তু ভবিষ্যতে এই লোকগুলোর তোমাকে শ্রদ্ধা করার অধিকারও থাকবে না। একটি চেক ইন ব্যবস্থা আছে। তারা কিছুতেই সেখানে পৌঁছাতে পারবে না। নবম চূড়ায় বেশিক্ষণ না থাকার ব্যাপারে এটা নিয়ে খুব কম লোকই হাসছে। নিরাপত্তার জন্য তোমাকে সেখানেই থাকতে হবে। নবম শিখরে প্রত্যাবর্তন। মো ঝেংডং হাসলেন। চোখ বন্ধ করে চাষাবাদ চালিয়ে যান। নবম চূড়ায় আর কিছুই ঘটেনি। শুধুমাত্র পাতালপট্টি দেখুন। কিন্তু এটাই সমগ্র কুনলুন পর্বতমালার সবচেয়ে কঠিন কাজ। আমার বাসস্থানে ফিরে আপনার অবিলম্বে কুনলুন হৃদয় সূত্রটি অনুধাবন করা শুরু করা উচিত। আপনি খুঁজে পেয়ে অবাক হয়েছিলেন। সে আসলে তোমার সাধনার স্তর গোপন করতে পারে। কোনো সমস্যা নেই তা নিশ্চিত করার পর সরাসরি কুনলুন হার্ট সূত্র অধ্যয়ন করুন। প্রবেশের মুহূর্ত চোখ বন্ধ থাকলেও আপনি অনুভব করতে পারেন। অসংখ্য বায়ু প্রবাহ দেখা যায়। এই শক্তি হার্ট মেরিডিয়ান বরাবর প্রবাহিত হয়। আপনার শরীরের সাথে একীভূত করুন। অচিরেই আধ্যাত্মিক শক্তি সমস্ত নারীপথ পূর্ণ করে দিল। স্পিরিট কমিউনিকেশন প্ল্যাটফর্ম থেকে পার্পল ম্যানশন খোলা। দেহ থেকে সোনালী আলো বিচ্ছুরিত হচ্ছিল। 8টি অসাধারণ মুদ্রেখা পর্যবেক্ষণ করুন। আমি এটা আয়ত্ত করেছি। তুমি চোখ খোলো। অবিশ্বাস্য। অমরত্ব অর্জনের প্রথম বাধা। গড় প্রাথমিক যোগ্যতা সম্পন্নদের 100 দিন প্রয়োজন। সবচেয়ে দক্ষ ব্যক্তিরও 1 মাস সময় লাগে। তুমি কিছুই করনি। এটি কুনলুন হৃদয় সূত্রের অনুশীলন। সে এক রাতে এটা আয়ত্ত করে ফেল। যদি এটা ফাঁস হয়ে যায়, একেবারে ভয়াবহ। এটাই হলো কুনলুন পরম হৃদয় সূত্রের তাৎপর্য। আপনি শীঘ্রই আবিষ্কার করবেন। কুনলুন হৃদয় সূত্র রহস্যে আবিত। স্বর্গের রহস্য আবিত করা। স্পষ্টভাবে দেখতে অক্ষম। আপনার চাষের স্তর। এটা আমার জন্য সত্যিই মানানসি। সেই রাতে কিছুই ঘটেনি। পরের দিন সকালে আপনি নবম শৃঙ্গের শীর্ষে আপনার প্রভুর সাথে বিনীতভাবে সাক্ষাতের অনুরোধ করছেন। মো ঝেংডং চোখ খুলে আপনার দিকে তাকালেন। এটা সন্তোষজনক বলে মনে হচ্ছে। আপনি নবম শিখরে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত। নবম শিখরের প্রথম রাত। অনেক শিষ্য তাদের ভেতরে শয়তানকে দেখতে পায়। তারা যে শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে সেটাই বেশ প্রশংসনীয়। ভেতরের দৈত্যটাকে দেখে তুমি কিছুটা অবাক হয়েছ। গত রাতে আমি কিছুই অনুভব করিনি। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে এটা কুনলুন মাইন্ড টেকনিকের কারণে হয়েছে। সকল বস্তুর প্রাণশক্তির বিকাশ, স্বর্গের মহিমান্বিত শক্তিতে রূপান্তরিত হও। অশুভ আত্মারা কিভাবে কাছে আসতে পারে? পাতালপুরীর আভা তোমার কোনো ক্ষতি করে না। হ্যাঁ প্রভু। শিষ্যরা নবম শিখরে অবস্থান করবে। একদিনের জন্য একজন শিক্ষক, আজীবনের বাবা। আপনি দৃঢ়ভাবে বললেন। কোনো প্রয়োজন নেই। কুনলুন পর্বতমালা থেকে সহজে বের হওয়া যায় না। গুরু, আপনি তাদের উপর নির্ভর করবেন। সবচেয়ে শক্তিশালী হয়ে উঠুন। মো ঝেংডং মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তারপর শান্তভাবে বলল, চলো যাই। চলুন আপনাকে পাতালপুরীর প্রবেশদ্বার দেখাতে নিয়ে যাই। আমি তোমাকে প্রাথমিক কৌশলগুলো শিখিয়ে দিই। কথাগুলো শান্ত ছিল, কিন্তু সে তার চোখের আনন্দ লুকাতে পারল না। পেছনের পাহাড়ে পৌঁছলাম। আপনি অনুভব করেন, ঠান্ডা ও বিষণ্ণ পরিবেশ মানুষের মধ্যে নেতিবাচক আবেগ জাগিয়ে তুলতে পারে। আপনি একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তারা বলল, এতে অবাক হওয়ার কিছু নেই। আমি এখানে বেশি দিন থাকব না। বিপথে যাওয়া এবং আবিষ্ট হওয়া সহজ, কিন্তু এই আভাগুলো তোমার কোনো কাজে আসে না। কুনলুন হার্ট সূত্র সকল বস্তুর খায় এর বিকাশ ঘটায়। পাতালপুরীর আভাও এর মধ্যে রয়েছে। আলোর একটি পর্দা তোমাকে আবিত করল। পাতালপুরীর আভা বিচ্ছিন্ন করুন। মো ঝেংডং, এখানকার ভৌতিক আবহ অত্যন্ত প্রবল। তুমি এখনো সাধনা করনি, কিন্তু এর সাথে তোমার অনেক বেশি সংস্পর্শ হয়েছে। শরীরের উপর অতিরিক্ত চাপ। তুমি তোমার প্রভুকে ধন্যবাদ দাও। কিন্তু আমি মনে মনে জানতাম যে তুমি ঠিক হয়ে যাবে। আমি একটি বিশাল গুহা দেখলাম। ভিতরের অন্ধকার পরিবেশ খালি চোখে দেখা যাচ্ছিল। চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই একটু দেখানোর জন্য। মো ঝেংডং আপনাকে গুহার গভীরে নিয়ে যায়। এইমাত্র গুহায় প্রবেশ করলাম। সিস্টেমের কণ্ঠস্বর শোনা গেল। দিন মহৎ পথের সন্ধান পেয়েছিলেন। হোস্টের দীর্ঘমেয়াদী সাইন ইন করার অনুমতি দেয়া। আসলে এখানে দাওশিরা আছে। আপনি বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন। অবশেষে একটি দীর্ঘমেয়াদী চেক ইন পয়েন্ট খুঁজে পেলাম। তদুপরি এটি নবম শৃঙ্গের পশ্চাৎ পর্বতে অবস্থিত। এই তোমার আশীর্বাদ ধন্য ভূমি। আপনি গুহায় প্রবেশ করেছেন। আমি একটি কূপ দেখলাম। সমস্ত অন্ধকারের উৎপত্তি এখান থেকেই। পাতালপুরীর প্রবেশদ্বার। সরাসরি তাকাতে পারে না। যেদিন তুমি অমর হবে সেই দিনের অপেক্ষায়। আপনি দেখে নিতে পারেন। এটি আপনার জন্য খুবই সহায়ক হবে। এখন দয়া করে এটা দেখবেন না বলে মনে রাখবেন। মো ঝেংডং গম্ভীরভাবে বললেন।
তুমি মাথা নাড়ানোর পর মো ঝেংডং আলতো করে তোমার কপালে টোকা দিল। তথ্যের এক প্রবল স্রোত আমার মনকে প্লাবিত করল। এটি সাধনা কৌশল এবং মন্ত্রকে বোঝায়। কুনলুন চি বিল্ডিং কৌশল এবং ধ্যান মন্ত্র। কুনলুন চি বিল্ডিং টেকনিকটি কুনলুন হার্ট সূত্রের অনুরূপ, কিন্তু সে তার চেয়ে অনেক নিকৃষ্ট। এই প্রশান্তিদায়ক মন্ত্র মনকে শান্ত করতে এবং ঐশ্বরিক সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারে। মো ঝেংডং তার হাত সরিয়ে নিলেন। সাধারণ শিষ্যরা প্রচলিত শক্তি পরিশোধন কৌশলগুলো অনুশীলন করেন। আমি আপনাকে যা জানাচ্ছি তা হল কুনলুনের সেরা কিউ সাধনা কৌশল। এই বিষয়টি অন্যদের কাছে প্রকাশ করবেন না। এই শান্তিদায়ক মন্ত্রটি আপনাকে প্রেতলোক বা আধ্যাত্মিক জগতের প্রভাব কমাতে সাহায্য করবে। যদি আপনি সহ্য করতে পারেন, পাতাল গুহার কাছে চাষাবাদ আরও দ্রুত হতে পারে। কিন্তু এটা করার আগে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। যদি আপনি পেছনের পাহাড়ে চাষ করেন, সে কয়েকদিন পর আমার কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসে, অন্তরের অসুরদের বৃদ্ধি রোধ করতে। তোমার অবিলম্বে তোমার গুরুর শিক্ষা স্মরণ করা উচিত। যা আপনাকে সবচেয়ে বেশি খুশি করে তা হল আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন, যতক্ষণ না কোনোটি নেই। শুধু নিজের ভেতরের শয়তানগুলোর উপর মনোযোগ দিন। এর মানে হলো আপনি ঘন ঘন চেক ইন করতে পারবেন। প্রধান সড়ক নেটওয়ার্কের কাছাকাছি পৌঁছালে আপনি কি সাইন ইন করবেন? আপনি প্রত্যাশায় পূর্ণ। সেই রাতে তুমি আবার পাতাল গুহার প্রবেশদ্বারে এসেছিলে। দিন আবিষ্কার করেন যে হোস্টের দীর্ঘমেয়াদী চেক ইনের জন্য গ্রেট দাও ভেইনগুলো ব্যবহার করা যেতে পারে। আপনি কি চেক ইন করেছেন? আপনি নীরবে সিস্টেমে প্রবেশ করেন। চেক ইন সফল হয়েছে। আযোজক মহাদাও মধ্যরেখার উপহারটি গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। স্বর্গ ও পৃথিবীর দাও সম্পদ লাভ করুন। তাওবাদী ধর্মগ্রন্থ স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি। এতে সময় ও স্থানের সাপেক্ষে স্বর্গ ও পৃথিবীর এবং সকল বস্তুর পরিবর্তনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। গ্রেট ওয়ে পরিবর্তন করে। চমৎকার। এটি 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনি অপ্রত্যাশিতভাবে কিন্তু কৌতূহলবশত তাওবাদী ধর্মগ্রন্থ ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তাওবাদী ধর্মগ্রন্থ তোমার মনে একটি গোলকে রূপান্তরিত হলো। তাৎক্ষণিকভাবে আপনাকে ঢেকে দেয়। মনে হবে যেন আপনি আকাশের অনেক উঁচুতে বসে আছেন। স্বর্গ ও পৃথিবীর বিবর্তন দেখা। সবকিছুর বিবর্তন। মেঘেরা গড়িয়ে যায় এবং খুলে যায়। হতবাক। যেন 3000 জগৎ দেখা হচ্ছে। স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তি তোমার মধ্য থেকে প্রবল বেগে প্রবেশ করে। মিলিত শ্বাস এবং স্বর্গ ও পৃথিবীর শ্বাস প্রশ্বাস ও আবর্তন। চাষের স্তর এবং পৃথিবীতে দিন ও রাতের পরিবর্তন। সকল কিছুর জীবন ও মৃত্যুর চক্র। এই অবস্থাটি দীর্ঘ সময় ধরে স্থায়ী ছিল। যখন আপনি সতেজ বোধ করেন, সে চোখ খুল। তুমি এখনো পাতাল গুহায় বসে আছো, কিন্তু আমি এক প্রবল শক্তি অনুভব করলাম। ঘুরে বেড়ানো লক্ষ লক্ষ। আলতোভাবে উপলব্ধি করুন। আপনার সাধনার স্তরে ব্যাপক পরিবর্তন দেখে আপনি হতবাক হয়ে গেলেন। কিউই পরিশোধন পরিপূর্ণতা। তুমি এটা বিশ্বাস করতে পারবে না। সাধারণ মানুষের জন্য 100 দিনের প্রাথমিক কোর্স। কিউ সাধনা শিখরে পৌঁছাতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। চোখ বন্ধ করার মুহূর্তেই তুমি পরিপূর্ণতা অর্জন করেছ। তাওবাদী ধর্মগ্রন্থের শক্তি অবিশ্বাস্য। তাওবাদী ধর্মগ্রন্থটি 3 মাস ব্যবহার করা যায়, কিন্তু এর মধ্যে আর প্রথমবারে সেই ভয়ঙ্কর শক্তি ছিল না। তুমি লোভী নও। ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট পর্যায়ে উন্নীত হতে আপনার জন্য 3 মাসই যথেষ্ট। আপনি জানেন যে তাওবাদী ধর্মগ্রন্থের সাক্ষাৎ কেবল দৈবক্রমেই লাভ করা যায়। তাছাড়া চাষের স্তর যত বেশি হবে এর ব্যবহার তত ভালো। কিন্তু এখন আত্মরক্ষার ক্ষমতা থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তুমি পাতাল গুহা ত্যাগ করো। আকাশটা ইতিমধ্যেই হালকা উজ্জ্বল ছিল। তুমি স্পষ্টতই এটা শুধু এক মুহূর্তের জন্য অনুভব করেছিলে। এটি তাওবাদী ধর্মগ্রন্থের সময়ের প্রবাহকে তুলে ধরে। এছাড়াও রহস্য আছে। আপনি নবম শিখরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করতে পারেন। শান্ত ও নির্জন। মাঝে মাঝে হলো সিস্টেমটি পরিষ্কার করুন। নবম পিক হলে সাইন ইন করুন। চেক ইন সফল হয়েছে। আযোজক মহাদাও মধ্যরেখার উপহারটি গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। জাদুর মাধ্যমে 9টি সারের শক্তি অর্জন। 9টি বলদের শক্তি আয়ত্ত করা। এক ঘুষিতেই চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে। এটা খুবই বাস্তবসম্মত। পাহাড় ও সমুদ্র পৃথক। সঠিক আক্রমণ শক্তি দিয়ে শেখার পর শক্তিতে পূর্ণ একটি খুশি। পূর্ববর্তী আধ্যাত্মিক শক্তির আশীর্বাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা তো মাত্র একটি বলদের শক্তি। 6 মাস পরে তুমি পাতাল গুহা থেকে জেগে ওঠো। সমাধিস্থ করার 3 মাস আগে সম্পূর্ণরূপে শোষিত হয়েছিল। পরবর্তী ফলাফলগুলো প্রত্যাশিত ছিল না। তবে এটি আপনার চাষাবাদকে ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হতেও সাহায্য করেছিল। সাইন ইন করার মাধ্যমে প্রাপ্ত বডিগুলো ছাড়াও আপনি ভিত্তি নির্মাণের শেষ পর্যায়ে প্রবেশ করেছেন। গোল্ডেন কোরকে ঘনীভূত করা থেকে মাত্র এক ধাপ দূরে। গোল্ডেন কোর চাষীদের জন্য একটি মাইলফলক। কুনলুনের কাছে এটা কিছুই না। কিন্তু একবার অমিত তৈরি হয়ে গেলে আপনি আপনার সমবয়সীদের মধ্যে একজন অসাধারণ ব্যক্তি। এমনকি কিছু স্টুয়ার্ডও কেবল গোল্ডেন কোর পর্যায়ে ছিলেন। 6 মাসে চাষ। তুমি নবম শিখর কখনো ত্যাগ করনি। আমি প্রতিদিন শুধু পাতাল গুহাতেই সাইন ইন করি। নবম শৃঙ্গে পৌঁছানোর এটি একমাত্র প্রধান পথ। তুমি অনেক অমিত ও জাদুকরী ধনসম্পদ লাভ করেছ। স্ট্রিম এলিক্সির ফাউন্ডেশন বিল্ডিং এলিক্সির ট্রু এসেন্স এলিক্সির হেভেনলি স্নো এলিক্সির এবং মাধ্যাকর্ষণ ফুডো মাজো মন্ত্র ইনিমিয়াং সোর্ড টেকনিক জিওয়াই সোর্ড অমর দেবতা এবং অন্যদের আবদ্ধ করা। এগুলোর মধ্যে অচলা মন্ত্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি আপনার সাধনার স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার সময়ও আপনাকে একটি স্থিতিশীল মানসিক অবস্থা বজায় রাখতে সাহায্য করেছিল। শক্তি এবং তারকা মেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি পাতাল গুহা থেকে বেরিয়ে এলে। নবম শৃঙ্গের চূড়ার দিকে যাত্রা। আজ সেই দিন যেদিন গুরু মন ও আত্মাকে পরীক্ষা করেন। গত কয়েক মাস কোনো বাধা ছাড়াই কেটেছে। আপনার আপাত সাধনার স্তর হল শক্তি পরিশোধন স্তর 2। সাধারণ শিষ্যদের চেয়ে সামান্য দ্রুত। কিন্তু তোমার গুরু তোমার দক্ষতা বিকাশে তার সর্বশক্তি নিয়োগ করেছেন এবং অমিতেরও কোনো অভাব নেই। এমনকি ব্যক্তিগতভাবে আপনার শরীরকে সংযত করুন। আপনার কৃতজ্ঞতা। ভবিষ্যতে বিশ্ব অপরাজেয় হয়ে উঠলেও তোমার মনিব তোমাকে যা যা পাহারা দিতে বলেছেন তুমিও সেগুলো পাহারা দেওয়ার জন্য পেছনে থেকে যাবে। গুরু ও শিষ্য মন ও আত্মার খোঁজখবর নিতে আসেন। আপনি মো ঝেংডংয়ের পিছনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়েছিলেন। সে তোমার দিকে ফিরল। আমি অত্যন্ত সন্তুষ্ট। ইনি তার সবচেয়ে অসামান্য শিষ্য। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। ক্ষয় প্রতিরোধী। মো ঝেংডং তার আঙুল দিয়ে তোমার কপালে টোকা দিল। নরম স্বরে কোনো সমস্যা নেই। পাতালের আবার ক্ষতি করা কঠিন। এখন থেকে আপনাকে মাসে একবার এটি পরীক্ষা করাতে হবে। গুরু আপনি মাথা নাড়েন। যাই হোক কুনলুন হলে যান। আজ প্রতিটি শিখরের অসামান্য শিষ্যদের তাদের জাদুকরী ধনসম্পদ গ্রহণ করার দিন। গিয়ে ওটা সংগ্রহ করুন। মো ঝেংডং মৃদুস্বরে কথা বললেন। অসামান্য শিষ্য। তুমি প্রতিক্রিয়া জানাতে একটু দেরি করেছিলে। তুমি কি নবম শিখরের শিষ্যদের মধ্যে যথেষ্ট বিশিষ্ট? মো ঝেংডং জবাবে জিজ্ঞাসা করল। তুমি নবম শিখরের একমাত্র শিষ্য। কেউ শ্রেষ্ঠ কিনা সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। মাস্টার আমি এখনই আসছি। তুমি মাথা নিচু করে রাজি হলে।
আমি আজ চেক ইন করিনি। আমি কুনলুন হলে গিয়ে নাম লিখে আসি। 9টি পর্বতশৃঙ্গের মাঝে কুনলুন গ্র্যান্ড হল একাকী দাঁড়িয়ে আছে। রূপকথার রাজ্যের মতো চমৎকার। হলটি সকল শিখর থেকে আসা অসামান্য শিষ্যদের দ্বারা পরিপূর্ণ। সকলেই ভিত্তি স্থাপন স্তরের উপরে। এমনকি একজন গোল্ডেন কোর বিশেষজ্ঞ ছিলেন। কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরটি কিছুটা লক্ষণীয়। তুমি পেছনে চুপচাপ দাঁড়িয়েছিলে। কিন্তু নিজের ইচ্ছাম তো সবসময় থাকা যায় না। প্রতিটি শিখর থেকে শিষ্যরা নিজ নিজ এলাকায় দাঁড়িয়েছিলেন। একজন মধ্যবয়সী পুরুষের কণ্ঠস্বর ভেসে এল। 9টি আলোক রশ্মি পতিত হয়। সংখ্যা দিয়ে চিহ্নিত। এবার 9 টু পিকে কি কেউ আছে? আমি শুনেছি যে নবম চূড়াটি সারা বছরই খালি থাকে। কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরটি কি খুব নিম্ন? সে এখানে দাঁড়িয়েছিল। চাপ কি বেশি? আপনি আপনার চারপাশের আলোচনা শোনেন। কোনো চাপই নেই। তুমি এই কথাগুলোকে মোটেও পাত্তা দাও না। সিস্টেমের কথা শোনা। চেক ইন সফল হয়েছে। অভিনন্দন আয়োজক। মহান দাও মেরিডিয়ানের উপহার লাভ করেছেন। অলৌকিক ক্ষমতা সম্পন্ন বিবরণের একটি পৃষ্ঠা পাওয়া গেছে। এক পৃষ্ঠার হিসাব। উচ্চ স্বর্গীয় প্রক্রিয়া। সংবেদনশীল প্রাণীদের হ্রাস এবং অবরুদ্ধ করা। এক পৃষ্ঠার হিসাব। মাউন্ট তাই দেখা যায়নি। এক পৃষ্ঠার হিসাব। তুমি তোমার অন্তরে বোঝো। আপনার ঠিক এটাই প্রয়োজন। এটি স্বর্গের রহস্যকে আবিত করতে পারে। অন্যদের দৃষ্টিতে বাধা দেওয়া। গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার হাত লুকিয়ে রাখতে। সংঘর্ষে উদ্যোগ গ্রহণ করা। এই ধরনের অলৌকিক শক্তি সাধারণ সাধনা পদ্ধতির নাগালের অনেক বাইরে। শিষ্যরা গ্রহণ করতে শুরু করল। আমি কয়টি জাদুর জিনিস পেতে পারি? দেখুন চরিত্রটি কি ধরনের। মধ্যবয়সী লোকটির কথাগুলো স্পষ্টতই আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। নবম চিঠিটা শুধু তোমার জন্য। সবগুলো পাওয়া প্রায় অসম্ভব। আপনি সামনে মাত্র 5টি জাদুকরী গুপ্তধন দেখতে পাচ্ছেন। আপনার তারকাটি কেমন আছে তা জানতে কি আপনি আগ্রহী? আমি দেখতে চাই আমি কত পেতে পারি। আপনি এক ধাপ এগিয়ে যান। প্রথম জাদুকরী নিদর্শনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হাতে এসে পড়বে। লেভেল 70 এর একটি নির্মিত তলোয়ার তোমার কোনো কাজে আসবে না। কিন্তু এটা না নেওয়ার কোনো কারণ নেই। প্রথম কাজটি হলো নিঃশর্তভাবে তা গ্রহণ করা। এটা পরে পেতে চাই। নির্দিষ্ট সংখ্যক তারার প্রয়োজন। মনে রাখবেন নিজের সামর্থ্যের মধ্যে কাজ করতে হবে। মধ্যবয়সী লোকটি সদয়ভাবে প্রস্তাব দিলেন। তুমি মাথা নত করে আমাকে ধন্যবাদ দিলে। কিন্তু আমি এখনো চালিয়ে যেতে চাই। অন্যরা দর্শকের মানসিকতা নিয়ে দেখছিল। মো ঝেন্ডংও দূর থেকে দেখছিল। প্রতিভাটা যদি আরেকটু ভালো হতো। মো ঝেন্ডং তৎক্ষণাৎ মাথা নাড়লেন। লোভি লোভি। যথেষ্ট হয়েছে। কুনলুন হলো। তুমি দ্বিতীয় জাদুকরী অস্ত্রটির দিকে এগিয়ে যাও। উপস্থাপক ব্রুকুচকে সরাসরি লোকটির দিকে তাকিয়ে রইলেন। নবম শিখরের শিষ্যরা কদাচিৎ দ্বিতীয় কোনো সামগ্রী লাভ করেন। তবে তোমার শরীর থেকে একটি আলোর রশ্মি বিচ্ছুরিত হলো। দ্বিতীয় জাদু অস্ত্র। এক জোড়া বুট নিরাপদে তোমার হাতে এসে পড়ল। আমি দ্বিতীয়টা পেয়েছি। শুধু অবাক হলাম। অন্যান্য শিষ্যরাও অবাক হয়েছিলেন। আমি দ্বিতীয় জিনিসটা খুব সহজেই পেয়ে গেলাম। এই লোকটা কি বোকা? আশ্চর্যজনকভাবে নবম শিখরে কোনো অন্তর্দব শক্তি ছিল না। ভাগ্যক্রমে। দেখে মনে হচ্ছে সে তৃতীয় জিনিসটা নিতে চায়। আমি কিছুই বুঝতে পারছি না। এগিয়ে থাকতেই কখন থামতে হবে তা জানুন। দ্বিতীয় বিষয়টি সহজ। তৃতীয় কাজটি 10 গুণ বেশি কঠিন ছিল। এটা নিয়ে ভেবো না। দ্বিতীয় বিষয়টি হওয়া উচিত যখন আপনি আপনার ভেতরের অশুভ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হন। বাতাসে ভাসমান এই 3টি রত্নের দিকে তাকান। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। দ্বিতীয় ব্যাপারটা নিয়ে আমার কোনো অনুভূতি হয়নি। তারকা পরীক্ষা করতে অক্ষম। এটি একটি দুর্লভ সুযোগ। চোখ বন্ধ করুন। অবশিষ্ট 3টি জাদুকরী নিদর্শনের সাথে মানসিক সংযোগ একই সাথে বহন করুন। তবেই আমরা নক্ষত্রদের ত্রুটিগুলো আবিষ্কার করতে পারব। সবাই তোমাকে দেখছে। তোমাকে পা তুলতে দেখে। কিন্তু এর পতন ধীরগতিতে হয়েছে। আমি আর এর উপর পা রাখতে পারি না। মনে হচ্ছে আমি নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করে ফেলেছিলাম। এত কষ্ট করার কি দরকার? দুটো জিনিস পাওয়াটাই তো অনেক বড় ব্যাপার। তাই অস্থির। সে আসলেই বিপদ ডেকে এনেছিল। আপনি কি এই 3টি জাদুকরী ধন অনুভব করতে পারেন? আমার মনে অগণিত ঝড় আছড়ে পড়ল। অহংকার, ক্রোধ, লোভ, লালসা জন্ম দেয়া। এগুলোর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট হলো অধ্যত্ব। সিস্টেমগত সমস্যার কারণে। তুমি সবাইকে ছাড়িয়ে যাও। তবে অতিরিক্ত গর্ব অধ্যত্বে পরিণত হতে পারে। তোমাকে নিজেকে জানতে হবে। মধ্যবয়সী ডিকন বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। হাতের ইশারায় একটি শক্তি জাদুর অস্ত্রটির উপর দিয়ে বয়ে গেল। সবাই দেখল। 3টি জাদুকরী নিদর্শন থেকে নির্গত আলো সংযুক্ত হয়। এটি একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। বাটলারের কাছে এটা অবিশ্বাস্য মনে হলো কি করে? সে আসলে একই সাথে 3টি ধনসম্পদ অর্জন করতে চায়। সে কি পাগল? 3টি বিষয়। এটা দুর্বলদের জেদ মাত্র। কিন্তু তারপর কেউ একজন বলে উঠল, না দেখো, সে থিতু হতে চলেছে। তোমার পা ধীরে ধীরে নাম। জাদুর অস্ত্রটি থেকে আলো বিচ্ছুরিত হলো। এটি সাফল্যের লক্ষণ। এটা প্রায় সফল। এই মধ্যবয়সী বাটলারটি অকল্পনীয়। তোমার পদক্ষেপগুলো অবতরণ করে। সোনালী আলো জ্বলে ওঠে। একসাথে 3টি জাদুকরী ধনসম্পদ তোমার হাতে এসে পড়ল। দুঃখের বিষয় যে তার এমন স্বভাব। তার প্রতিভা ছিল বেশ সাধারণ মানের। মধ্যবয়সী ডিকন দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো বিশ্বাসটা এমনই। তবেই নবম শৃঙ্গে অবস্থান করা সম্ভব। আপনি 5টি জাদুকরী ধনসম্পদ লাভ করেছেন। একটি আত্মিক তরবারি, এক জোড়া পিক বুট, একটি সিল করা বাক্স, এক সেট নরম বর্ম এবং একটি লাল সংরক্ষণ লাউ। তোমাকে তেমন দেখাতো না। সরাসরি চলে যান। পেছন থেকে আলোচনা শুরু হলো। গ্রেট ওয়াইল্ডারনেস ওয়ার্ল্ড। যদি কেউ অমর হতে না পারে, উন্নত মানসিকতা থাকার কি লাভ? সবাই স্বস্তি পেল। প্রকৃতপক্ষে যথেষ্ট প্রতিভা নেই। তোমার মেজাজ যতই ভালো হোক না কেন, কেবলমাত্র যখন এক অনতিক্রম্য দূরত্বের সম্মুখীন হতে হয় তখনই। আরও শান্ত থাকার চেষ্টা করুন। তুমি এটা উপেক্ষা করেছ। পাহাড় থেকে তাড়াতাড়ি নেমে এসো। আমি প্রথমে আমার গুরুর সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পুনরায় সাধনা করার জন্য পাতাল গুহায় যাও। যদিও একটি চেকিং সিস্টেম আছে, কঠোর পরিশ্রম না করাও এক ধরনের অপচ। পাহাড়ের পাদদেশের জঙ্গলে আপনি দূর থেকে একটি প্রচণ্ড জোরালো আঘাতের শব্দ শুনতে পান। নির্লজ্জ কুনলুন তোমাকে এটা করে পার পেতে দেবে না। একটি মিষ্টি নারী কণ্ঠ ভেসে এল। তুমি শুধু এক ঝলক দেখেছ। তারপর সে ঘুরে চলে গেল। খুব শক্তিশালী শক্তি। আমার সাধনার স্তর তোমার চেয়ে কোনো অংশে কম নয়। এমন সংগ্রাম। আপনার অংশগ্রহণের অভাব। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিউ পরিশোধন বিদ্যার মাত্র দ্বিতীয় স্তরে আছো। আপনি বেরোনোর জন্য অন্য পথ ধরার সিদ্ধান্ত নিলেন। তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। তুমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলে। আমার মনে হয় আমার তাদের থেকে দূরে থাকা উচিত। আমরা প্রায় নবম চূড়ায় পৌঁছে গেছি। আরেকটি বিক শব্দ। দূর থেকে একটি আকৃতি উড়ে এলো।
এটা ধুম করে গাছের গুড়িতে গিয়ে ধাক্কা খেল। সে একজন মহিলা। তোমরা বিশ্বাসঘাতক। মহিলাটির কণ্ঠস্বর গভীর ছিল। ও তো একটু আগেই দেখা সেই লোকটাই ছিল। তারা আপনার দিকে আক্রমণ করেছে। আপনার মনে হবে যেন আপনাকে আবিষ্কার করা হয়েছে। আকাশ অন্ধকার ছিল। সে সতর্কভাবে তোমার দিকে তাকালো। আপনি কার উত্তর দেননি? আমি থাকতে চাই না। তোমার শক্তি লুকানো আছে। যদি সে জানতে পারে যে তুমি কিউ পরিশোধনের দ্বিতীয় স্তরে আছো, পালানো সম্ভবত আরও কঠিন হবে। এইমাত্র বেরোবো। দুটি মূর্তি দ্রুত এগিয়ে এল। চাঁদের আলো দাঁড়িয়ে তার মুখমণ্ডল উন্মোচিত হচ্ছে। লোক দুটোর চোখে বজ্রপাতের চিহ্ন রয়েছে। আপনি 6 মাস আগে কুনুমিনে তাদেরকে চিনতে পেরেছিলেন। লুন্ডা গেট দেখেছে। নবম চূড়ায় তুমি কতক্ষণ থাকতে পারবে তা নিয়েও আমি বাজি ধরেছিলাম। হে দাওবাদী ভাই, এই মহিলাকে ধরতে আমাদের সাহায্য করুন। এই মহিলা একজন গুপ্তচর। একজন লোক ন্যায়সঙ্গতভাবে কথা বলল। এই দাওবাদী সঙ্গী। তাদের আজেবাজে কথা শুনবেন না। তারাই গুপ্তচর। তুমি আগে যাও। এই দুজন লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। মহিলাটি জরুরিভাবে বলল। আপনি শান্তভাবে কথা বললেন। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি তোমার ব্যাপারে নাক গলাতে চাই না। আমি আশা করি সবাই একে অপরের কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবেন। এরপর সে চলে যাওয়ার জন্য ঘুরল। এই পরিস্থিতিটি জটিল। ওই মহিলার চাষের স্তর খুব উচ্চ ছিল। চার্লস ম্যাজিক আইটেম দমন। গুপ্তচরটিকে? বিশ্বাসঘাতককে? তুমি অন্য তাওবাদীদের দিকে মনোযোগ দিতে চাও না। সাবধান, এই মহিলার সম্মোহনী ক্ষমতা থাকতে পারে। আমি তোমাকে রক্ষা করব হে তাওবাদী বন্ধু। হে দাওবাদী ভাই, কাউকে খুঁজে বের করার চেষ্টা করুন। একজন লোক আপনার দিকে ছুটে আসছে। দ্রুত এগিয়ে আসছে। অন্ধকারে। সে তোমার মুখ স্পষ্ট দেখেছিল। এক মুহূর্তের জন্য হতবাক। তারপর সে হো হো করে হেসে উঠল। তাহলে সেটা তুমিই ছিলে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তুমি ভ্রুকুটি করেছিলে বলেই তোমাকে চেনা গিয়েছিল। পরিস্থিতি বিপদে পড়েছে। পাশ দিয়ে যাওয়া লোকটি দ্রুত এগিয়ে এল। ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে শক্তি তার হাতে প্রবলভাবে জেগে উঠল। পাশ দিয়ে যাওয়া সঠিক। ভুলটা ছিল যে তুমি অনেক বেশি জেনে গিয়েছিলে। ক্ষমতা সরাসরি আপনার কাছে আসে। মহিলাটি হতবাক হয়ে গেল। তাদের মুখ বন্ধ করার জন্য তাদের হত্যা করার আসল উদ্দেশ্য ছিল। এই ব্যক্তি মোটেই শক্তিশালী নয়। নইলে অপর পক্ষ এতটা নীতিহীন হতো না। যদি সে জানতো যে তুমি এত আগে থেকেই তার কথা জানতে। এর সাথে এই দুই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। সে তোমাকে সাথে সাথে পালিয়ে যেতে বাধ্য করবে। সে এখনো কুনলুন পর্যন্ত টিকে থাকতে পারে। অন্যরা আবিষ্কার করেছে। একটি বিকট শব্দ। সবকিছু শান্ত হয়ে গেল। মহিলাটি মনে মনে দীর্ঘশ্বাস ফেল। আমার এক সহশিষ্যের সাথে দেখা হলো। তাকে ঠিক এভাবেই হত্যা করা হয়েছিল। এটা কিভাবে সম্ভব? মহিলাটি হঠাৎ আরেকটি আতঙ্কিত কণ্ঠস্বর শুনতে পেলেন। সে হতবাক হয়ে তোমার দিকে তাকালো। সেই মুহূর্তে তার চোখের মণি সংকুচিত হয়ে গেল। তোমার স্ত্রীকে আক্রমণ করো। তার শরীরের অর্ধেক অংশ গুরুতরভাবে আহত হয়েছিল। দেহ বিলীন হয়ে যায়। আপনি এটাই টাইপ করেছেন। আপনি এটা কিভাবে করলেন? তুমি তোমার মুষ্টি গুটিয়ে নাও। তার দৃষ্টি অন্য এক ব্যক্তির দিকে সরে গেল। যখন তুমি 3টি বলদের শক্তি ব্যবহার করেছিলে। 6 মাসের প্রশিক্ষণের ফলাফল। এর শক্তি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। হে তাওবাদী ভাই, এটা একটা ভুল বোঝাবুঝি। সহধর্মীদের সাথে শত্রুতা করার কোনো ইচ্ছা আমাদের নেই। বাকি লোকটিকে সতর্ক দেখাচ্ছিল। জেন ভয় পাচ্ছে যে তুমি হঠাৎ আক্রমণ করবে। আমি অনেক বেশি জানি। আপনি শান্তভাবে কথা বললেন। যেহেতু অপর পক্ষ তোমাকে হত্যা করতে চায়, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। গ্রেট ওয়াইল্ডারনেস ওয়ার্ল্ড। কুনলুন আধিপত্য করতে পারে না। সহকর্মী দাওবাদী এত শক্তিশালী। নিজের জন্য বেরিয়ে আসার একটা পথ খোলা রাখা সবসময় ভালো। তাছাড়া অন্য তাওবাদী কেবল কিছু তথ্যই জানে। এটা তেমন বড় কোনো ভুল বোঝাবুঝি নয়। লোকটি আপনার এগিয়ে আসা দেখছিল। তার কণ্ঠস্বর সামান্য কেঁপে উঠল। একটি পথ ছেড়ে দিন। তুমি হঠাৎ জিজ্ঞাসা করলে। বের হওয়ার একটি পথ রেখে দিন। হে তাওবাদী ভাইয়েরা, আমি তোমাদের পথ প্রদর্শক হতে পারি। অপর পক্ষ কথা শেষ করার আগেই আপনি তার সামনে হাজির হয়েছেন। এক ঘুষিতে লোকটির শরীরের অর্ধেক অংশ বিলীন হয়ে গেল। সে তোমার মুখ দেখেছে। অবিশ্বাস্য। দেখা যাচ্ছে ওটা তুমিই ছিলে। এটা অসম্ভব। এরপর সে মাটিতে পড়ে গেল। প্রাণহানি। তুমি পরোয়া করনি। এটা ছিল তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার এবং তাকে বিচ্যুত করার একটা ছোট্ট কৌশল মাত্র। যেকোনো শত্রুর মুখোমুখি আমাদের সতর্ক থাকতে হবে। তুমি দেরি করনি। সে মহিলাটির দিকে একবারও তাকাল না। সরাসরি চলে যান। 1 মিনিট অপেক্ষা করুন। আওলমিও দ্রুত ডেকে উঠল। কিন্তু তুমি কানে তুলনি। রাতের আধারে অদৃশ্য হয়ে গেল। আওলমিও তোমার চলে যাওয়া অবজেক্টটির দিকে তাকিয়ে রইল। অবিশ্বাস্য। শক্তিশালী এবং শান্ত। এই ব্যক্তিটিকে? ওরা আমাকে মারতে আসেনি। তার সেই নিষ্পেষণকারী মুষ্টির কথা মনে পড়ল। আতঙ্কিত। তার মনে হলো সে হয়তো এই ব্যক্তিকে আগে দেখেছে। ওই দুই বিশ্বাসঘাতক স্পষ্টতই তাকে অবমূল্যায়ন করেছিল। হাই হাই আওলং, এবং ঘুম থেকে ওঠার অসুবিধা। তিনি কোনো সিনিয়র ছিলেন? অথবা কোনো বড় ভাই? নবম শিখরে প্রত্যাবর্তন। তুমি 5টি জাদুকরি ধনসম্পদ মোঝেংডংকে দাও। সে হতবাক হয়ে জিজ্ঞেস করল। তুমি 5টি জিনিসই নিয়েছ? সে এটা বিশ্বাস করতে পারছিল না। 3 স্বাভাবিক। 5টি জিনিস যা প্রত্যাশার চেয়েও ভালো ছিল। হ্যাঁ প্রভু। মোট 5টি আইটেম। আমি সবগুলো একসাথে ফিরিয়ে নিলাম। তুমি আসতে বললে। যদি 6টি জিনিস থাকে তাহলে কি হবে? মোঝেংডং অবচেতনভাবে জিজ্ঞাসা করল। তার মানে কি এই নয় যে তোমার যা আছে তুমি তাই পাবে? গুরু এও জানতেন যে জাদুকরি ধনসম্পদ লাভ করা সহজ নয়। তুমি আলতো করে মাথা নিচু করলে। আপনি ষষ্ঠ জিনিসটি পাবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত নন। অপর্যাপ্ত শক্তি। এমন প্রবল শক্তির সাথে তার কারাও পাল্লা দিতে পারে না। এই জাদুকরি সম্পদগুলো সংরক্ষণ করুন। এছাড়াও এতে জাদুকরি নিদর্শন সম্পর্কিত কিছু নথি ও গান রয়েছে। আপনারও এই বিষয়টি জেনে নেওয়া উচিত। মোঝেংডং একটি বই হস্তান্তর করলেন। বইগুলো সবই 9 নম্বর চিঠির লাইব্রেরিতে আছে। আপনি এটি দেখতে ও ধার নিতে পারেন। তিনি আপনার প্রতি খুব উদার। আমি আশা করি তুমি নবম অক্ষরে থাকতে পারবে। এমনকি নবম অক্ষরটিও গ্রহণ করতে সক্ষম। কিন্তু এটা খুবই কঠিন। অমরত্ব লাভ না করলে পাতালপুরীর প্রবেশদ্বার পাহারা দেওয়া অসম্ভব হবে। গুরুশি, অনুগ্রহ করে বইগুলো এবং জাদুর নিদর্শনগুলো গ্রহণ করুন। পেছনের পাহাড়ে পৌঁছলাম। আপনি এখন মূলত এখানেই থাকেন। আপনি পাতাল গুহায় জাদুকরি নিদর্শনসমূহের পূর্ণাঙ্গ বিশ্বকোষটি দেখতে পারেন। আপনি শীঘ্রই 5টি জাদুকরি গুপ্তধন সম্পর্কে জানতে পারবেন। আত্মা তরবারির মতো উচ্চ বায়ু রক্ত সিলিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। বাক্সটি বিশেষ পরিস্থিতিতে কাজে লাগে। নরম বর্ম একটি প্রতিরক্ষামূলক সম্পদ। লাল লাউ সংরক্ষণের এক অমূল্য সম্পদ। গ্রেট ওয়াইল্ডারনেসের স্টোরেজ ম্যাজিক আইটেম সচরাচর পাওয়া যায় না।
সাইন ইন করার জন্য আপনি কখনো কোনো পুরস্কার পাননি। এটা ভালোভাবে কাজ করে। তুমি জাদুর অস্ত্র সংগ্রহ করবে। যদিও লাল লাউ খুনি লাউ নয়, কিন্তু এটা খুবই বাস্তবসম্মত। আপনাকে আর জাদু অস্ত্র নিয়ে চিন্তা করতে হবে না। অমিতের ঘনীভবনের জন্য প্রস্তুতি শুরু করুন। অমিতকে ঘনীভূত করাই হলো ক্ষমতার প্রথম গুণগত পরিবর্তন। এর গুরুত্ব সুস্পষ্ট। আশা করি এই সময় আমি কিছু দরকারি জিনিস লিখে রাখতে পারব। গোল্ডেন এলিক্সিরকে ঘনীভূত করতে আমাকে সাহায্য করুন। আপনার ভেতরের প্রার্থনা। তারপর তিনি চোখ বন্ধ করে সাধনা শুরু করলেন। আনুষ্ঠানিক চাষের আগে তোমাকে বৃহত্তর প্রেক্ষাপট দেখতে শিখতে হবে। এই কারণেই আজ অন্ধকার না হওয়া পর্যন্ত আমাকে খুঁজে পাওয়া যায়নি। এর সাহায্যে আপনি আপনার অবস্থান গোপন করতে পারেন। আপনি দুজন ব্যক্তির সাথে লেনদেন করেছেন। কুন্নুন এবং তার পেছনের লোকেরা আজ হোক বা কাল হোক তোমার পিছু নেবে। চোখের সামনে একটি পাতা। স্বর্গের রহস্য আবিত করা। এটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় সিলমোহরটি একটি গুহায় রয়েছে। আওলং সাদা পরীর পোশাক পরা এক নারী পদ্মাসনে বসে আছেন। তার দৃঢ় মুখাবয়ব নিখুঁত। সে আহত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার কাছে এমন একটি জাদুকরী বস্তু আছে যা তার সাধনার স্তরকে দমন করে। নির্জনতায় নিজেকে নিমজ্জিত করার প্রয়োজন। গুরু ও অন্যরা ইতিমধ্যেই ওই লোকগুলোর উদ্দেশ্য সাধনে হস্তক্ষেপ করেছেন। সম্ভবত ব্যাপারটা প্রকাশ হয়ে যাবে। কিন্তু আওলং এবং তোমার ছবিটা তার মনে ভেসে উঠল। তুমি খুব অদ্ভুত। সে আপনার সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে এর জন্য আমাকে একজন জ্যোতিষী খুঁজে বের করতে হবে। দেখা যাক এই ব্যক্তিটি আসলে কে। ওয়াইল্ড বুল পাওয়ার। আশ্চর্য হওয়ার কিছু নেই যে এটা এত ভয়ঙ্কর ছিল। তোমার দেওয়া সেই ঘুষিটার কথা তার এখনো মনে আছে, যা প্রায় সবকিছু চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল। আওলমিও চোখ বন্ধ করল। একবার জাদুকরী অস্ত্রটি ঘনীভূত হলে যাও এবং তোমার উচ্চ গণনা করো। যদি আপনার গোপন চিন্তা থাকে, তাকে অন্য পরিকল্পনা করতে হবে। সর্বোপরি তুমিই তো তাকে বাঁচিয়েছ। এমনকি যদি এটা শুধু একটা কাকতালীয় ঘটনাও হয়। চোখের পলকে 3 বছর কেটে গেছে। পাতাল গুহায় তুমি তোমার হাতে থাকা সোনালী অমিতটির দিকে তাকাও। সে ধীরে ধীরে শ্বাস ছাড়ল। এটি কি একটি সোনালী কেন্দ্রকে ঘনীভূত করতে পারে? এই তো। আপনি এই 3 বছরে আপনার প্রায় পুরোটাই সময় দিয়েছেন। তারা সকলেই চাষাবাদ ও জ্ঞান প্রসারে মনোনিবেশ করলেন। এমনকি একটি সাইন ইন সিস্টেম থাকা সত্ত্বেও তুমি এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়ার সাহস করনি। এই পর্যায়ে অন্যরা হয়তো এখনো ভিত্তি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আপনি ইতিমধ্যেই মূল গঠন পর্যায়ের প্রবেশদ্বারে পৌঁছে গেছেন। তুমি সোনালী অমিত গিলে ফেলেছ। কুন্নুন হার্ট সূত্র সঞ্চালন। পারিপার্শ্বিক আধ্যাত্মিক শক্তি প্রবলভাবে একত্রিত হল। এমনকি পাতালপুরীর আভাও তার দেহে প্রবলভাবে প্রবেশ করল। আপনার শরীরে যে ধরনের শক্তি প্রবেশ করুক না কেন, অবশেষে এই সবকিছুই তোমার শক্তিতে পরিণত হবে। দান্তিয়ান মেঘসাগর আলোড়ন। ঘূর্ণি ঘনীভবন। ঘূর্ণির কেন্দ্র থেকে সোনালী আলোর একটি বিন্দু বেরিয়ে এলো। তারপর এটি দ্রুত প্রসারিত হল। সমগ্র মেঘ সমুদ্রকে গ্রাস করে। অনেক দিন পর দান্তিয়ানে একটি সোনালী অমিত ঝুলছে। আপনি কিছুটা স্বস্তি অনুভব করেন। এটি গোল্ডেন কোরের শক্তিতে পরিণত হল। সারা শরীরে ছড়িয়ে পড়ে। তুমি কেবল তোমার শক্তির স্তর থেকে স্তরে বৃদ্ধি অনুভব করছো। 9টি বলদের পূর্বে স্থবির শক্তিও শিথিল হয়ে গেল। এক নিঃশ্বাসে 4টি সারের শক্তিতে ছুটে যাও। স্বর্গের 9টি ধাপ। আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্তত গোল্ডেন কোর রিয়েলমে। আমার মনে হয় না কেউ তোমার চেয়ে দ্রুত হতে পারে। তুমি চোখ খোলো। আপনার হাতের তালু খুলুন। আমার শরীরের ভেতরে সম্পূর্ণ ভিন্ন এক শক্তি অনুভব করছি। গোল্ডেন এলিক্সির সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপ হলো আদিম আত্মা। গোল্ডেন কোরের পরে আদিম আত্মার সাধনা করুন। সেটা ছিল এক আধ্যাত্মিক রূপান্তর। 1 বছরের আদিম আত্মা। শারীরিক দেহ ক্ষতিগ্রস্ত হলেও এটা বেঁচে থাকার কোনো সম্ভাবনাকে পুরোপুরি বিলুপ্ত করবে না। শুধুমাত্র এই পর্যায়ে পৌঁছানোর মাধ্যমে কেবল তখনই তারা অমরত্বের পথে যাত্রা করার প্রকৃত যোগ্যতা অর্জন করেন। কিন্তু আপনার কোনো তাড়া নেই। এটা কখনোই তোমার পথ ছিল না। গত কয়েক বছরে আপনার সুপারভাইজার আপনাকে ক্রমশ কম যাচাই করছেন। এমন নয় যে সে পরোয়া করে না। বরং এর কারণ হলো আপনার কখনো কোনো সমস্যা হয়নি। তোমার প্রতি তার দৃষ্টি ক্রমশ সন্তুষ্ট হয়ে উঠল। 3.5 বছর কেটে গেছে। তোমার আপাত সাধনার স্তরও দমন করে কিউ পরিশোধন পরিপূর্ণতা পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। ভিত্তি নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। এবং আপনি ইতিমধ্যে কিছু আবিষ্কার করে ফেলেছেন। পুরস্কার এবং চাষের স্তরের সাথে সম্পর্কিত। চাষের স্তর যত বেশি, পণ্যটি যত ভালো হবে ততই উত্তম। কিন্তু তাওবাদী ধর্মগ্রন্থের মতো বিষয়গুলো যা স্বর্গকে অগ্রাহ্য করে, এরপর থেকে এটি আর প্রকাশ করা হয়নি। এই প্রসঙ্গে বলতে গেলে তুমি পাতাল গুহা ত্যাগ করো। আমরা নবম শৃঙ্গের চূড়ায় গিয়েছিলাম। গুরু মো ঝেংডং আপনার দিকে ফিরে তাকান। হাসি মুখে। মনে হচ্ছে তিনি ইতিমধ্যেই শক্তি পরিশোধনের মহান পূর্ণতা অর্জন করেছেন। এটা ছিল গুরুর প্রশিক্ষণ। সে মাথা নত করে জবাব দিল, কারণ তুমি যথেষ্ট পরিশ্রম করেছ। মো ঝেংডং হাত নাড়লেন। তারপর আমরা কাজে লেগে পড়লাম। আমি তোমাকে এবার আসতে বলেছিলাম। অন্যান্য স্তরের সিনিয়র শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করাই তোমার জন্য। গোপন রাজ্যে যান। প্রশিক্ষণের জন্য গোপন রাজ্যে প্রবেশ করুন। এটি আপনার ভিত্তি নির্মাণে সহায়ক হবে। সঙ্গে সঙ্গে আপনার মনে একটি গোপন রাজ্যের ধারণা গেঁথে গেল। গোপন জগৎ মানে একটি নতুন অবস্থান এবং একটি নতুন চেকিং পয়েন্ট। এমনকি মহৎ পথের সন্ধান পাওয়া সম্ভব। মো ঝেংডং ব্যাখ্যা করতে থাকেন। কুন্নুনে 7টি গোপন রাজ্য রয়েছে। 2য় থেকে 8ম চূড়া পর্যন্ত বিতরণ করা হয়েছে। এবার তুমি 3য় শিখরের গুপ্ত রাজ্যে গিয়েছিলে। সাফল্যের জন্য সেরা। তুমি মাথা নাড়ালে, তারপর আরেকটা প্রশ্ন না করে পারলে না। 2য় থেকে 8ম চূড়াগুলোতে গোপন জগৎ রয়েছে। আমাদের নবম শিখরে কি আছে? মো ঝেংডং তোমার দিকে তাকালো। একটি কথাও না বলে হাসি। আপনি সাথে সাথেই বুঝে গেলেন। নবম চূড়াটিতে পাতালপুরীতে যাওয়ার একটি পথ রয়েছে। তুমি খেসুলি আবার প্রথম চূড়াটার ব্যাপারে জিজ্ঞেস করলে। মো ঝেংডং বেশি কিছু বললেন না। তারা শুধু বলল তোমার সাধনার স্তর আরও বাড়া পর্যন্ত তারা অপেক্ষা করবে। আপনি স্বাভাবিকভাবেই জানতে পারবেন। যাওয়ার আগে তার মুখভাব আরও গম্ভীর হয়ে উঠল। এইবার তোমার সাধনার স্তর সবচেয়ে দুর্বল হতে পারে। প্রবেশ করলে আপনার সাধনার স্তর পরীক্ষা হবে। বেপরোয়া হজো না। শিষ্য বোঝে। তুমি নিশ্চয়ই অস্তর্ক হবে না। যখন একা, অবশেষে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আশেপাশে অনেক লোক থাকলে আপনি আরও সতর্ক হয়ে যান। তোমার অনেক বেশি গোপনীয়তা আছে। কারো চোখে পড়লে এটা দারুণ লাগে। আমার থাকার জায়গায় দ্রুত প্রস্তুতির পর তুমি লাল লাউটা ঝুলিয়ে দিয়েছিলে। আমরা সরাসরি 3য় চূড়ায় চলে গেলাম। 3য় শিখরে অনেক মহিলা শিষ্যা আছেন। আপনি যখন হেঁটে উপরে উঠবেন, প্রবেশপথে 2টি ছোট্ট পরীও তাদের থামিয়ে দিয়েছিল। নবম শিখরের পরিচয়সূচক জেড টোকেনটি উন্মোচন করার অপেক্ষা রইলাম। কেবল তখনই তারা স্বস্তি পেলেন। তার চোখ বিস্ময়ে পূর্ণ ছিল। নবম চূড়ায় সত্যিই মানুষ আছে।
তারা কি বলেনি যে নবম শিখর তার শিষ্যদের ধরে রাখতে পারে না? তাদের উপেক্ষা করে আমরা পাহাড়ের মাঝপথে ছোট চত্বরটিতে এসে পৌঁছালাম। ভিতরে আগে থেকেই 7-8 জন লোক দাঁড়িয়েছিল, পুরুষ এবং মহিলা উভয়ই। সর্বনিম্ন চাষের স্তর হল ভিত্তি স্থাপন পূর্ণতা। সবচেয়ে শক্তিশালীরাও গোল্ডেন কোর সাধক। আপনার কিউ পরিশোধন পরিপূর্ণতার স্তর আপনাকে অন্যদের থেকে সুস্পষ্টভাবে আলাদা করে তোলে। ছোট ভাই নেজার শিষ্য, সাদা পোশাক পরা এক যুবক নিজে থেকেই জিজ্ঞাসা করল, জিয়াংনানের কাছে নবম চিঠি? দেখা গেল ওটা ছিল নবম চিঠি। তিনি কিছুটা অবাক হয়েছিলেন। এরপর আপনাকে একটি দলে অন্তর্ভুক্ত করা হবে। এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন সিস্টার আও। সে যেদিকে ইশারা করেছিল তুমি সেদিকে তাকালে। আমি ঘটনাক্রমে সেই দলনেতাকে দেখেছিলাম। নীল এবং সাদা পোশাক, চমৎকার বৈশিষ্ট্য, উদাসীন মেজাজ। সেখানে দাঁড়িয়ে প্রায় কোনো অতিরিক্ত আবেগ ছাড়াই আওলংইউ তার দিকে তাকালো। আমার মনে একটা চিন্তা খেলে গেল। আওলং কি সত্যিই ড্রাগন জাতির সাথে সম্পর্কিত হতে পারে? কিন্তু তুমি তো শুধু এটা নিয়ে ভাবছো। আমার জিজ্ঞাসা করার কোনো পরিকল্পনা ছিল না। এই সময়ে আমার পাশে থাকা ছোট চুলের বলিষ্ঠ এক যুবক হঠাৎ আমাকে কুনুই দিয়ে গুঁতো দিল। একটি বিদ্বেষপূর্ণ হাসি। ছোট ভাই, শুনলাম তুমি 3 বছর আগে 5টি জাদুকরী ধনসম্পদ লাভ করেছিলে। ওই লাল লাউটা নিশ্চয়ই সংরক্ষণের কোনো জাদুর জিনিস, তাই না? যাদের সাধনার স্তর দুর্বল তারা প্রবেশ করলে সমস্যায় পড়তে পারে। আমরা প্রথমে এটা ধার নিই না কেন? যেন আমি এটা তোমার জন্য রেখে দিচ্ছি। তুমি ঘুরে তার দিকে তাকালে। ভিত্তি নির্মাণ সম্পন্ন। আপনি তৎক্ষণাৎ মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সমাধান করার জন্য একটি বলদের শক্তিই যথেষ্ট। তুমি কথা বলনি। কিন্তু পরের মুহূর্তে ঠিক আপনার সামনে একটি শীতল ঝলক দেখা গেল। একটি বর্ষা ঝলসে উঠল, একটি তরবারির আলো তীর্যকভাবে নির্দেশ করছিল। যুবকটির নীল তরবারির উদ্দেশ্য ছিল হিমশীতল ও ভয়ঙ্কর। স্টার কর্নার জুনিয়র ব্রাদার। আওলংজুর কণ্ঠস্বর ছিল স্পষ্ট ও শীতল। যদি এই ছোট ভাইয়ের লাল লাউ গোপন রাজ্যে হারিয়ে যাওয়া, আমি ধরে নেব যে তুমি এটা তুলেছ। মিংবাই জিংজিয়াওয়ের মুখ কালো হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত সে পাল্টা তর্ক করার সাহস পেল না। সে শুধু শীতলভাবে নাক দিয়ে শব্দ করল। তুমি কিছুটা অবাক হয়ে আওলংইউর দিকে তাকালে। কিন্তু সে ইতিমধ্যেই তার তরবারি কোষবদ্ধ করে ঘুরে দাঁড়িয়েছিল। যেন তিনি অবলীলায় একটি ছোটখাটো বিষয় সামলে নিয়েছেন। অন্য কেউ অবাক হয়নি। মনে হচ্ছে এটাই তার স্বাভাবিক ব্যক্তিত্ব। তোমার হৃদয়ে একটি ভাবনা জেগে উঠল। বরং বলা যায় তিনি নিজের লোকদের প্রতি রক্ষণশীল ছিলেন। কোনো না কোনোভাবে। তুমি এটা লিখেছ। শীঘ্রই দলটি সেই গোপন রাজ্যের প্রবেশদ্বারে এসে পৌঁছালো। ম্যাস্টিফ ড্রাগন এবং ডিম থেকে জন্ম নেওয়া খোলা মুখ। প্রবেশের পর আমি তোমার কাজে খুব বেশি হস্তক্ষেপ করব না। কিন্তু আমার থেকে বেশি দূরে যেও না। বিপদের সম্মুখীন হওয়া। অন্তত ওরা এখনো আমার দিকে দৌড়ে আসতে পারে। আপনি 7 দিন থেকে 1 মাস পর্যন্ত গোপন রাজ্যে থাকতে পারেন। নিজেকে নিয়ন্ত্রণ করুন। তুমি ভিড়ের পেছনে দাঁড়িয়ে চুপচাপ শুনছ। এটা স্পষ্ট যে এবার শুধু আপনারাই আসেননি। সীমিত আসন উপলব্ধ আছে। পাঠানো সবচেয়ে অযোগ্য ব্যক্তিটি ভিত্তি স্থাপন পর্যায়ে রয়েছে। আপনি একজন কিউ রিফাইনিং পারফেকশন সাধক, ভিতরে আসতে পারেন। এটি সম্পূর্ণরূপে নবম বিশেষ চিকিৎসা। আমার পিছনে পিছনে এসো। আওলং এবং আবেশন। গোপন রাজ্যে প্রবেশ করার সময় আপনাকে একটি ঝড়ো পথ অতিক্রম করতে হবে। এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। ভয় পেলে চোখ বন্ধ করতে পারেন। তুমি অন্যদের সঙ্গে বেদির উপর পা রাখো। একটি ক্ষীণ আলো তোমাকে ঘিরে ফেল। এটা আওলংজুর শক্তি। পরমুহূর্তে এক স্থানিক আকর্ষণ অনুভূত হল। ঘূর্ণিঝড়ের চ্যানেল। তুমি আবছাভাবে একটি ড্রাগনের ছায়া দেখতে পাও। ভিড়ের মধ্যে জড়িয়ে পড়া। এটা সত্যিই একটা ড্রাগন। আমার হৃদয়ে এক মৃদু আলোড়ন। কিছুক্ষণের মধ্যেই মাটি আবার শক্তভাবে গেড়ে দেওয়া হলো। তুমি এক বিশাল পর্বতের পাদদেশে অবতরণ করলে। সুউচ্চ চূড়া। পর্বতশৃঙ্গটি যেন শুভ মেঘে আবৃত ছিল। এটা দেখতে অসাধারণ। তুমি শুধু এক ঝলক দেখেছ। একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনি পাহাড়ে যাচ্ছেন সাইন ইন করতে নাকি কোনো যুগান্তকারী সুযোগ খুঁজতে। পাহাড়ের চূড়াটি ঘুরে দেখার মতো। অবতরণের পরপরই আওলংইউ পদ্মাসনে বসে পড়লেন। আমি চিরকাল এখানেই থাকব। আপনি অবাধে চলাফেরা করতে পারেন। যদি বিপদ আমার দৃষ্টিসীমার মধ্যে ঘটে, আমি ব্যবস্থা নেব। সীমার বাইরে তোমরা কেবল নিজেদের উপরই নির্ভর করতে পারো। কথা শেষ করে তিনি চোখ বন্ধ করলেন। আর কোনো কথা নেই। অন্যরা যে এতে আগে থেকেই অভ্যস্ত ছিল তা স্পষ্ট। তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে গেল। যাওয়ার আগে সিংজিয়াও তোমাকে একটা জোর করে হাসিও দিয়েছিল। তৃতীয় গোপন রাজ্যটি নিরাপদ নয়। আমি তোমাকে সিনিয়র সিস্টার আওয়ের দৃষ্টিসীমার বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। নইলে তারা জানতেই পারত না যে তারা কিভাবে মারা গেছে। তুমি তার দিকে তাকালে। কৃতজ্ঞতা প্রকাশ করতে মাথা নত করে ঘুরে চলে যান। কি অসাধারণ মেজাজ। আসলে তারা নিজেদের রাগের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করে না। হৃদয়বেদনা এক শীতল হাসিতে বিদায় নিল। তুমি তাকে উপেক্ষা করেছ। 3 বছর আগে বজ্রচিহ্ন বহনকারী সেই 2 শিষ্যকে দিয়ে শুরু হয়েছিল। আপনি উপলব্ধি করবেন যে সকল সহশিষ্যই আপনার আপনজন নয়। তাই আপনি দ্রুত হাঁটেন। কিন্তু আড়ম্বরপূর্ণ নয়। নীরবে আমি পাহাড়ি পথ ধরে উপরে উঠতে থাকলাম। পাহাড়ের অর্ধেক পথ। তুমি ঘুরে দাঁড়ালে এবং তা টের পেলে। এটি প্রায় আওলংজুর উপলব্ধি সীমার বাইরে ছিল। আপনি ঠিক এটাই খুঁজছেন, একটি যুগান্তকারী সুযোগ। অথবা সাইন ইন করতে পাহাড়ের চূড়ায় যান। তার নাকের ডগায় থাকাটা অসুবিধাজনক হবে। পথ ধরে বছরের পর বছর ধরে অর্জিত গানের বদলতে আপনি বিপদ এড়াতে পেরেছেন। আপনার হাত ব্যবহার না করার চেষ্টা করুন। তোমার শক্তি প্রকাশ করো না। রাত গভীর হলো। তুমি এইমাত্র বাঘের আকৃতির এক দৈত্যকে এড়িয়ে গেলে। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে দেখছে। তার দৃষ্টি ছিল শিকারের খোঁজে থাকা কোনো ব্যক্তির মতো। দূর থেকেও এটা খুব স্পষ্ট। তারা কোনো এক মাধ্যমে আমাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। তোমার পদক্ষেপ কখনো থামে না। আমার মনে ইতিমধ্যেই একটি পরিকল্পনা আছে। কেউ আসছে। তাছাড়া তাদের উদ্দেশ্য ভালো ছিল না। অপরদিকে সিংজিয়াও একটি গাছে বসেছিল। 2টি তারাযুক্ত একটি সাপ তাকে পেঁচিয়ে ধরেছিল। আত্মিক পশুদের সহজাত অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে। সে তোমার অবস্থান স্পষ্টভাবে দেখেছে। আওলংইউ 3 বছর আগে একটি বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিলেন। আমি দেখতে চাই এবার সে কিভাবে পালায়। সে তার জিহ্বা স্পর্শ করল। বিদ্যুতের চিহ্নটা ঝট করে চলে গেল। নবম চূড়ার এই ছেলেটাকে পরাস্ত করার মাধ্যমে শুরু করা যাক। তাকে বাইরে প্রলুব্ধ করুন। সে অত্যন্ত দ্রুতগামী ছিল। এটি কোনোভাবেই ভিত্তি স্থাপন ও পরিপূর্ণতার সাধারণ পর্যায়ের মতো নয়। আর তুমিও দ্রুতই তা বুঝতে পারলে। তিনি ভিত্তি স্থাপন পূর্ণতা সাধকের আবার দিকে অগ্রসর হচ্ছিলেন। গতি শুধু ভিত্তি স্থাপন ও পরিপূর্ণতার মধ্যে সীমাবদ্ধ নয়। হয় চাষ পদ্ধতি বিশেষ, কিংবা হয়তো সে তার সাধনার স্তর গোপন করছিল। তুমি হাঁটা থামিয়ে দিলে। আমি যাচ্ছি না। যেহেতু অপর পক্ষ ইতিমধ্যে ধরে ফেলেছে। তোমার এভাবে একই বৃত্তে ঘুরতে থাকার কোনো মানে হয় না। শীঘ্রই বন থেকে একটি গভীর কর্কশ গর্জন প্রতিধ্বনিত হলো।
একের পর এক দানবীয় পশুরা ছায়া থেকে বেরিয়ে এল। বাঘ, শূকর এবং ষাঁড়ের মধ্যে সবচেয়ে দুর্বলরাও অন্তত ভিত্তি স্থাপন পর্যায়ে রয়েছে। স্টার হর্ন পশুদলের পেছনে দাঁড়িয়েছিল। হেসে আমি দেখলাম যে নবম শৃঙ্গের সেই ছোট ভাইটি সত্যি অসাধারণ ছিল। এই পর্যায়ে সে এখনো এত শান্ত ও স্থিরভাবে তার দিকে তাকাতে পারে। আমার বড় ভাই আমার লাল লাউটা ধার নিতে এসেছিলেন। তার আলোর কারণে তোমার হাসি আরও গভীর হয়ে ওঠে। এমন এক ধরনের ঋণ যা কখনো পরিশোধ করা হয় না। সিনিয়র সিস্টার আও বললেন, যতক্ষণ আমার লাউটা হারিয়ে গেছে, এমনকি যদি তুমি এটা তুলে নাও। তারকা কোনার দিকে তাকিয়ে হাসছে। সুতরাং যদি তুমি এখানে মারা যাও, লাউটা এখনো তোমার উপর আছে। তাহলে কি আমি সন্দেহের মধ্যে থাকব না? আমার বড় ভাই একটা লাউয়ের জন্য আমাকে হত্যা করেছে। কম বেশি তারার মতো চোখগুলো অবজ্ঞার দৃষ্টিতে তাকালো। তোমাকে দেখতে আমার ভালো লাগছে না। শব্দগুলো পড়ার সাথে সাথেই হঠাৎ একটি হিংস্র ষাঁড়ের মতো দানব তেড়ে বেরিয়ে এল। এটা সোজা তোমার দিকেই এসেছিল। স্টার কর্নার ইতিমধ্যেই কল্পনা করতে শুরু করেছে যে আপনি আঘাত পেয়ে ছিটকে পড়বেন। একটি দানবের দ্বারা অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে ফেলার দৃশ্য। কিন্তু পরের মুহূর্তে তুমি খুব জোরে একটা ঘুষি মেরেছিলে। ষাঁড়টির শরীরের উপরের অংশ মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেল। বিস্ফোরণের ধাক্কায় ছিন্নভিন্ন দেহটি ছিটকে গেল। জিনজিয়াও পুরোপুরি হতবাক হয়ে গেল। তুমি তোমার সাধনার স্তর গোপন করেছ। তুমি উত্তর দাওনি। একদল দানবীয় পশু একই সময় আক্রমণ করল। তুমি শুধু সবচেয়ে সহজ পাঁচটাই ব্যবহার করেছ। থা থা থা। মাত্র কয়েক নিঃশ্বাসে সব দানব পরাজিত হয়েছিল। তাদের কেউই দ্বিতীয়বার আঘাত করার যোগ্য নয়। জিনজিয়াওয়ের মুখের ভাব পুরোপুরি বদলে গেল। আপনার চাষের স্তর কি? তুমি ধাপে ধাপে তার দিকে এগিয়ে গেলে। তার অভিব্যক্তি শান্ত ছিল। তুমি আমাকে পছন্দ করো না। তরুণ প্রজন্মে অন্ধ। স্টার পয়েন্ট অবশেষে আতঙ্কিত হয়ে পড়ল। পিছিয়ে যেতে থাকুন। দয়া করে আমার জীবনটা বাঁচান সিনিয়র। তরুণ প্রজন্মে মাউন্ট তাইকে চেনে না। সামনে হাঁটতে থাকুন। তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? আরে একটা বড় পরিকল্পনার জন্য। জিনজিয়াওয়ের কণ্ঠ কেঁপে উঠল। পুরো কুনলুন সম্পর্কে, আগামী কয়েক বছর সম্পর্কিত বিষয়াবলী। যখন তিনি কথা বললেন, বাকি হাতটা ইতোমধ্যেই নিঃশব্দে তার পেছনে পৌঁছে গিয়েছিল। তার হাতে এখনো একটি তুরুপের তাস আছে। এমন এক বিষ আছে যা গোল্ডেন এলিক্সির পর্যায়ে পৌঁছে যাওয়া ব্যক্তিদেরও হত্যা করতে পারে। যদি আপনার মনোযোগ সামান্য বিক্ষিপ্ত হয়, তার কাছে পরিস্থিতি পাল্টে দেওয়ার একটা সুযোগ থাকত। দুর্ভাগ্যবশত আপনার এই ধরনের কথা শুনতে থাকার কোনো ইচ্ছা ছিল না। শব্দটা মিলিয়ে যেতেই তুমি একটা ঘুষি মারলে। হোসেইনকো সম্পূর্ণরূপে ধসে পড়েছে। তুমি কেন প্রশ্ন করতে থাকুনি তা না বুঝেই সে মারা গেল। তুমি তোমার মুষ্টি গুটিয়ে নাও। শান্ত অভিব্যক্তি। যেহেতু এটি সমগ্র কুনলুনের সাথে সম্পর্কিত, সেটা আসলে আমার সমস্যা নয়। এই মুহূর্তে আপনি যে বিষয়ে সবচেয়ে ভালো, এর মূল বিষয় হলো কি পরিচালনা করা উচিত তা নির্ধারণ করা। আমার কি যায় আসে না। আমার সেই ক্ষমতা নেই। ঝামেলার কেন্দ্রে যেও না। তারকা কোনার সমাধান করার পর তুমি পাহাড়ের উপরে উঠতে থাকো। ইতিমধ্যে মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। সাইন ইন করার জন্য একদম ঠিক। যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন, আশেপাশে কেউ ছিল না। জ্ঞানলাভের পথের কোনো সূত্র নেই। আপনি হতাশ হননি তো? মনে মনে তৃতীয় সিস্টেম বার্তাটি আবৃত্তি করুন। গোপন পাহাড়ের চূড়ায় সাইন ইন করুন। চেক ইন সফল হয়েছে। আযোজক মহাদাও মধ্যরেখার উপহারটি গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। স্বর্গ ও পৃথিবী থেকে সৃষ্টির অমিত লাভ করুন। সৃষ্টির অমিত সৃষ্টির সার এবং স্বর্গ ও পৃথিবীর পরিবর্তনসমূহকে একত্রিত করে। সবকিছুর বিবর্তন। এটি সব প্রতিবন্ধকতা ভেদ করতে পারে। আপনি এক মুহূর্তের জন্য থামলেন। শেষবার যখন স্বর্গ ও পৃথিবী কোনো কিছু সৃষ্টি করেছিল তা ছিল তাওবাদী ধর্মগ্রন্থ অনুসারে। এবার ওটা আসলে একটা সৃষ্টি বড়ি ছিল। তুমি তোমার মনের গভীরে তাকাও। কালো এবং সাদা আলো মোড়ানো বড়িটি। আমার হৃদয়ে এক মৃদু উষ্ণতা। এর প্রভাব খুবই সরাসরি। খুব কর্তৃত্বপরাজন। সমস্ত বাধা অতিক্রম করুন। সমস্ত প্রতিবন্ধকতা। আপনার প্রথম প্রতিক্রিয়া হলো, এই জিনিসটা অমর হওয়ার ঠিক আগের মুহূর্তের জন্য রেখে দেওয়া উচিত। সে কি এক পদক্ষেপে অমরত্ব লাভ করবে? এই ধারণাটা খুবই লোভনীয়। কিন্তু তুমি দ্রুতই আবার তা দমন করলে। ধনসম্পদ যতই ভালো হোক না কেন, আগে তোমাকে সেই দিনটি দেখার জন্য বেঁচে থাকতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটা সবচেয়ে সাশ্রয়ী নাও হতে পারে। সবচেয়ে বেশি প্রয়োজন হলে ব্যবহার করুন। এটাই আসল মূল্য। আপাতত এটা রাখুন এবং দেখুন কি হয়। আপনি আপনার মনকে শান্ত করুন। পাহাড় থেকে নামার প্রস্তুতি। আবার আওলংজুর উপলব্ধি সীমার মধ্যে। তারপর ভিত্তি করার জন্য একটি উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন। কিন্তু পাহাড়ের পাদদেশে আওলমিও ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে কিছু একটা ঠিক নেই। গোপন রাজ্যের উপর কুয়াশা ছেয়ে গেছে। তাছাড়া কুয়াশাটাও খুব হঠাৎ করে চলে এসেছিল। এটা সম্পূর্ণ অযৌক্তিক। এই সময় কুয়াশা তৈরি হওয়ার কথা নয়। সে চোখ খুল। তার ভ্রু সামান্য কুঁচকে গেল। যখন কুয়াশা আসে, পশুরা পাহাড়ে জড়ো হতে পছন্দ করে। এর ফলে এমনকি এক ভয়ঙ্কর স্রোত সৃষ্টি হয়েছিল। আরও ঝামেলাপূর্ণ বিষয় হল, তিনি স্বভাবতই পশুদের ব্যাপারে অতিমাত্রায় সংবেদনশীল ছিলেন। যদি সত্যি এক ভয়ঙ্কর জোয়ার শুরু হয়, পরিবর্তে সে হয়ে উঠবে একটি মূল লক্ষ্য হিসাবে 3 বছর আগের অতর্কিত হামলা। এর ফলে সে সব ধরনের অস্বাভাবিকতার প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছিল। এটা কি সত্যিই শুধু একটা কাকতালীয় ঘটনা ছিল? সে বসেছিল না। লোকজনকে খুঁজতে অবিলম্বে পাহাড়ে যান। কিন্তু সে শীঘ্রই আবিষ্কার করল, এই কুয়াশা শুধু দৃষ্টি আবছা করে না, এমনকি তার ইন্দ্রিয়গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি আমিও প্রভাবিত হয়েছিলাম। অন্যরা কেবল আরও বিপজ্জনক হবে। সে গতি বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই আমি অবশেষে একটি পরিচিত আভা অনুভব করলাম। সে তোমার নবম সিংহের ছোট ভাই। আওলমিও কিছুটা অবাক হলেন। কখন পিছু হতে হবে তা জানা। তার কিছুটা আত্মসচেতনতা আছে বটে। কিন্তু তারপর সে বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। আপনার চাষের স্তর দিয়ে গতিটা একটু বেশি। মনে হচ্ছে কুয়াশার কারণে এটির উপর কোনো প্রভাবই পড়েনি। অপরদিকে তুমি প্রথম এটা লক্ষ্য করেছ। তার পদ্ধতি। তুমি এগিয়ে এলে না পালিয়ে না এড়িয়ে। শুধু সতর্ক থাকুন। তুমি এখনো একজন সত্যিকারের গোল্ডেন কোর সাধকের সাথে লড়াই করনি। যদিও সে ইতিমধ্যেই তার মূলকে ঘনীভূত করেছিল। তবে একই স্তরে থাকা ব্যক্তিদের শক্তির কোনো সুস্পষ্ট মূল্যায়ন নেই। তারকা এবং বিন্দুগুলোকে কোনোভাবেই নির্দেশক হিসেবে বিবেচনা করা হয় না। একটি মৃদু বাতাস। আওলমিও মাঝাকাশ থেকে পড়ে গেলেন। নীল ও সাদা পোশাক হালকাভাবে উঠছে। এমন সৌন্দর্য যা প্রায় অবাস্তব। তুমি অভিবাদন জানিয়ে মাথা নত করলে। সিনিয়র সিস্টার আও, আপনার মন স্থির থাকলেও এখনো এমন কিছু মুহূর্ত আছে যা নিঃসন্দেহে বিস্ময়কর। তবে এটুকুই, যদি সেও স্টার প্রজেন্টের মতো অসৎ উদ্দেশ্য নিয়ে এসে থাকে, তুমি তবুও নিজেকে সংযত করবে না। তুমি কি অন্য কারোর সাথে দেখা করেছ? সে জিজ্ঞাসা করল কিছু আছে কিনা।
আমি প্রথমে তোমাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাব। গোপন রাজ্যে কুয়াশার অর্থ বিপদ। একটা বলার পর সে তার শক্তি ব্যবহার করে তোমাকে তুলে ধরল। তোমাকে বাইরে নিয়ে যাব। কিছুক্ষণ উড়ার পর সে হঠাৎ থেমে গেল, কারণ চারপাশের কুয়াশা আপনা আপনি কেটে যাচ্ছে। আওলমিও তোমার দিকে তাকানোর জন্য মাথা ঘোরালো। আমার ছোট ভাই তৈরি করেছে। তুমি এটা অস্বীকার করনি। কিছু কৌশল। কি ধরনের ছোটখাটো কৌশল? মাধ্যাকর্ষণের অনুরূপ। তুমি এটা নিয়ে ভেবেছিলে? আমি আমার চিন্তাভাবনাটা ব্যাখ্যা করি। প্রথমে পাত্রটি কুয়াশা দিয়ে পূর্ণ করুন। তারপর বিকর্ষণ তৈরি করতে বিন্যাস গঠন এবং মহাকর্ষ মন্ত্র ব্যবহার করুন। গঠনের কেন্দ্রবিন্দুতে অনুরূপ কুয়াশা বাইরের দিকে ঠেলে দিন। খুব বেশি বল প্রয়োগ করলে এটা ধরে রাখতে পারে না। সুতরাং এটা নিচকি একটা চালাকি। তুমি তো অ্যারেপ্লেটটা আর ছোট বোতলটাও নিয়েছিলে। আওলমিও বেরিয়ে এসে তাকাল। অবশেষে তার চোখে স্পষ্ট বিস্ময়ের আভাস দেখা গেল। এই কৌশলটি তেমন শক্তিশালী নয়। এটি বুদ্ধিদীপ্ত এবং বাস্তবসম্মত উভয়ই। মূল বিষয়টা এটা নয় যে আপনি এটা শিখতে পারবেন না। এটা এমন একটা বিষয় যা সাধারণ মানুষ কখনো ভাবতেও পারে না। একটা গবেষণা করতে আমার আলসেমি লাগছে। আমার ছোট ভাই এসব কিভাবে জানতে পারল? তুমি খুব স্বাভাবিকভাবে মাথা নিচু করে উত্তর দিলে। নবম বইটিতে আরও বেশি আছে। নবম শিষ্য হিসেবে আরও সময় আছে। সহজ কথায় বলতে গেলে এর মানে হলো প্রচুর বই পড়া এবং নানা ধরনের বিষয় শেখা। আওলমিও তোমার দিকে তাকালো। আর কোনো প্রশ্ন করা হয়নি। সে যাওয়ার আগে তোমার দিকে একটা বই ছুড়ে দিয়ে গেল। দীর্ঘাযু গণনা বিনিমা। তুমি এটা নাও। আমি তাদের ধন্যবাদ জানালাম। বেশি দিন নয়। সে তোমাকে ফ্ল্যাটল্যান্ড নামের একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিল। তারপর তোমাকে ঘিরে একটি বৃত্ত আঁকা হলো। ভিতরে থাকুন এবং বাইরে আসবেন না। যদি অন্য শিষ্যরা আসে, ভিতরে আনা যেতে পারে। কিন্তু আপনাকে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমার কোনো চিহ্ন নেই। একমাত্র তুমি তাদের ভেতরে আসতে দিতে পারো। মনে রাখবেন, অপ্রয়োজনে এই এলাকা ছেড়ে যাবেন না। একটা বলে সে ঘুরে ঘন কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তুমি সে যেদিকে চলে গেছে সেদিকে তাকাও। এক মুহূর্ত পর সে মৃদুস্বরে কথা বলল। মনে হচ্ছে তারা শত্রু নয়। যেহেতু তারা শত্রু নয়, তাহলে তার কি লোকজনকে উদ্ধার করতে যাওয়া উচিত নাকি তদন্ত করতে? এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভিজ্ঞতাটি নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করা। আপনি আপনার হাতে থাকা বার্ধক্যরোধী পণ্যটির দিকে তাকালেন। শান্ত অভিব্যক্তি। এটি পড়াশোনা করার একটি ভালো সুযোগ। তুমি মাথা নিচু করে বয়স কমানোর বইগুলোর পাতা উল্টানো শেষ করলে। এই কৌশলটি আসলে খুব শক্তিশালী নয়। সহজভাবে বলতে গেলে এটি হলো নিজের বিকাশের স্তরকে ভাষার সাথে যুক্ত করা। এমন কিছু করুন যা আপনি ইতিমধ্যেই করতে সক্ষম। উদাহরণস্বরূপ, একটি পাথরকে কিছু বলুন। পাথর উঠতে পারে। মনে হচ্ছে কথাই আইন হয়ে যাচ্ছে। এটা আসলে একটি সরলীকৃত প্রক্রিয়া মাত্র। এর মধ্যে কিছুটা ভীতিপ্রদ একটা ভাব আছে। জটিলগুলো গ্রহণযোগ্য নয়। শব্দ যত কম হয় ততই ভালো। কিন্তু আপনি আসলে বিশ্বাসটা বেশ আকর্ষণীয় মনে করেন। একটি পাতার কারণে চোখ ধাঁধিয়ে যাওয়া এবং স্পষ্টভাবে দেখতে না পারার সংমিশ্রণ এটিকে বেশ বিশ্বাসযোগ্য করে তোলে। তোমার অবিলম্বে শেখা শুরু করা উচিত। গত কয়েক বছরে তুমি খুব দ্রুত অনেক কিছু শিখছ। তাওবাদী ধর্মগ্রন্থ দ্বারা স্থাপিত ভিত্তি ছিল অত্যন্ত গভীর। অ্যারে গঠন এবং মন্ত্র অনুমান। আপনি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ। অবশ্যই তুমিও পারবে না। সবকিছু শিখুন। অপ্রয়োজনীয় এবং অত্যন্ত সময়সাপেক্ষ। তুমি হাল ছেড়ে দাও। যা সত্যিই গুরুত্বপূর্ণ। সবকিছুই পরিচর্যার উপর নির্ভরশীল। যখন তুমি আবার চোখ খুলবে, ইতিমধ্যে দিনের আলো ফুটে গিয়েছিল। ঘন কুয়াশা এখনো কাটেনি। আপনি হাত তুলে আলতো করে সামনের দিকে নাড়েন। শব্দটা স্থির এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক। মুহূর্তের মধ্যে কুয়াশাটা দুভাগ হয়ে গেল। যেন একটি মাত্র বাক্যের কারণেই তাকে পিছু হটতে বাধ্য করা হয়েছিল। এটা খুবই দ্রুতগতির ছিল। ঘন কুয়াশা আবার কেন্দ্রের দিকে সরতে শুরু করল। তুমি কিছুক্ষণ ধরে দেখছিলে। অ্যারে এবং ছোট বোতলটি বের করুন। আবার দুটোকে একসাথে রাখার চেষ্টা করুন। এবার কুয়াশা আরও দ্রুত কেটে গেল। এর পরিধিও বৃহত্তর। এবং এটি দীর্ঘদিন ধরে বন্ধ হতে পারেনি। এটা বেশ বাস্তবসম্মত। আপনার মনে হয় না যে এই অনুপ্রেরণাটি কেবল আপনারই নিজস্ব? যেহেতু আপনি সেই সিনিয়র সিস্টার আওয়ের কথা ভাবতে পারেন। বেশিরভাগ মানুষই অনুমান করবে যে সে বোকা নয়। আপনার মূল উদ্দেশ্য ছিল আপনার সাধনা চালিয়ে যাওয়া। কিন্তু আমি ঠিকমতো বসার আগেই হঠাৎ পাহাড় থেকে এক প্রচণ্ড গর্জন শোনা গেল। এরপরে আধ্যাত্মিক শক্তির এক প্রচণ্ড সংঘর্ষ সংঘটিত হল। মাটিটা হালকা কাঁপছিল বলে মনে হচ্ছিল। কুয়াশার সমুদ্র আলোড়িত হয়। দূর থেকে দানবদের গর্জন একের পর এক প্রতিধ্বনিত হচ্ছিল, সাথে ছিল গুলির শব্দ। তোমার চারপাশের বৃত্তটা হঠাৎ আলোকিত হয়ে উঠল। আওলং এবং তার রেখে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছিল। এটি সমস্ত অনুকম্পন আসতে বাধা দিয়েছিল। তুমি পাহাড়গুলোর দিকে তাকাও। তার মুখ ধীরে ধীরে কালো হয়ে গেল। অন্তত গোল্ডেন কোর। তখন পশুগুলোর গর্জন ক্রমশ জোরালো হতে লাগল। পরিস্থিতি ক্রমশ আরও বিশৃঙ্খল হয়ে উঠছে। আর্দ্রতা। আপনি নবম বইয়ের রেকর্ডটি সঙ্গে সঙ্গে স্মরণ করলেন। আর্দ্রতা কোনো সাধারণ সমস্যা নয়। বিশেষ করে উচ্চস্তরের দানবীয় পশু। একবার তারা দল বেঁধে পাশ দিয়ে যায়। প্রায় অনুর্বর। যদি এটা সত্যিই স্যাঁতসেঁতে হয়, আপনার এখানে থাকাটা নিরাপদ নাও হতে পারে। আমি কিভাবে যেতে পারি? তোমার কোনো ধারণা নেই। গোপন রাজ্যে কিভাবে পোশাক খুলতে হয় তা তোমাকে কেউ শেখায়নি। তুমি তো এইমাত্র বাইরে গিয়ে দেখতে যাচ্ছ। পরমুহূর্তে সেই পরিচিত অনুভূতিটা ফিরে এল। কেউ আপনাকে দেখছে, তাই আপনি আপনার চলার গতি থামিয়ে দেন। এতে সাথে সাথেই চলে যাওয়ার ভাবনাটা দূর হয়ে গেল। আবার যেহেতু অপর পক্ষ নড়ে না, তুমিও নড়ো না। তুমি আবার বসে পড়ো। চাষাবাদ চালিয়ে যান। সে রাত পর্যন্ত সেখানে বসে রইল। এই সময়কালে পর্বতমালায় বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এমনকি তোমার দিকটাও পরবর্তী কম্পনে ভেসে গিয়েছিল। তবে আওলংয়ের রেখে যাওয়া বৃত্তটি কখনো ভাঙেনি। ড্রাগনের গর্জন, পশুর চিৎকার আর বিস্ফোরণের শব্দ একের পর এক আসতে লাগল। কিন্তু তোমার দিকে নিবদ্ধ ওই দৃষ্টিটা সবসময় ছিল। সে কখনো ছেড়ে যায়নি। আপনার কোনো তাড়া নেই। অপর পক্ষ অপেক্ষা করছে। তুমিও কি অপেক্ষা করছো? রাত গভীর হওয়ার সাথে সাথে সেই দৃষ্টি অবশেষে নড়ে উঠল। আপনার আরও কাছে আসুন। এর কিছুক্ষণ পরেই কুয়াশার মধ্যে দিয়ে ভারী পদশব্দ প্রতিধ্বনিত হল। দেখে মনে হচ্ছে কেউ গুরুতরভাবে আহত হয়েছে। তারা হোঁচট খেতে খেতে ও টলতে টলতে এইদিকে ছুটে আসছিল। তারপর কুয়াশার মধ্য থেকে একটি আকৃতি বেরিয়ে এল। সে বৃত্তের ঠিক বাইরেই ধসে পড়ল। তিনি একজন মহিলা শিষ্যা। কুনলুন পোশাক, রক্তে ঢাকা। তুমি উঠে বৃত্তটির কিনারায় হেঁটে গেলে। আমি জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো তো? মহিলাটি আপনার দিকে মুখ তুলে তাকাল। শ্বাস দুর্বল। এটা কি বর্বন লং ইউয়ের সুরক্ষা বলয়? তুমি কে? তৃতীয় শিষ্য উজিং। সে রক্ত বমি করল। ফ্যাকাশে মুখ।
আমরা সাতসেতে অবস্থার সম্মুখীন হলাম। বরবন লং ইউ আমাদের বাঁচিয়েছেন। পরে তিনি তার অন্য শিষ্যদের উদ্ধার করতে গেলেন। কাছাকাছি এখনও 3 জন আটকা পড়ে আছেন। 2 জন গুরুতর আহত। তাদের পাহারা দিচ্ছে একজন। আমি সবচেয়ে কম আহত হয়েছিলাম। তাই আমি সাহায্যের জন্য এখানে এসেছি। ছোট ভাই, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তিনি থেমে থেমে কথা বলছিলেন। অগোছালো এবং করুণ দেখাচ্ছে। অন্য কেউ হয়তো ইতিমধ্যেই তা বিশ্বাস করে ফেলেছে। আপনি তো শুধু একটাই প্রশ্ন করেছেন, আর কতজন লোক বাকি আছে? আপনি তৎক্ষণাৎ মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। একটি ভিত্তি স্থাপন সম্পন্ন হয়েছে। 3 জন সহযোগী ছাড়াও। খুব সম্ভবত এটি এই স্তরের চেয়ে বেশি হবে না। যদি এটা সত্যি হয়, ঝামেলাপূর্ণ নয়। যদি এটা নকল হয়, একবারে সবকিছু সামলানোর জন্য এটা একদম উপযুক্ত হবে। ঠিক আছে, তুমি মাথা নাড়ো। কুয়াশাচ্ছন্ন ঋতুটা নিঃসন্দেহে স্বস্তিদায়ক ছিল। তার চোখে আনন্দের ঝলকও দেখা গেল। আমার ছোট ভাই সত্যিই সাহায্য করতে ইচ্ছুক। আপনি কোন চূড়া থেকে এসেছেন? নবম চূড়ার সুরক্ষা বলয় থেকে বেরিয়ে আসার মুহূর্তটি স্পষ্টভাবে সচেতন। তার অন্তরে সঞ্চিত শক্তি। সে এটা ভালোভাবে লুকিয়েছিল। তারা এমনকি তা গোপন করতে জাদুকরী জিনিসপত্র ব্যবহার করেছিল। তোমার সামনে এটা অকেজো। আমার বর বোন কি চলে যেতে পারে? সে নিজেই উঠে দাঁড়াতে পারত। টলতে টলতে সামনে। তুমি সাহায্যের জন্য এগিয়ে আসনি। শুধু চুপচাপ অনুসরণ করো। সে পাত্তা দিচ্ছে বলে মনে হলো না। তারা হাঁটতে হাঁটতে গল্প করছিল। যাই হোক, চলুন আপনার মূল বিষয়টি আরও খতিয়ে দেখা যাক। ছোট ভাই কেবল শক্তি পরিশোধনের মহান পূর্ণতায় পৌঁছেছে। প্রতিভা। ধীরগতির পাখির জন্য প্রথমে ওরা ভালো নয়। তোমার জন্য সবসময় একটি জায়গা আছে। তুমি সহজভাবে রাজি হয়ে গেলে। কিন্তু সকলের মনোযোগ ছিল তার ও তার চারপাশের পরিবেশের উপর। তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা লক্ষ্য করেছিলে। বাকি 3 জন কাছাকাছিই ছিল। আহত না থাকলেও তারা সবাই লুকিয়ে থাকত। হঠাৎ কুয়াশা থেমে গেল। তোমার দিকে ঘুরে তাকাতে। তার মুখের দুর্বল ও করুণ ভাবটা আর ছিল না। বরং এতে এক ধরনের চঞ্চলতার আভাস ছিল। ছোট ভাই ড্রাগন ও বর বোনের উপর অনেক আস্থা রাখে। সে একজন ড্রাগন। কোনো সমস্যা হওয়ার কথা নয়। তুমি কি সত্যিই তাকে পছন্দ করো? আমি চিন্তিত নেই। তুমি শান্তভাবে উত্তর দিলে। সত্যি? সে হেসে উঠল। সেই ছোট ভাই। তুমিও কি ড্রাগন ও তার বর বোনের তরবারির নিচে প্রাণ দিতে রাজি হবে? তুমি থেমে তার দিকে তাকালে। তাহলে তুমি আমাকে বর বোন আওয়ের তলোয়ার দিয়ে হত্যা করতে চাও? উজিং মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তারপর সে আরো জোরে হাসতে লাগল। ছোট ভাইটা সত্যিই খুব চালাক। তাহলে দয়া করে একটু সহযোগিতা করো, ঠিক আছে? তুমি খুব দ্রুতগামী, তাই দৌড়ানোর কথা ভেবো না। আমরা বেশ কয়েকজন আছি। শব্দগুলো পড়ার সাথে সাথেই বাকি 3 জনও কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এল। আপনাকে ঘিরে রাখার জন্য একদম উপযুক্ত। আপনি 4 জনের দিকে তাকালেন। আমার মেজাজের তেমন কোনো উন্নতি হয়নি। এই উত্তরে কিরিহিমে হতবাক হয়ে গেল। কিন্তু সে এতটাই অলস ছিল যে এ নিয়ে ভাবতে চায়নি। ধরে নিন আপনি আপনার ভাগ্য মেনে নিয়েছেন। সে সরাসরি একটি তলোয়ার বের করল। ওটা আওলংজুর তরবারি ছিল। তাদের পরিকল্পনাগুলো খুব স্পষ্ট ছিল। আওলংজুর তলোয়ার দিয়ে নবম শিখরের শিষ্যকে হত্যা করো। তারপর দোষটা তার উপর চাপিয়ে দাও। যদি আওলমিও এখানে আবার মারা যায়। ড্রাগন রাজকুমারী কুনলুনে মারা গিয়েছিলেন। এখন থেকে পরিস্থিতি কেবল আরও গুরুতর হবে। পরিকল্পনাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তারা স্বাভাবিকভাবেই সময় নষ্ট করতে চায়নি। কুয়াশার রাজকুমারী তার তলোয়ার সোজা তোমার হৃদয়ে বিদ্ধ করে। আশেপাশের বেশ কয়েকজন লোক দেখছিল। কেউ ভাবেনি যে কোনো কিছু ভুল হবে। সর্বোপরি তুমি তো কেবল একজন চি পরিশোধন মহাপরিপূর্ণতার স্তরের সাধক। তারপরেও একটি দুর্ঘটনা ঘটল। তুমি অদৃশ্য হয়ে গেছো। কুয়াশার মাঝে শূন্যতাকে বিদ্ধ করল একটি তরবারি। চোখের মণি হঠাৎ সংকুচিত হল। প্রতিক্রিয়া জানাতেই তখন সে দেখল তার সামনে থাকা 3 সঙ্গীর মুখের ভাব হঠাৎ বদলে গেল। ভূত দেখার মতো। সে ঘুরে দাঁড়ানোরও সময় পায়নি। আমি এইমাত্র এক অপ্রত্যাশিত দৃশ্য দেখলাম। হঠাৎ পৃথিবীটা ঘুরে গেল। পরমুহূর্তে অসহ্য যন্ত্রণা ফেটে পড়ল। তুমি কি আমাকে খুঁজছিলে? তোমার কণ্ঠস্বর তার কানে বেজে উঠল। ঠিক তখনই কুয়াশা অবশেষে বুঝতে পারল যে তার মৃত্যু আসন্ন। এটা কিভাবে সম্ভব? তার চেতনা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। অন্য 3 জনের দিকে ফিরে তাকিয়ে আপনার আসলে যা জিজ্ঞাসা করা উচিত তা হলো তাদের কতজন সহযোগী আছে। যদি এটি আপনাকে প্রভাবিত না করে, তোমার উপর এর প্রভাব পড়লে আমি তা নিয়ে মাথা ঘামানোর মতো অলসতা করি। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটা পরিষ্কার করা দরকার। তুমি নিশ্চয়ই একেবারে একা হয়ে যেতে চাও না। ফিরে গিয়ে কুনলুনকে ব্যাখ্যা করো। গোপন রাজ্যে ঠিক কি ঘটেছিল। ঠিক তখনই 3 জনের হুঁশ ফিরল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের মধ্যে একজন ঘুরে দৌড় দিল। সে দৌড়ে গিয়ে তাকে থামাতে চিৎকার করল। আমি বার্তাটি পৌঁছে দিতে গিয়েছিলাম। ওই লোকটাকে ধাওয়া করার পরিবর্তে তুমি বাকি 2 জনের দিকে তাকালে। তুমি দৌড়াও না। 2 জন একে অপরের দিকে তাকালো। সে দাঁতে দাঁত চেপে সামনে তেড়ে গেল। তারা বিশ্বাস করে না। আমি এটা বিশ্বাস করি না। কি রিফাইনিং গ্রেড পারফেকশন স্তরের একজন সাধু কি সত্যি এত শক্তিশালী হতে পারে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হয় জাদু অস্ত্র, হয় সচিব। সংক্ষেপে এটা প্রকৃত দক্ষতা হতে পারে না। আপনি এক পা এগিয়ে যান। তাদের একজনের ঠিক সামনে উপস্থিত হয়ে এক ঘুষিতেই লোকটি সঙ্গে সঙ্গে মারা গেল। আরেকজন পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললেন। সে ঘুরে দৌড়ে পালাল। তুমি স্বর্গেরও আরও এক ধাপ উপরে উঠেছ। 9টি ধাপ উন্মোচিত হয়। পরমুহূর্তেই সে তার পাশে এসে দাঁড়ালো। অপর পক্ষটা সবেমাত্র একটা আধুচিৎকার করে উঠেছিল যখন কুয়াশার আরেকটি মেঘ। কেবল তখনই তুমি তোমার সামনে দিয়ে পালিয়ে যাওয়া লোকটির দিকে মাথা ঘুরিয়ে তাকালে। সে খুব দ্রুত দৌড়ালো। এটা স্পষ্ট ছিল যে তারা পাল্টা বার্তা পাঠাতে চেয়েছিল। তুমি সাথে সাথে হত্যা করনি। পরিবর্তে তারা ধীর গতিতে পিছনে পিছনে চলছিল। তাকে পথ দেখাতে দিন। তাই আপনাকে নিজে থেকে এটি খুঁজে দেখতে হবে না। একই সময়ে তোমার শরীর থেকে হালকা কুয়াশার মতো উঠল। মুখ ও শরীরের আকৃতি থেকে রাখা। চি প্রক্রিয়া এবং স্বর্গীয় প্রক্রিয়া একটি পাতার দ্বারা অন্ধ হয়ে যায়। একজন বহিরাগতের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছিল তুমি কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছ। প্রত্যেকে বিষয়গুলো ভিন্নভাবে দেখতে পারে। কিন্তু তোমার আসল চেহারা কেউ দেখতে পায় না। বলা বাহুল্য, এর জন্য আপনাকে পরে মূল্য পরিশোধ করতে হবে। শীঘ্রই তুমি সামনের শক্তিটা টের পেলে। ঝড় ও অগণিত পশুর গর্জন অপর পারে পৌঁছে গেল। একটি এলাকা যা পরিষ্কার করা হয়েছে। 1 ডজনেরও বেশি কুনলুন শিষ্য। তারা একটি রক্ষণাত্মক পরিধির মধ্যে দৃঢ়ভাবে অবস্থান করছিল। প্রতিরক্ষামূলক পরিধির বাইরে দানবদের দল। পাগলাটে সংঘর্ষ। গোল্ডেন কোর পর্যায়ে 2 জন মহিলা সাধক একেবারে সামনে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আওলমিউ। সে এখন অর্ধগলিত ছিল। তার হাতে আশ ও নখ গুজিয়েছিল। কপালে ড্রাগনের শিং দেখা যাচ্ছে। রক্তে ঢাকা। অন্যদের আছে
তারও নিজের আছে। কেউ পশুদের পালটিকে নিয়ন্ত্রণ করছে। সে শীতল কণ্ঠে কথা বলল। তার পাশে থাকা লিনসিয়াকেও খুব গম্ভীর দেখাচ্ছিল। আমার বর বোন না থাকলে কুয়াশা দূর করতে পারে এমন ছোট্ট মন্ত্রটি নিয়ে এসো। আমরা এতদিন টিকতেই পারতাম না। তারা কুয়াশা ও প্রবল জোয়ারের সুযোগ নিতে চেয়েছিল। ওরা আমাদের সবাইকে মেরে ফেল। আও লংইউ নীরব রইল। সে মনে মনে জানত, তুমি ওকে আগে যে ছোট্ট গঠনটা শিখিয়েছিলে সেটা না থাকলে তারা সম্ভবত এতক্ষণে ভেঙে পড়েছে। তা সত্ত্বেও এটা কেবল এর অস্তিত্বকে দীর্ঘায়িত করার বিষয়। পালের পিছনে কেউ একজন সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাছাড়া লক্ষ্যটি খুবই স্পষ্ট। 3 বছর আগে এটা ছিল তার উপর চালানো এক অতর্কিত হামলা। এটা বর্তমানের সাথে বড্ড বেশি সাদৃশ্যপূর্ণ। কিন্তু এবার অপরপক্ষ তাকে দমন করতে কোনো জাদুকরী অস্ত্র ব্যবহার করেনি। এর পরিবর্তে তারা তাকে পরাভূত করার জন্য একদল হিংস্র পশু ব্যবহার করেছিল। আমাদের বাধা অতিক্রম করার একটা উপায় খুঁজে বের করতে হবে। আও লং বললেন, যদি এটা চলতে থাকে তারা আজ হোক বা কাল হোক মারা যাবেই। লিনসিয়া ফিসফিস করে বলল, বার্তাটি হয়েছে, পাঠানো হয়েছে, কিন্তু এটি অবরুদ্ধ করা হয়েছিল কিনা তা অনিশ্চিত। যদি তাদের সত্যিই থামানো হয় আমরা কেবল পরবর্তী দলটির সেই গোপন রাজ্যে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে পারি। অস্বাভাবিকতা শনাক্ত করা হয়েছে বিজ্ঞপ্তির বাইরে। অন্য কথায় প্রায় আশাহীন। এই সময়ে প্রতিরক্ষা পরিধির ভেতরে থাকা দেখতে নাজুক এক পুরুষ শিষ্য হঠাৎ কথা বলে উঠল। আসলে আরেকটি উপায় আছে। সবাই তার দিকে তাকাল। তেদে বেরিয়ে যাওয়ার সময় সে ঠোঁট চাটল। তার চোখ দুটো কিছুটা হিংস্র ছিল। বরফে মৃত্যু যদি না ভাঙেও তবে মরবে। এই কথা শুনে বৃত্তটি মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। কিন্তু কেউ আপত্তি করেনি, কারণ সবাই জানে এটাই একমাত্র উপায়। কোনো যুগান্তকারী সাফল্য ছাড়া তুমি কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারো। যেহেতু অপর পক্ষ চায় না তুমি বেঁচে থাকো, তখন আমরা বেঁচে থাকার সুযোগের জন্য সর্বশক্তি দিয়ে লড়ব। শীঘ্রই ইন্ডাস্ট্রির সবাই তাদের আচরণ বদলে ফেল। হতাশা নয়, বরং তারা দেয়ালে পিঠ থেকে গিয়েও দৃঢ়তার সাথে লড়াই করেছিল। এই পরিবর্তনটি খুব দ্রুত ঘটেছিল। এতে পর্দার আড়ালে থাকা ব্যক্তিরাও সতর্ক হয়ে যায়। তখন পশুদের পাল্টা হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে ফিরে আসা। স্বেচ্ছায় পথ ছেড়ে দিন। এরপর কালো পোশাক পরা 4 জন লোক বেরিয়ে এলেন। একটি সোনালী কেন্দ্র, 3টি ভিত্তিভবন। পরে স্পষ্টতি, ইনি সেই ব্যক্তি যিনি পশুপালকে নিয়ন্ত্রণ করেন। কালো পোশাক পরা লোকগুলোর নেতা নিচু স্বরে কথা বললেন, আমরা কুনলুনের সাথে শত্রুতা করতে চাই না। আমরা শুধু ড্রাগনদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই। এই বাক্যটি বলা মাত্রই আও লমিও বুঝতে পারলেন। তারা দোষ চাপানো শুরু করল। ঠিক যেমনটা আশা করা হয়েছিল অপর পক্ষ তখন বলল, যতক্ষণ না অন্য শিষ্যরা চলে যায় তারা তাদের কখনো থামাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য ছিল শুধু আও লমিউ। তিনি এমনকি সেখানেই একটি শপথ করলেন, অন্যদের আক্রমণ না করার কথা বলা। লিনসিয়া তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি নড়বে না? অন্যরা নড়তে পারে না। একবার আমরা আলাদা হয়ে গেলে তুমি কাকে হত্যা করতে চাও? এটা শুধু একটা বাক্যের বিষয় নয়। কিন্তু সে তো এটাই বলেছিল। তাদের পেছনে শিষ্যরা স্বস্তি পেলেন, কারণ অপরপক্ষ প্রকৃতপক্ষে শপথ গ্রহণ করেছিল। বিপত্তি তাৎক্ষণিকভাবে অর্ধেক কমে গেল। এই মুহূর্তে আও লমিউ তার বদলে কথা বলে উঠল, ছোট বোন, এগুলো নিয়ে যাও। আমি থাকবো, চলে যাব না। লিনসিয়া তৎক্ষণাৎ তার পাশে এসে দাঁড়াল। আও লমিউ তার দিকে তাকাল। তোমার কণ্ঠস্বর শীতল হয়ে উঠল। তোমার থাকাটা আমার জন্য কেবল বোঝাই হবে। আমি একটি ড্রাগন। আপনার জীবন বাঁচানোর উপায় রাখুন। তোমাদের মধ্যে আরও একজন। এটি কেবল আরও বিপজ্জনক হয়ে উঠবে। লিনসিয়া তৎক্ষণাৎ জমে গেল। সে যা বলেছিল তা সত্য না মিথ্যা তা সে বলতে পারছিল না। কিন্তু আও লংজুর কথাগুলো ইতিমধ্যেই খুব কঠোর ছিল। সে আর বেশি দিন থাকলে তাকে দায়িত্বজ্ঞানহীন বলে গণ্য করা হবে। পেছনের লোকজনও সিনিয়র সিস্টার লিংকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিতে শুরু করল। আমাদের উপস্থিতি কেবল একটি বোঝা হয়ে দাঁড়াবে। অবশেষে লিনসিয়া দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল। অন্যদের সাথে পশ্চাৎসরণ করুন। আও লমিউ তাদের চলে যেতে দেখল। যতক্ষণ না এটা নিশ্চিত হলো যে কালো পোশাক পরা লোকগুলো সত্যিই তাদের ধাওয়া করেনি। সে ধীরে ধীরে মাথা ঘোরাল। সে জানত যে সে সম্ভবত বাঁচবে না। আমি ওই কথাটা বলার কারণ হলো, তারা শুধু লোকটিকে বিদায় করে দিতে চেয়েছিল। যদি শুরু থেকে তার এখনও আত্মপ্রকাশ করার সুযোগ থাকতে পারে। কিন্তু এখন তিনি খুব গুরুতরভাবে আহত। অনেক দেরি হয়ে গেছে। আমি জানতে চাই, আপনি কোনো পক্ষে আছেন? সে কালো পোশাক পরা লোকটির দিকে তাকিয়ে রইল। যাই হোক, তোমার চোখে আমি ইতিমধ্যেই মৃত মানুষেরা এত কিছু জেনে কি লাভ? কালো পোশাক পরা লোকটি শুধু হাত নাড়ল। পরমুহূর্তে পশুদের দলটা আবার সামনে তেড়ে এল। আও লমিউকে কেবল কষ্ট সহ্য করে টিকে থাকতে হয়েছিল। একের পর এক দানব তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি একই সাথে যুদ্ধ ও পশ্চাৎসরণ করলেন। তার শরীরে আরও বেশি বেশি আঘাত। ঠিক যখন পশুদের দল তাকে আটকে রাখছিল, কালো পোশাকধারী নেতা সুযোগটি কাজে লাগালেন। হঠাৎ আক্রমণ। একটি তরবারি তার সত্তাকেই ক্ষতবিক্ষত করেছিল। আও লমিউ দাঁতে দাঁত চেপে ধরল। এক মুখ রক্ত ছিটকে বেরিয়ে এল। জোরপূর্বক পাল্টা আক্রমণ। কিন্তু তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছিলেন। নির্যাস এবং রক্ত ঠিকমতো ছিটানো হয়নি। এর কিছুটা আমার মুখে ছিটকে পড়ল। তার ডান গাল বেয়ে রক্তের দাগ গলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যেন এক ভৌতিক সুন্দর ক্ষতচিহ্ন। কালো পোশাক পরা লোকটি প্রচণ্ড বিস্ফোরণে ছিটকে পড়ল। কিন্তু এটি কেবল একটি জীবন রক্ষাকারী জাদুকরী অস্ত্রই চূর্ণবিচূর্ণ করেছিল। গুরুতর আহত নয়। সে অবতরণ করার পর তার চোখ আরও শীতল হয়ে উঠল। সৌভাগ্যবশত আমি তোমার পদক্ষেপটি আগে থেকেই অনুমান করেছিলাম। তাহলে মরার জন্য প্রস্তুত হও। আও লমিউ মাটিতে হাঁটু গেড়ে বসলেন। তার শরীরে তখনও তীরবিদ্ধ ছিল। অবশেষে তার চোখে হতাশার আভাস ফুটে উঠল। ঠিক যখন কালো পোশাক পরা লোকটি আরেকটি পদক্ষেপ নিতে যাচ্ছিল, হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। শব্দটা জোরালো ছিল না, কিন্তু এতে হঠাৎ সবাই চমকে উঠল। কে? কালো পোশাক পরা লোকটি হঠাৎ মাথা ঘোরালো। কুয়াশা থেকে বেরিয়ে আসা প্রথম ব্যক্তি তুমি ছিলে না। কিন্তু সেটা ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টের সেই শিষ্য যাকে তুমি একেবারে শেষ পর্যন্ত তাড়া করে এনেছিলে। তার মুখ আতঙ্কে ভরে গিয়েছিল। অগোছালো অবস্থায় সে চিৎকার করে বলতে যাচ্ছিল যে কালো পোশাক পরা লোকটির কিছু একটা হয়েছে। কেউ কথা শেষ করার আগেই ধুম, তার শরীর হঠাৎ ধসে পড়ল। রক্তের কুয়াশা ছিটকে পড়ল। কালো পোশাক পরা লোকটির চোখের মণি সংকুচিত হল। আও লমিও হতবাক হয়ে গিয়েছিল। তুমি কুয়াশা থেকে বেরিয়ে এলে। ঝাপসা আকৃতি, মুখ চেনা কঠিন। যা দেখা যাচ্ছিল তা হলো এক অত্যন্ত শান্ত পরিবেশ। এটি থেকে অত্যন্ত বিপজ্জনক এক আবহাওয়া নির্গত হয়। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার কণ্ঠস্বর এতটাই শান্ত ছিল যেন আপনি পথনির্দেশ জিজ্ঞাসা করছেন। কালো পোশাক পরা লোকটি আপনার দিকে তাকিয়েছিল।
আমার মনটা আগে থেকেই ভারাক্রান্ত ছিল। তার কোনো ধারণাই ছিল না তুমি কিভাবে কাছে এসেছিলে। তুমি কিভাবে চালটা দিলে আমি তো দেখিনি। আওলমিও তোমার দিকে তাকিয়ে রইল। প্রচণ্ড ধাক্কা। এই ঘুষি মারা শৈলী। উদাসীনতার কাছাকাছি এই শান্ত ভাব। সে তাকে চিনতে পারল, ওই তো সেই ব্যক্তি। কিন্তু সে তখনও নিশ্চিত ছিল না। আপনি ঠিক কি জন্য এখানে এসেছেন? সে তোমার মতো নয়। বরং বলা যায় শুধু পাশ দিয়ে চলে যাওয়া। তাহলে তোমার পথকে আটকে রেখেছে। তুমি যেই হোক সমাধান করো। কালো পোশাক পরা লোকটি তার বিস্ময় দমন করল। সে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কে? আমি কেবল গোপন রাজ্যের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তুমি মাটিতে পড়ে থাকা ধ্বংসস্তূপের দিকে তাকালে। এরপর তারা আমাকে অপছন্দ করতে শুরু করল। কালো পোশাক পরা লোকটি সঙ্গে সঙ্গে আপনার কথা অনুসরণ করল। সেটা আসলেই তাদের ভুল ছিল। তারা ইতিমধ্যেই মূল্য পরিশোধ করেছে। মহামান্য, আমি এখন রওনা হচ্ছি। আমরা তোমাকে কখনো থামাবো না। সে অকারণে একজন গোল্ডেন কোর সাধককে উস্কে দিতে চায়নি। সাফল্য হাতের নাগালে। বিশ্বাসটাকে জটিল করার কোনো প্রয়োজন নেই। তুমি গুরুতর আহত আওলংজুর দিকে আর চোখে তাকালে। তারপর সে তার দিকে তাকালো। আমার মনে হয় আপনারা আমার জন্য এখানে ঘোরাঘুরি করাটা সত্যি আরো কঠিন করে তুলছেন। এই বাক্যটি বলা মাত্রই কালো পোশাক পরা লোকটির মুখ তৎক্ষণাৎ কালো হয়ে গেল। এটা তো বিপদ ডেকে আনার মতো। তিনি সরাসরি তার পেছনের লোকদের আদেশ দিলেন, ওকে থামাও, আমি আওলংজুকে সামলাব। অল্প সময়ের মধ্যে দৈত্যটা আর বাকি লোকেরা একই সাথে তোমার উপর ঝাঁপিয়ে পড়ল। এরপর কালো পোশাক পরা লোকটি আবারও আওলংইউকে আক্রমণ করল। এটা স্পষ্ট যে তিনি তোমাকে অগ্রাধিকার দেননি। তার মতে আওলংইউ সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। যখন সে মারা গেল, তোমার সাথে পরে বোঝাপড়া করব। এটা অনেকটা আপনার দিকে তেড়ে আসা একদল হিংস্র জন্তুকে দেখার মতো। সে ভ্রুকুটি করল। পরবর্তী মুহূর্তের জন্য একটু বেশি হয়ে গেল। তুমি একটা হট্টগোল সৃষ্টি করেছ। হঠাৎ পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটল। কুয়াশার মধ্যে বজ্রপাতের মতো। স্ক্রোলিং গতি খুব দ্রুত। এত দ্রুত যে খালি চোখে তা ধরা যায় না। আকাশে মেঘের ঝাঁক দেখা গেল। পশুবাহিনীর কালো পোশাক পরা সঙ্গীরা প্রায় এক পলকেই মুখোমুখি হয়ে গেল। তারা সবাই পড়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই। আকাশ জুড়ে শুধু নীল ধোয়ার হালকা রেখা চেয়েছিল। কালো পোশাক পরা লোকটি আওয়াজটা শুনতে পেল। পেছনে ফিরে তাকালে। সে খোলা জায়গাটার মাঝখানে স্তব্ধ হয়ে গেল। তুমি ধাপে ধাপে বেরিয়ে গেলে। মনে হচ্ছিল যেন আমি এইমাত্র এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে এসেছি। মাটিতে কোনো চিহ্ন অবশিষ্ট নেই। তার শরীরটা অতিরিক্ত পরিষ্কার ছিল। এটা কিভাবে সম্ভব? তার কণ্ঠস্বর বদলে গেছে। আওলমিও বিহ্বল হয়ে তোমার দিকে তাকিয়ে রইল। আমার মনে শুধু একটাই চিন্তা ছিল। আসলেই তুমিই ছিলে। এবং এটি তার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী ছিল। হে তাওবাদী ভাই, এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কালো পোশাক পরা লোকটি তৎক্ষণাৎ তার সুর পাল্টে ফেল। কণ্ঠস্বরে এমনকি এক ধরনের তারা ও ভুল বোঝাবুঝির আভাস ছিল। সামনে হাঁটতে থাকুন। কণ্ঠস্বরটি জোরালো ছিল না। কিন্তু এটা এতটাই ভারী ছিল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই প্রথমবার ওরা আমাকে বিরক্ত করতে এসেছে। আমার কোনো আপত্তি ছিল না। এটা দ্বিতীয়বার ঘটল। এখন তুমি বলছো এটা একটা ভুল বোঝাবুঝি? তৃতীয়বার হলে কি হবে? কালো পোশাক পরা লোকটির শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা দ্রুত ব্যাখ্যা করলেন যে ওইসব পদক্ষেপ তাদের সম্মতি ছাড়াই নেওয়া হয়েছিল। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কিভাবে আপনার জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারি? যদি আমার চাষের স্তর যথেষ্ট উচ্চ না হয়। এটা কি এখনো ভুল বোঝাবুঝি? তোমার কথা শেষ হওয়ার আগেই তুমি তার সামনে দাঁড়িয়েছিলে। একটি ঘুষি এসে লাগলো। ঘুষিটা তখনও ঠিকমতো তার গায়ে লাগেনি। তার শরীর থেকে হঠাৎ একটি আলোর পর্দা ছিঁড়ে বেরিয়ে এল। সে শক্তি প্রয়োগ করে তোমার আক্রমণ প্রতিহত করেছে। বল সংঘর্ষের মুহূর্ত। তুমি ভ্রুকুটি করলে। পরিস্থিতির দিকে পিছু হুটুন। প্রভাব বিস্তার। এমনকি আওলমিউকেও বের করে দেওয়া হয়েছিল। কালো পোশাক পরা লোকটি আলো আবিত ছিল। সরাসরি আকাশে পালিয়ে যান। তোমার দৃষ্টি অন্ধকার হয়ে গেল। তাদের পেছনে আরও শক্তিশালীরা রয়েছে। সেই মুহূর্তে তুমি আর দেরি করলে না। গোল্ডেন কোরের প্রাথমিক পর্যায়ে সমস্ত সাধনা তৎক্ষণাৎ 4টি বলদের শক্তিতে রূপান্তরিত হল। ঘুষি মারার আগে ওজনের চাপে চারপাশের গাছগুলো মর্মর শব্দে কেঁপে উঠছিল। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এটা পুরোপুরি ধসে পড়বে। যদি চলে যেতে চাও তাহলে আস্তে করে চিৎকার করো। দূর থেকে ছোড়া একটি ঘুষি। কুয়াশার সমুদ্র ভেদ করে একটি প্রচণ্ড ঘুষি এসে পড়ল। আলোর ওই রেখাটির পিছু ধাওয়া। কালো পোশাক পরা লোকটি পেছন থেকে এগিয়ে আসা বিপুল শক্তির দিকে তাকাল। তার মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেল এবং চিৎকার করল, বড় ভাই, আমাকে বাঁচান। যে মুহূর্তে কালো পোশাক পরা লোকটি সাহায্যের জন্য চিৎকার করে উঠল, হঠাৎ আরেকটি শক্তির আবির্ভাব ঘটল। তোমার সাথে আমার সজোরে ধাক্কা লেগেছে। সেই ঘুষি। দুটি শক্তি মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হল। এটি সরাসরি আশেপাশের গাছগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেল। এখনও দাঁড়াতে সক্ষম। কিন্তু আওলমিউ ছিলেন দুর্ভাগা। তিনি আগে থেকেই গুরুতর আহত ছিলেন। পরবর্তী কম্পনের ধাক্কায় তিনি আবার শূন্যে নিক্ষিপ্ত হলেন। প্রচণ্ড ধাক্কায় তিনি প্রায় মারা গিয়েছিলেন। সবচেয়ে মর্মান্তিক ছিল কালো পোশাক পরা লোকটির ঘটনাটি। সে দুই পক্ষের মাঝে আটকা পড়েছিল। একদিকে তারা তাকে নিয়ে যেতে চেয়েছিল। একদিকে আমাদের তাকে সমাধান করতে হবে। মনে হচ্ছিল আমার সারা শরীর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তোমার কপালে ভাঁজ পড়ল। নেপথ্যের ব্যক্তিটি অবশেষে আত্মপ্রকাশ করেছেন। এবং খুব শক্তিশালী। অন্তত তার সাধনার স্তর তোমার চেয়ে বেশি। কিন্তু আপনিও সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন অপরপক্ষ এখানে সারাক্ষণ ওত পেতে বসে থাকেনি। তারা এইমাত্র এসে পৌঁছালেন। এটি একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। অন্য কথায়, অপরপক্ষ পুরোপুরি প্রস্তুত ছিল না। তোমার ভেতরের অবশিষ্ট শক্তি আমাকে দাও। তুমি প্রায় একবারে সবটা বের করে দিয়েছিলে। কুনলুন হার্ট সূত্রটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। গোল্ডেন কোরের শক্তি প্রবল স্রোতের মতো কালো পোশাক পরা লোকটির দিকে ধেয়ে গেল। কালো পোশাক পরা লোকটি পিষ্ট হতে দেখছিল। আমি ভয়ে চিৎকার করতে চেয়েছিলাম। কিন্তু সে কোনো শব্দ করতে পারল না। তোমার ঘুষির আঘাতে এটা পুরোপুরি বিলীন হয়ে গেল। সম্পূর্ণরূপে শূন্যতায় ফিরে গেল। প্রথম আঘাতের পর এর চারপাশে একটি বিশাল সমতল ভূমি পরিষ্কার করা হয়েছিল। তুমি স্থির হয়ে দাঁড়িয়েছিলে। ধারণাটি দ্রুত ছড়িয়ে পড়ল। শক্তিশালী জন কেবল একটি চাল দিয়েছিল। মানুষকে বাঁচাতে ব্যর্থ হওয়ার পর আমি সাথে সাথে তা বাতিল করে দিয়েছিলাম। খুব শক্তিশালী যদি তারা সত্যিই লড়াই করে। আমি হয়তো জিতব না। আপনি খুব ভালো করেই জানেন অপর পক্ষটি অন্তত এখন আপনার চেয়ে শক্তিশালী। কিন্তু অপর পক্ষটিও কোনো একটা বিষয়ে দ্বিধাগ্রস্ত বলে মনে হচ্ছিল। আমি তোমার পিছু নেওয়া আর চালিয়ে যাইনি। এটা তোমার জন্য খারাপ সংকেত নয়। কিন্তু এই ঘুষিটা মারার পর আপনি প্রায় তলানিতে পৌঁছে গেছেন। আমাদের দ্রুত চলে যেতে হবে। তুমি আর থাকো না। দূরে শায়িত আওলমিউয়ের দিকে শেষবারের মতো এক পলক। সে এখনো জীবিত আছে।
আঘাতগুলো গুরুতর ছিল কিন্তু প্রাণঘাতী ছিল না। তুমি তাকে সাহায্য করতে যাওনি। তাদের আলাপ শুরু করার কোনো উদ্দেশ্য ছিল না। এটা সমাধান করার জন্য এটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি কাছে যাওয়াটা ঝামেলাপূর্ণ হবে। নিজেকে এটি ইতিমধ্যেই আরও বড় বিপদে পড়েছে। এই সব কিছুর পেছনের মানুষটি এখনও জীবিত এবং তোমার চেয়েও বেশি শক্তিশালী। এই মুহূর্তে আওলংজুকে এর মধ্যে জড়ানোটা বাড়াবাড়ি হয়ে যাবে। এটা আপনাকে কেবল আরও নিষ্ক্রিয় করে তুলবে। সৌভাগ্যবশত নবম শিখরে অন্য কোনো শিষ্য ছিলেন না। এমনকি আপনি নিজেকে কিছুটা ভাগ্যবানও মনে করেছিলেন। নবম শিখরে যদি কোনো ছোট ভাইবোন থাকে, তোমাকে এখনও এই ও ওই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। এতটা দুশ্চিন্তামুক্ত আগে কখনো ছিল না। আপনি সরাসরি স্বর্গীয় যাত্রার 9টি ধাপ ব্যবহার করেন। তারা আওলংজুর রেখে যাওয়া সুরক্ষা বলয়ে ফিরে গেল। সে একজন আইন মেনে চলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা চাষী হওয়ার ভান চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে। উদ্ধারের জন্য প্রস্তুত হন, অথবা অন্য শিষ্যদের জন্য অপেক্ষা করুন। শত্রু ফিরে এলে দেখা যাবে কি হয়। অন্যদিকে লিনসিয়া ও অন্যরা ইতিমধ্যেই নিরাপদ স্থানে চলে গিয়েছিল। আমিও ওদিক থেকে একটা প্রচণ্ড গর্জন শুনলাম। এক মুহূর্ত দ্বিধা করার পর লিনসিয়া দাঁতে দাঁত চেপে ঘুরে দাঁড়াল। তুমি আগে যাও। আমি আমার বর বোনকে খুঁজতে ফিরে গেলাম। মলি এবং একজন নারী শিষ্যা একে অপরের দিকে তাকালেন। সে তাদের অনুসরণ করে ফিরে গেল। বাকি মানুষদের প্রত্যেকের নিজস্ব পছন্দ রয়েছে। কেউ একজন ফিরে এসেছিল। কিছু লোক পালাতে থাকল। কেউই বোকা নয়। তারা কেবল জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় নিয়ে জুয়া খেলছে। সুরক্ষা বৃত্তে ফিরে আসার পর আমি প্রথমে সাবধানে চারপাশটা দেখলাম। পাশ দিয়ে যাওয়া কোনো মানুষের চিহ্ন নেই। আপনার প্রতি নতুন করে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না। এটা ঠিক থাকবে। আপনি পদ্মাসনে বসেন। অপেক্ষা করার সময় আমি গোপনে সতর্ক ছিলাম। নেপথ্যের প্রভাবশালী ব্যক্তিটি তাদের খুঁজতে আসবে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। ভোর পর্যন্ত শান্ত ছিল। পরের দিন সকালে আপনার দৃষ্টিসীমার মধ্যে 5 জন ব্যক্তি আবির্ভূত হয়। আওলমিউ এবং লিনসিয়া। এছাড়াও 3 জন শিষ্য আছেন যারা ভিত্তি স্থাপনের মহান পূর্ণতা লাভ করেছেন। তাদের সবারই আঘাত ছিল, বিশেষ করে আওলমিউ। তার ডান গালে একটি রক্তবর্ণ রেখা দেখা গেল। এটা মুখ থেকে একেবারে গলা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যেন কোনো ক্ষত কিংবা বংশীয় কোনো প্রতিক্রিয়ার চিহ্ন। তার হাতগুলো ময়লা ঢাকা ছিল। এটা স্পষ্ট ছিল যে তারা এইমাত্র একটি ভয়াবহ যুদ্ধ পার করে এসেছে। মনে হচ্ছে ওই লোকগুলো সত্যিই হাল ছেড়ে দিয়েছে। তুমি উঠে দাঁড়াও। তাদের এগিয়ে আসার জন্য চুপচাপ অপেক্ষা করুন। সুরক্ষা অঞ্চলে প্রবেশ করা মাত্রই লিনসিয়া আওলমিউকে গুছিয়ে দিল। কেবল তখনই তিনি তার এই ছোট ভাইকে জিজ্ঞাসা করার জন্য ঘুরলেন। এই সময় এখানে কি কেউ ছিলেন? আপনি কি মাথা নেড়েছিলেন? আপনি যাচাই করেছিলেন? আশেপাশে কোনো সুস্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু কোনো প্রমাণ নেই, তাহলে চলো এটা পুরোপুরি কেটে ফেলি। সরাসরি না বলুন। লিনসিয়া আর কোনো প্রশ্ন করল না। তিনি দ্রুত জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। খবরটা এতক্ষণে বাইরে পৌঁছে যাওয়ার কথা। আমরা এখানে উদ্ধারের জন্য অপেক্ষা করছি। যদি আপনি বাধা অতিক্রম করতে চান, আপনি আশেপাশেও সুযোগ খুঁজতে পারেন। কিন্তু আমার সীমা অতিক্রম করো না। নইলে তোমাদের নিজেদের উপরই নির্ভর করতে হবে। অন্য কারো কোনো আপত্তি ছিল না। স্পষ্টতই কেউই বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে চায় না। এই পরিবর্তন অনুভব করার পর তারা সবাই খুব ভালো করেই জানত। অনুশীলনী আত্মবিশ্বাসের ভিত্তি। তুমি অন্যদের সাথে সংরক্ষিত এলাকাটি ছেড়ে চলে গেছো। স্রোতের সাথে গা ভাসানো সবচেয়ে কম লক্ষণীয়। আওলমিউর ক্ষেত্রে তারপর সে জায়গাটাতে হেলান দিল। দলটিকে চলে যেতে দেখা। সে একটি কথাও না বলে ব্যাপারটা জেনে গিয়েছিল। এটা সত্যিই সৌভাগ্য যে আমি এবার বেঁচে গেছি। প্রথমে নবম শিখরের সেই শিষ্য তাকে বস্তু নিয়ন্ত্রণের কৌশল শিখিয়েছিলেন। তখন সেই রহস্যময় ব্যক্তিটি পাশ দিয়ে যাওয়ার সময় হস্তক্ষেপ করলেন। পরে লিনসিয়া ফিরে এসে তাকে ফিরিয়ে নিয়ে আসে। সে আর এক পানা বাড়ালে পুরোপুরি অদৃশ্য হয়ে যেত। সুরক্ষা বলয় ছেড়ে যাওয়ার পর আমি একটা জায়গা খুঁজে নিয়ে প্রথমে সেখানে উঠলাম। ডিং। সফলভাবে চেক ইন করা হয়েছে এবং মাইটি বজ্রপিলটি পাওয়া গেছে। এর কাজ সহজ ও সরল। অস্থায়ীভাবে দ্বিগুণ শক্তি। তুমি সেটার দিকে একবার তাকিয়ে রেখে দিয়েছিলে। এই জিনিসটা 9টি ষাঁড়ের শক্তির সাথে মিলিত হয়ে সত্যিই ভয়ঙ্কর। কিন্তু এটা সত্যি অনেক কঠিন কাজ ছিল। প্রয়োজন ছাড়া যথেচ্ছভাবে খাবেন না। এরপর তুমি হেঁটে একেবারে একটা হ্রদে গেলে। হ্রদটি খুব শান্ত, অতিরিক্ত শান্ত। জলের উপরিভাগ পরিষ্কার। হ্রদের মাছগুলো সাঁতরে যাচ্ছিল। এতে সামান্যতম আলোড়নও সৃষ্টি হয়নি। পুরো হ্রদের মতো। এগুলো সবই কোনো না কোনো স্বাভাবিক ধারায় প্রবাহিত হয়। তুমি শুধু এক ঝলক দেখেছ। হঠাৎ আমার মনটা পরিষ্কার হয়ে গেল। অনেক কিছু যা আমি আগে বুঝতে বা গভীরভাবে দেখতে পারতাম না। শুরু থেকেই সবকিছু মসৃণভাবে সম্পন্ন হলো। মানসিক কৌশল, মন্ত্র, গঠন এবং অনুমান। এটা ছিল যেন কেউ আলতো করে সামনে ঠেলে দিচ্ছে এক অপ্রত্যাশিত সৌভাগ্য। তুমি দ্বিধা করনি। বসে পড়ুন। এক রাত কেটে যাওয়ার স্মৃতিচারণ। যখন তুমি আবার চোখ খুলবে, আমার সাধনার স্তর খুব বেশি বাড়েনি। ভিত্তিটা যে আরও মজবুত তা স্পষ্ট। অনেক বিষয় আমার উপলব্ধি আরও গভীর হয়েছে। অনুভব করুন। এটি এমনকি মূল তাওবাদী ধর্মগ্রন্থের অবশিষ্টাংশের সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ। ভিত্তি স্থাপনের জন্য এখন পরিস্থিতি উপযুক্ত। আপনি ইতিমধ্যেই একজন গোল্ডেন কোর সাধক ছিলেন। তবে তার সাধনার স্তর এখনও কিউ পরিশোধন পরিপূর্ণতা পর্যায়ে আটকে আছে। এই উপলব্ধির সুযোগ নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময়। দৃশ্যমান ভিত্তি পূরণ করুন। আপনি প্রথমে আপনার চারপাশ অনুভব করলেন। বাকি সবাই এখনও কাছাকাছি আছে। আওলমিউ এবং লিনসিয়া সম্ভবত এখনও একই জায়গায় আছেন। কিছু নতুন সুগন্ধ আসছে। মনে হচ্ছে যারা আগে ছড়িয়ে পড়েছিলেন তারা ফিরে এসেছেন। যুক্তির বিচারে এসব নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ঠিক যখন তুমি বসতে এবং বাধা অতিক্রম করতে যাচ্ছ, তারা আবিষ্কার করল যে 2টি সোনার কড়ি স্থানান্তরিত হয়েছে। একজন সদ্য ফিরে আসা লোকদের সাথে দেখা করতে গিয়েছিল। তাদের মধ্যে একজন আসলে সরাসরি এদিকে এসেছিলেন। তারা আমার জন্য এসেছিল। তোমার বুকটা একটু মোচড় দিয়ে উঠল। তবে বাহ্যিকভাবে তিনি শান্ত ও অবিচলিত ছিলেন। তুমি কি নিশ্চিত যে তোমার চারপাশে তুমি একা আছো? এই দিকটা ভুল হতে পারে না। যে ব্যক্তিটি এসে দ্রুত আপনার সামনে অবতরণ করল, এটি আওলমিউ। তুমি সাথে সাথে উঠে পড়ো। সিনিয়র সিস্টার আও খালি পাইছিলেন। আঘাতটা যে এখনো পুরোপুরি সেরে ওঠেনি তা স্পষ্ট। কিন্তু এটা গতকালের চেয়ে অনেক ভালো। যে হাতগুলো মূলত রক্তাক্ত ও ক্ষতবিক্ষত ছিল সেগুলো আবার তাদের শুভ্রতা ফিরে পেয়েছে। ড্রাগনদের পুনর্জন্মের ক্ষমতা অবিশ্বাস্য রকম শক্তিশালী। আওলমিউ তোমার দিকে তাকিয়ে আছে। কণ্ঠস্বরটি আগের মতোই শান্ত ছিল। ছোট ভাই ফাউন্ডেশন প্রতিষ্ঠায় উন্নীত হওয়ার পরিকল্পনা করছে। এটা এমন একটা অনুভূতি যা আমি গত রাতে অনুভব করেছিলাম। আমার মনে হয় চেষ্টা করে দেখা যেতে পারে। এই বিবৃতিটি যুক্তিসঙ্গত। গত রাতে তোমার সত্যি এক দিব্যজ্ঞান লাভ হয়েছে। গোল্ডেন কোরের উভয় সাধকী সম্ভবত বিষয়টি লক্ষ্য করেছিলেন। সুতরাং এখনকার এই অগ্রগতি আকস্মিক নয়।
আওলমিউ আর কোনো প্রশ্ন করল না। ওরা তোমার দিকে ওষুধের একটা বোতল ছুড়ে দেয়। এটি হলো ভিত্তি স্থাপনের বডি। আপনার বিকর্ষণ অ্যারে। এর মূল্য বার্ধক্যরোধক কৌশলগুলোর চেয়েও বেশি। এগুলো ছাড়াও ফাউন্ডেশন বিল্ডিং পিল প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তুমি বোতলটা ধরো। বিষয়টা আসলেই কিছুটা অপ্রত্যাশিত ছিল। এই বরবনটি আসলে একটি উপকারের প্রতিদান দিতেই এত দূর থেকে এসেছেন। কিন্তু সেটাও সত্যি। তোমার ছোট গঠনটি তাদের অনেক সাহায্য করেছে, বিশেষ করে যখন গোপন রাজ্যে কুয়াশা জমে ওঠে। এটি উপলব্ধ নেই। তারা শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা তা বলা কঠিন। তুমি প্রত্যাখ্যান করনি, সরাসরি গ্রহণ করুন। ধন্যবাদ সিনিয়র সিস্টার আও। এটা মেনে নেওয়াই শ্রেয়। একবার টাকাটা গ্রহণ করে নিলে আপনারা আর একে অপরের কাছে ঋণী থাকবেন না। শুরু থেকেই তোমার ভিত্তি স্থাপনের বডির কোনো অভাব ছিল না। নবম শিখরের একমাত্র শিষ্য মাস্টার ইতিমধ্যেই তোমার জন্য বেশ খানিকটা জমিয়ে রেখেছেন। কিন্তু অন্যরা উদ্যোগ নিয়ে তা আপনার দোরগোড়ায় পৌঁছে দেয়া। আপনি অস্বীকার করলে তা অদ্ভুত হবে। আওলমিউ দেখলেন যে তুমি তা মেনে নিয়েছ। সে মাথা নাড়ল। ঘুরে চলে যান। সে এখানে এসেছিল। আসলে আমি শুধু এর একটা ইতি টানতে চাই। আপনি যদি তাকে গ্রহণ করতে ইচ্ছুক হন তবে তার জন্য ব্যাপারটা সহজ। তারপর আপনি বসে পড়ুন। তিনি প্রতীকীভাবে একটি ভিত্তি নির্মাণ বড়ি খেলেন। চ্যালেঞ্জটি শুরু করুন। এক রাত কেটে গেল। আপনি স্বাভাবিকভাবেই আপনার দৃশ্যমান সাধনাকে প্রাথমিক ভিত্তি স্থাপনের পর্যায়ে উন্নীত করেন। এইভাবে ফিরে আসার পর অন্তত কিউ পরিশোধন পর্যায়ের মতো আমাকে অত ঘন ঘন অভ্যন্তরীণ অসুখ শক্তির জন্য পরীক্ষা করাতে হয় না। এমনকি যদি মালিক পরে এটি পরিদর্শন করেন, মাঝে মাঝে আকস্মিক পরিদর্শন। এবং সেই সময় আপনি আপনার সাফল্য অর্জন করেছিলেন। কুনলুনের বাইরে পরিস্থিতি ইতিমধ্যেই বিস্ফোরিত হয়ে গিয়েছিল। নবম চূড়ায় মো ঝেংডং খবর পাওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই উঠে পড়ুন। সরাসরি তৃতীয় শিখর গুপ্ত রাজ্যের প্রবেশদ্বারে চলে যান। তারা যখন পৌঁছালেন তখন প্রবেশপথের বাইরে আগে থেকেই বেশ কিছু লোক দাঁড়িয়ে ছিল। দলটির নেতৃত্বে ছিলেন তৃতীয় সিংহের অধিপতি ঝুচিং। পরিমর্যাদাপূর্ণ শক্তিশালী আভা পুরো ঘরটাকে স্তব্ধ করে দিল। বড় ভাই মো এখানে আছেন। ঝুচিং তার দিকে তাকালো। মো ঝেংডং সৌজন্য বিনিময় করেননি। ভেতরের পরিস্থিতি কি তা সরাসরি জিজ্ঞাসা করুন। তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি বেঁচে আছো কি নেই। নবম শিখরের একমাত্র শিষ্য। হাজার হাজার বছরেও এটাই ছিল তার পাওয়া সবচেয়ে তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। এখানে যদি কিছু ঘটে, সে এতটাই রেগে গিয়েছিল যে তৃতীয় চূড়াটিও উল্টে ফেলতে পারত। ঝুচিংয়ের অভিব্যক্তিও ভালো ছিল না। চ্যানেলে ঝড় এখনো চলছে। ভিতরে ঢুকতে আপনাকে আরও একদিন অপেক্ষা করতে হবে। মো ঝেংডং নীরব রইলেন। তার মুখ অত্যন্ত কালো ছিল। তিনি অবশ্যই জানেন যে আপনার স্বভাব বেশ স্থির। সৌভাগ্য লাভের উপায় জানা এবং দুর্ভাগ্য এড়ানো সবচেয়ে স্থিতিশীল পদ্ধতিও বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে পারে। এখন সে তোমার কাছ থেকে ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছানোরও আশা করে না। আমি শুধু তোমার কাছে মিনতি করি তুমি হারিয়ে যেও না। পরের দিন পর্যন্ত অপেক্ষা করুন, যেদিন আপনি সফলভাবে ভিত্তি নির্মাণ সম্পন্ন করবেন। গোপন জগতের অন্যরাও কিছু লাভ করেছিল। অনেকে এমনকি মৃত্যুর কাছাকাছি এই অভিজ্ঞতার সুযোগ নিয়ে পালিয়ে গিয়েছিল। গোল্ডেন কোর স্টেজের দ্বারপ্রান্তে পৌঁছে একজন প্রতিভাবান তো প্রতিভাবানী। তুমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললে। এমনকি কুল্লু নেও। এই দলটিও বেশ অসাধারণ। তুমি এইমাত্র ঘুম থেকে উঠেছ। আমি একটু হাঁটতে যাচ্ছি। উপরিভাগের ভিত্তি স্থাপনের চাষাবাদের সাথে খাপ খাইয়ে নিন। তারপর তারা আকাশে অদ্ভুত সব ঘটনা আবিষ্কার করলেন। ঝড়ো জলোচ্ছ্বাস, স্থানিক বিকৃতি। আকাশ থেকে সজোরে একটি বিশাল পথ ছিঁড়ে বের করা হলো। অবিলম্বে অনুসরণ করে এক অবর্ণনীয় চাপ নেমে এল। তোমার মনটা ভেঙে গেল। আমাদের পূর্বপুরুষদের সেই মুহূর্ত। এমনকি আপনি সহজাতভাবেই ভয় অনুভব করেন। এটা শক্তিতে সামান্য কম হওয়ার বিষয় নয়। এটাই অমর ও মরণশীলদের মধ্যকার সীমারেখা। এমনকি যদি আপনি এখন একজন গোল্ডেন কোর চাষী হন, তারা তখনও অপর পারে পৌঁছাতে পারল না। সৌভাগ্যবশত সেই আভাটি দ্রুত কমে গেল। উপর থেকে মানুষ পড়তে শুরু করল। তুমি কাছ থেকে দেখার সাহস করনি। সে মাথা নিচু করে শুধু সেখানেই দাঁড়িয়েছিল। আপনার উপস্থিতি হ্রাস করুন। আমি কখন সেই পর্যায়ে পৌঁছাব? তোমার মনে শুধু এই একটি চিন্তাই খেলে গেল। তুমি ভিড়ের সাথে মিশে যেতে চেয়েছিলে। নীরবে অনুসরণ করে চলে গেল। কিন্তু সেটা স্পষ্টতই খুব একটা বাস্তবসম্মত নয়। একটি পরিচিত গন্ধ সোজা আপনার দিকে এগিয়ে আসছে। তোমার ইন্দ্রিয়গুলোকে বিকশিত করারও প্রয়োজন নেই। আমি জানতাম সে কে ছিল। ঠিক তাই পরের মুহূর্তে মো ঝেংডং তোমার সামনে অবতরণ করল। আমি আমার প্রভুর সাথে দেখা করেছি। আপনি তৎক্ষণাৎ মাথা নত করে অভিবাদন জানালেন। মো ঝেংডং তোমাকে আপাদমস্তক দেখল। আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করুন। শিষ্য ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছেছেন। এ কথা শুনে তিনি দৃশ্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তখন সে সাথে সাথে বলল, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। গোপন রাজ্যে কি ঘটেছিল তা আমি জিজ্ঞাসা করিনি। আমার উদ্দেশ্য ছিল না যে তুমি থেকে সাক্ষ্য দেবে বা তদন্তে সহযোগিতা করবে। তুমি ভালো থাকলেই তার জন্য যথেষ্ট। আপনি সানন্দে তা করবেন। যত বেশি মানুষ তত বেশি ভিউ। নবম শিখরের একমাত্র শিষ্য হিসেবে তারা ইতিমধ্যেই সহজ লক্ষ্যবস্তু। সম্পদের একচেটিয়া অধিকার, মাস্টার্সের পছন্দ, এগুলো অন্যদের পথের কাটা। তারা দেখতে পায় না। নবম শিখরে আপনাকে প্রতিদিন পাতালপুরীর অশুভ আত্মাদের দ্বারা আক্রান্ত হতে হয়। আপনি 10 বছর থাকলেও তাদের কিছু যায় আসবে না। এবং অন্যরা পারে না। তারা ভাববে তুমি তেমন প্রতিভাবান নও। সে কেন এত বেশি পাবে? তাই ফিরে যাওয়াই শ্রেয়। পুরো যাত্রাপথ জুড়ে মো ঝেংডং স্পষ্টতই বেশ ভালো মেজাজে ছিলেন। অর্ধ 3 বছরের ভিত্তি নির্মাণ। ঠিক তাই সে বলল, তারপর জিজ্ঞেস করো সে কি ধরনের জাদুর অস্ত্র চায়। তুমি এটা নিয়ে ভেবেছিলে? শুধু বাধ্য ছেলের মতো মাথা নিচু করে থাকো। গুরু কি দিয়েছিলেন? শিষ্যরা কি চায়? মো ঝেংডং হাসলেন। তুমি তোমার শিক্ষকের জন্য পরিস্থিতি কঠিন করে তুলছ। কিন্তু সে তো এটাই বলেছিল। তার অভিব্যক্তিতে বিব্রত হওয়ার কোনো চিহ্নই ছিল না। স্পষ্টতই তিনি আগেই মনস্থির করে ফেলেছিলেন। পরের দিন আপনি একটি ডিম পেলেন। কালো এবং সাদা বর্ণ নয়। আমার হাতে ভারী ডিমটা। তুমি প্রায় বলেই ফেলেছিলে। মো ঝেংডং শান্ত রইলেন। স্পিরিট পেট এক থেকে মিউট্যান্ট ক্লাউড টাইগার। সে পাতালপুরীর গুপ্তধনের কাছে পড়ে গেল। সে মারা যায়নি। তাই এমন একটি সম্ভাবনা রয়েছে যে কেউ নবম শৃঙ্গের ভৌতিক আবহের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমি এটা অনেকবার পরীক্ষা করেছি। কোনো সমস্যা নেই তা নিশ্চিত করার পরেই আমি এটি আপনাকে হস্তান্তর করব। নবম চূড়ায় কেউ নেই। তুমি একমাত্র শিষ্য। সে তোমাকে এই ডিমটা দিয়েছে। শুধু একটি জাদু অস্ত্র নয়। আমার আরও ভয় হচ্ছে যে তুমি খুব একা হয়ে যাবে। তুমি তোমার অন্তরে জানো। কৃতজ্ঞতা প্রকাশ করতে মাথা নত করে। ধন্যবাদ প্রভু। আমি ভেবেছিলাম কয়েকদিনের মধ্যেই ডিমগুলো ফুটে যাবে। তুমি ব্যাপারটা নিয়ে অতিরিক্ত ভাবছ। 3 বছর কেটে গেছে।
ডিমটা এখনো তোমার পাশে চুপচাপ বসে আছে। ডিম ফুটে বাচ্চা বেরোনোর কোনো লক্ষণই ছিল না। আপনি অনেকবার যাচাই করেছেন। জীবনের শ্বাস এখনো আছে। খুব স্থিতিশীল। ঘুমিয়ে থাকার মতো। বাদ দাও, আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আপনি কেবল এটিকে বাড়িয়ে যেতে পারেন। গত 3 বছর ধরে যে বিষয়টি আপনাকে সত্যিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তা হলো আপনার সাধনার স্তর। তৃতীয় গোপন রাজ্য থেকে ফিরে আসার পর আপনি আরও 3 বছর নির্জনে ছিলেন। ফলস্বরূপ 3 বছর পর সামান্য প্রচেষ্টার মাধ্যমেই আমি গোল্ডেন কোর রাজ্যের প্রাথমিক পর্যায় থেকে মধ্যবর্তী পর্যায়ে উন্নীত হতে পেরেছিলাম। এটা বড্ড ধীর, প্রথমবারের মতো তুমি ব্যাপারটা এত স্পষ্টভাবে অনুভব করছো। সাধনায় আপনি যত অগ্রসর হবেন বিষয়টি ততই কঠিন হয়ে উঠবে। গোল্ডেন কোর থেকে প্রাইমোডিয়াল স্পিরিট পর্যন্ত পথটি একের পর এক পর্বত দ্বারা বিভক্ত। তুমি খুব ধীরগতির সাধারণ শিষ্য। আপনি যা অর্জন করেছেন সেখানে পৌঁছাতে শত শত বছর লেগে যেতে পারে। এরপর তুমি বাইরের কোনো বিষয় নিয়ে মাথা ঘামানোই বন্ধ করে দিলে। পাতাল গুহায় অবস্থিত। সাইন ইন করার সময় চাষাবাদ। 3 বছর এবং 3 বছর। একদিন পর্যন্ত মো ঝেংডং ব্যক্তিগতভাবে পাতাল গুহায় প্রবেশ করলেন। প্রভু, আপনি পাতাল গুহাকে আপনার বাসস্থান বানিয়েছেন। মো ঝেংডং তোমার দিকে তাকালো। আমি একটু না হেসে পারলাম না। আজ নবম শিখরে আপনার আগমনের 10ম বার্ষিকী। 10 বছরে এটি এই ধরনের নবম চিঠি যা আগে কখনো ঘটেনি এমন একটি রেকর্ড। অতীতে সকল যোগ্যতার শিষ্যরা। এটা 5 বছরও টিকবে না। 10 বছর তো আছেই। একজন ব্যক্তি যত বেশি প্রতিভাবান, বরং ভেতরের অসুখ শক্তির জালে জড়িয়ে পড়া আরও সহজ। উচ্চাকাঙ্ক্ষার কারণে ইচ্ছা প্রবল, কিন্তু তুমি ব্যতিক্রম। এখানে চাষাবাদ দ্রুততর। ছেড়ে যেতে অনিচ্ছুক। মু শেংডংকে সাবভাবে উত্তর দিন। অন্যরা এড়িয়ে চলে। এবং পাতাল গুহা। তুমি সত্যি বললে যে তুমি ওর থেকে আলাদা হতে পারবে না? তুমি তো আমাকে প্রায় হাসিয়েই দিয়েছিলে। অবশেষে সে তোমার দিকে নাস্তার একটি ব্যাগ ছুড়ে দিল। পাহাড় থেকে নেমে গিয়ে এক বোতল ভালো ওয়াইন কিনুন। তুমি নাস্তাগুলো নিয়েছিলে। আমি একটু বিভ্রান্ত। মাস্টার সাম্প্রতিক বছরগুলোতে প্রায় মদ পান করেননি। সব সময়ের মধ্যে এই প্রথমবার আমি তোমাকে ঠিক আজ সকাল 10টায় পাহাড় থেকে নিচে ওয়াইন কিনতে যেতে বললাম। সন্দেহ। তুমি আর কোনো প্রশ্ন না করে সোজা পাহাড় থেকে নেমে গেলে। তুমি এখনো তোমার বাহ্যিক সংযম বজায় রেখেছ। শুধুমাত্র ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে। 10 বছরের তাওবাদী সাধনা। কুন্নুনে মিড ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টকে বেশ ভালো বলে মনে করা হয়। অন্তত এটা খুব বেশি চোখে পড়ার মতো হবে না। প্রকৃতপক্ষে আপনি এখনো গোল্ডেন কোর রাজ্যের মধ্যবর্তী পর্যায়ে আটকে আছেন। গত কয়েক বছরে সাইন ইন করার ফলে আমি বেশ কিছু জিনিস পেয়েছি। তাদের কাছে অমিত জাদুকরী ধনসম্পদ, প্রতীকচিহ্ন, মন্ত্র এবং সাধনার কৌশল রয়েছে। কিন্তু যেগুলো সত্যিই সচরাচর ব্যবহৃত হয়। অথবা কুন্নুন হৃদয়সূত্র, স্বর্গীয় যাত্রার 9টি পদক্ষেপ এবং 9টি বলদের শক্তি। তুমি 9টি বলদের শক্তি দিয়ে 5টি বলকে কাজে লাগিয়েছ। এটা তখনকার 4টি সারের চেয়ে অনেক ভালো। যদি তৃতীয় গোপন রাজ্যের পেছনের মূল পরিকল্পনাকারীর সাথে আমাদের আবার দেখা হয়, আপনার কি মনে হয় পরিস্থিতির সরাসরি মোকাবিলা করা সম্ভব? তৃতীয় চিঠির সত্যতার ব্যাপারে পরবর্তীতে কুন্নুনও কিছু বিষয় তদন্ত করেছিল। বলা হয়ে থাকে যে কিছু শিষ্যকে বদল করে দেওয়া হয়েছিল। আসল লক্ষ্য হল তৃতীয় গোপন রাজ্যের গুপ্তধন। ড্রাগন গোষ্ঠীর বিরুদ্ধে তথাকথিত প্রতিশোধ কেবল একটি অজুহাত। তারা গুপ্ত রাজ্যে গুপ্তধন খুঁজে বের করার জন্য রক্ত বলিদান করত। এর ফলেই পরবর্তী ঘটনাপ্রবাহ সংঘটিত হয়েছিল। আপনি এটা শুনে থাকলেও কিছু যায় আসে না। এটা আসল না নকল তাতে তাদের কিছু যায় আসে না। যতক্ষণ না কেউ তোমাকে সন্দেহ করছে ততক্ষণ ঠিক আছে। বর্তমানে মনে হচ্ছে তুমি এটা খুব ভালোভাবে লুকিয়েছ। শুরু থেকে শেষ পর্যন্ত কেউ তোমার নাম উল্লেখ করেনি। এমনকি গুরু খুব বেশি বিস্তারিত জানতে চাননি। এটাই আপনার জন্য সর্বোত্তম ফলাফল। পাহাড় থেকে নামার পথে তুমি আরও কিছু ভেবেছিলে। আমার তলোয়ার চালনা অনুশীলনের জন্য কিছুটা সময় বের করতে হবে। 9টি বলদের শক্তি অবশ্যই প্রবল। কিন্তু এটা বড্ড বেশি হিংস্র এবং দৃষ্টিনন্দন। এটি জনসমক্ষে ব্যবহার করাও সমীচীন নয়। যা আপনি অন্যদের কাছে সত্যিই প্রদর্শন করতে পারেন। এর পরিবর্তে এটি হওয়া উচিত তলোয়ার চালনা এবং তলোয়ার নিয়ন্ত্রণের কৌশল। এই আরও সাধারণ পদ্ধতিগুলি। এছাড়াও পোষা ডিমটি সম্পূর্ণ স্থির রইল। 6 বছর পরেও আপনার সন্দেহ হয় যে এটা আদৌ ভেঙেছে কিনা। আপনি যেভাবে তদন্ত করুন না কেন, তারা সবাই জীবিত আছে। প্রধান কারিগরও কারণটা বুঝতে পারলেন না। তাই আমাদের শুধু অপেক্ষা করে যাওয়াই চালিয়ে যেতে হবে। মূলত আমি এটাকে ফটক পাহারা দেওয়ার জন্য তৈরি করতে চেয়েছিলাম। মনে হচ্ছে আমরা একজন স্বৈরশাসক তৈরি করেছি। আপনি এতদূর কুন্নুন পর্বতের পাদদেশে অবস্থিত পুরনো মদের সরাইখানায় এসে পড়েছেন। স্থানটি সরল, লোকসংখ্যা কম এবং প্রধান ব্যবসা হল মদ বিক্রি করা। আবাসনের ব্যাপারে প্রায় কেউই আসেনি। যারা অমরত্ব সাধনা করেন তারা খাদ্য ও বাসস্থান নিয়ে অতটা বাছবিচার করেন না। যখন আপনি প্রবেশ করবেন, সরাইখানাটি খালি ছিল। কাউন্টারের পেছনে শুধু একটি ছোট ছেলে ঘুমিয়েছিল। তুমি কাউন্টারে টোকা দিলে। ছোট ছেলেটি ঘুম ঘুম চোখে মুখ তুলে তাকালো। এরপর আপনি এক বোতল ভালো ওয়াইন চাইলেন। দাদু এখনো ফেরেননি। ছেলেটি তার চোখ কচলাল। ভালো ওয়াইনের বোতল শুধু দাদুই খুলতে পারেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তুমি মাথা নেড়েছিলে। বসে চুপচাপ অপেক্ষা করুন। কিছুক্ষণ পরেই আরেকজন মহিলা দরজা দিয়ে প্রবেশ করলেন। তুমি শুধু এক ঝলক দেখেছ। তারা সাথে সাথেই বুঝতে পারল যে কিছু একটা ভুল হয়েছে। তাছাড়া সে ছিল ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ের একজন নারী রাক্ষসী। সাধারণ গ্রাম্য মেয়ের মতো পোশাক পরা। পোশাকগুলো পুরনো। তার শ্বাসপ্রশ্বাস অনিয়মিত ছিল। সে যে ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন করছিল তা স্পষ্ট ছিল। প্রবেশ করার সময় সে চারিদিকে তাকাল। যেন তারা কোনো প্রভাবশালী ব্যক্তির মুখোমুখি হতে ভয় পাচ্ছিল। তোমাকে দেখার পর সে স্পষ্টতই চমকে গিয়েছিল। কিন্তু আমার ধারণা আপনি কেবল ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে আছেন। আমি আরও কিছুটা স্বস্তি পেলাম। সে মাথা নিচু করে কাউন্টারের দিকে হেঁটে গেল। ফিসফিস করে আমাকে এক পাত্র সাধারণ ওয়াইন দাও। সে একটি লাউ ও একটি নাস্তা এগিয়ে দিল। নাস্তাগুলো ভালোভাবে মোড়ানো ছিল। হেরে যাওয়ার ভয়ের মতো। আরও মনে হচ্ছে এটা অনেকদিন ধরে জমিয়ে রাখা হয়েছে। তুমি উপেক্ষা করেছ। এই রাক্ষসটি মদ কিনতে কুন্নুন পর্বতের পাদদেশে এসেছিল। খারাপ না, কিন্তু এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। পরের মুহূর্ত দরজা দিয়ে আরেকজন ভেতরে প্রবেশ করল। ড্রাগনের পরাক্রম প্রকাশ পায়। সাক্কুবাসটা প্রায় সাথে সাথেই ফেটে পড়ল। আমার শরীর শক্ত হয়ে আছে। আগত ব্যক্তিটিকে তুমি এক নজরেই চিনতে পারলে, আওলং ইউ। সে এখনো খুব আকর্ষণীয়। যদিও তার মুখের ক্ষতচিহ্নগুলো অনেকটাই হালকা হয়ে গেছে। তার উদাসীন আচরণ তখনও মানুষকে দূরে রাখত। সে প্রথমে ভেতরে গেল। আমি তোমার দিকে তাকালাম। সে আবার প্রেতাত্মাটির দিকে তাকালো। ব্যানসিটি ভয়ে মাথা নিচু করল। সে হাতে ওয়াইন নিয়ে বেরিয়ে এল। আমি জোরে শ্বাস নিতেও সাহস করছিলাম না। আওলং ইউ কোনো পদক্ষেপ নিলেন না। কাউন্টার পর্যন্ত হেঁটে গেল। এক বোতল ভালো ওয়াইন। ফলাফল
ছোট ছেলেটি কাউন্টারের নিচ থেকে সরাসরি এক বোতল ওয়াইন নিল। তাকে এটা দেওয়া হয়েছিল, ওটা ছিল পরীর উৎকৃষ্ট মদ। দেখা যাচ্ছে যে ভালো ওয়াইনের সাথে ভিন্নভাবে আচরণ করা যেতে পারে। আও লমিও মদ নিলেন। তোমার দিকে তাকাতে মাথা ঘোরাচ্ছি। আমার ছোট ভাইও ভালো ওয়াইন কিনতে এসেছিল। তুমি উঠে উত্তর দিলে, বসকে একদিন আগে জানিয়ে দেওয়াই ভালো। সে নিচু স্বরে তাকে মনে করিয়ে দিল, নইলে তোমার ধন্যবাদ বলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তখনই আমি বুঝলাম সে এলে কেন সবসময় ওয়াইন থাকত। আর আপনার করার মতো কিছুই থাকে না, শুধু সেখানে বসে অপেক্ষা করা ছাড়া। আও লমিও আর কিছু বলল না। সে মদটা নিয়ে চলে গেল। আপনার প্রতি তার একটি দৃঢ় ধারণা রয়েছে। নবম শিখরে শিষ্য সংখ্যা শুরু থেকেই কম। তোমার মতো কারো পক্ষে নবম শিখরে এত দীর্ঘ সময় ধরে থাকাটা আরও বিরল। কিন্তু 6 বছর আগে সেই ঘটনার পর আপনি মূলত বাইরের কোনো কার্যকলাপে অংশগ্রহণ করেন না। তোমার সম্পর্কে তার ধারণা শুধু এটুকুই। তুমিও তাকে ভালোভাবে জানার ইচ্ছা রাখুনি। তোমার জন্য অন্য সবকিছুর চেয়ে নির্জনতায় ফিরে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। এরপর তুমি শুধু চোখ বন্ধ করে কোনায় বসে সাধনা করতে লাগলে। এক তারকা। আমি দুপুর পর্যন্ত সেখানে বসেছিলাম। কাউন্টারের পেছনে ছোট ছেলেটি অনেকক্ষণ ধরে আর চোখে আপনার দিকে তাকিয়েছিল। যত তোমার দিকে তাকাই ততই মনে হয় তুমি ঘুমিয়ে আছো। সর্বোপরি তুমি তো তোমার অঙ্গভঙ্গিও তেমন বদলাওনি। যতক্ষণ না তুমি হঠাৎ কথা বলো, তোমার পেছনের বোতলটা পড়ে যাবে। ছোট ছেলেটি চমকে উঠল। হঠাৎ ঘুরে দাঁড়াল। সত্যি আমি একটা ওয়াইনের বোতল দেখলাম। এটা টলমল করছিল এবং প্রায় পড়েই যাচ্ছিল। সে ছুটে গিয়ে সেটা ধরে ফেল। আতঙ্কিত মুখে ওয়াইনের বোতলটা ধরে রাখার জন্য ধন্যবাদ। তখন আমার একটু ভালো লাগলো। দাদু শীঘ্রই ফিরে আসবেন। প্রতিবার বোতলটি ভাঙা হলে তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। যেন ওয়াইনের বোতলটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। তুমি মাথা নেড়েছিলে। সে উন্মোচিত হয়নি। এটাকে অনুস্মারক বলে মনে হচ্ছে না। এটা অনেকটা কোনো বয়স্ক ব্যক্তির দূর থেকে কথা বলার মতো। দেখা যাক এই ছেলেটা ফাঁকি দিচ্ছে কিনা। কিন্তু তুমি বিশ্বাসটাকে তেমন গুরুত্ব দাওনি। এইমাত্র। আসলে এর কারণ হলো আপনার মানসিকতায় আরেকটি যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাই উপলব্ধি স্বাভাবিকভাবে এটিকে পর্যবেক্ষণ করল। এই ধারা অব্যাহত থাকলে আপনি আদিম আত্মায় উন্নীত হয়েছেন। অন্তত আমি আমার ভেতরের দানগুলোর কাছে বেশিদিন আটকে থাকব না। ঠিক তাই পেছনের ঘর থেকে পায়ের শব্দ এল। সম্পূর্ণ সুস্থ একজন বয়স্ক ব্যক্তি বেরিয়ে এলেন। আপনি সাথে সাথে উঠে কাউন্টারে গেলেন। ছোট ছেলেটি ইতিমধ্যেই আপনার হয়ে কথা বলেছে। দাদু ভালো ওয়াইন চান? বৃদ্ধ লোকটি প্রথমে অক্ষত মদের বোতলটির দিকে তাকালেন। কেবল তখনই আমি তোমার দিকে ফিরলাম। আমি নাস্তা এনেছি। নিয়ে আসুন। মো ঝেংডং তোমাকে যেসব খাবার দিয়েছিল তুমি সেগুলো সব হস্তান্তর করে দিয়েছ। বৃদ্ধ লোকটি সেটির দিকে তাকালেন। গ্রহণ করুন। ঘুরে দাঁড়িয়ে আমি কাউন্টারের উপরের তাক থেকে ওয়াইনের একটি ছোট্ট বোতল তুলে নিলাম। আপনার সামনে সামান্য পরিমাণ প্রায় 2 বা 3 গ্লাস রাখা হয়। তারপর সে স্বাভাবিকভাবে বলল, বাচ্চাগু পরিষ্কার হ্রদে প্রবেশ করার জন্য তারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে সত্যি ইচ্ছুক। এই ওয়াইনটি সেই ব্যক্তিকে দিন। সে তোমাকে অবশ্যই পরিষ্কার হ্রদটির মাঝখানে ঢুকতে দেবে। যদি তুমি তাকে বলো এটাই ওয়াইনের শেষ বোতল। প্রথম প্রশ্নটি ওয়াইন নিয়ে ছিল না। আপনি এক মুহূর্তের জন্য থামলেন। তুমি এর আগে কখনো তোমার মনিবকে কংজিং হ্রদের কথা বলতে শোনোনি। অন্য কথায় মনিব তোমাকে মদ কিনতে বলেছিলেন। শুধু পান করার জন্য নয়। এর উদ্দেশ্য আপনাকে কোথাও নিয়ে যাওয়া হতে পারে। প্রশ্ন আছে? কিন্তু আমি আর কোনো প্রশ্ন করিনি। সে শুধু 2 হাত জোড় করে বলল, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সিনিয়র। মদটা নেওয়ার পর তুমি সোজা পাহাড়ে ফিরে গেলে। এবং তুমি চলে যাওয়ার পর বৃদ্ধ লোকটি ছোট ছেলেটির দিকে তাকালেন। সে আরও বেশি উৎসাহী হয়ে উঠবে। কিন্তু আজ অবশেষে আমি বুঝতে পারলাম বোতলটা ভাঙেনি। ছোট ছেলেটিকে দেখতে সম্পূর্ণ নিষ্পাপ মনে হচ্ছিল, আমি তা বুঝতে পারিনি। সেই বড় ভাই আমাকে মনে করিয়ে দিয়েছিলেন। সে অনেক দূরে বসেছিল, চোখ বন্ধ থাকা অবস্থায়। তারা আসলেই জানত যে বোতলটা পড়ে যাবে। বৃদ্ধ লোকটি হতবাক হয়ে গেলেন। চোখ বন্ধ করে আর সে সারাক্ষণ সেখানেই বসেছিল। বৃদ্ধ লোকটি মুহূর্তের জন্য চুপ রইলেন। অ্যান্ডি প্রথমবারের মতো সত্যিকারের বিস্ময় প্রকাশ করল। সে যে ওয়াইনের বোতলটা ফেলে রেখে গিয়েছিল সবাই পৃষ্ঠতল উপলব্ধি করতে পারে না। কিন্তু ভিত্তি স্থাপনের মাঝামাঝি পর্যায়ে থাকা যুবকটি কোনায় চোখ বন্ধ করে বসেছিল। এটা উপলব্ধি করতে সক্ষম হওয়া। বৃদ্ধ লোকটি তুমি যেদিকে চলে গিয়েছিলে সেদিকে তাকালেন। চিন্তায় মগ্ন। ভিত্তি নির্মাণের মধ্যবর্তী পর্যায়ে। এই ধরনের তারকা। সে হঠাৎ জানতে চায় তুমি আসলে কে। উল্লেখ্য যে সে যে বোতলগুলো রেখে গিয়েছিল সেগুলো প্রধানত তারা দিয়ে সজ্জিত ছিল। হয় তোমার সাধনার স্তর তার চেয়ে বেশি, হয় তারাগুলো অনন্য। অন্যথায় তা অনুভব করা অসম্ভব হতো। এটা বিশেষভাবে সেই ছোট্ট মানুষটির জন্য তৈরি করা হয়েছে যে দোকানটা সামলাতে চায়। অন্য লোকেরা ঘরের বাইরের দলটির অন্তর্ভুক্ত। বাইরে থেকে ঘরের ভিতরে কি আছে তা জানা। যদিও এই তারকাদের সুপারম্যান বলা যায় না। এটা তো এখনই আরও কাছে চলে আসছে, তাই না? ওই ধরনের লোকদের জিঙ্কম লেকে মদ নিয়ে আসা উচিত। বইয়ের মলার দেখে তার ভেতরের বিষয়বস্তু বিচার করা যায় না। আমি জানি না তিনি কোন শিখরের শিষ্য। এবার তারা কার কাছে হেরেছিল? তুমি একেবারে কুনলুন পর্বতের দিকে রওনা দিলে। কিন্তু যখন আমরা অর্ধেক পথ পৌঁছে গেলাম সে সামনে থেকে কিছুটা দূরে একটা শব্দ শুনতে পেল। শোনাচ্ছিল বন্য পশুর চিৎকারের মতো। তারপর আপনি উপরের দিকে হাঁটতে থাকলেন। আমি কোনো লড়াই অনুভব করিনি। ঘুরপথে যাওয়ার দরকার নেই। শীঘ্রই আপনি একটি ভাঙা দেয়ালের কাছে পৌঁছাবেন। নিচের দিকে তাকাও। তারপর আমি দেখলাম 2 জন লোক নিচে লুকিয়ে আছে। অথবা হয়তো 2টি রাক্ষস। একজন পুরুষ এবং একজন মহিলা। পুরুষ। সেই মুহূর্তে তার মনে হলো যেন তার সামনে একটি আগুনের গোলা জ্বলছে। শরীরে ফাটল দেখা দিল। এটি একটি স্পিরিট ওয়াইন। এটি আপনার আঘাত উপশম করতে পারে। আমাকে একা থাকতে দাও। আমি হতাশ। না না। ব্যানশিটি মাথা নাড়ল। অবিশ্বাস। এই মুহূর্তে ভক্তটি কি বলতে চেয়েছিলেন? কিন্তু তারপর সে হঠাৎ ভাঙা দেয়ালটার উপর একজনকে দেখতে পেল। সে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে সাক্কুবাসটিকে নিজের আড়ালে থেকে নিল। এরপর তিনি তৎক্ষণাৎ হাঁটু গেড়ে উপর হয়ে পড়লেন। দয়া করে আমাকে ক্ষমা করুন অমর। অপর ব্যক্তির হাঁটু গেড়ে বসাটা আপনাকে অবাক করেছিল। তোমাকে কি অমর মনে হয়? এই মুহূর্তে ব্যানশিটিও তা দেখল। সে মাথা নিচু করল এবং একটি কথাও বলার সাহস করল না। কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। মানুষের সাথে পালাতে চাই। তুমি তাদের দিকে তাকাও। অবশেষে সে ঘুরে চলে গেল। তবে তুমি যাওয়ার আগে একটি বাক্য রেখে গেছো। কুনলুন পর্বতমালায় পৌঁছানোর এটাই একমাত্র পথ। এই 2 রাক্ষস এখানে লুকিয়ে থেকে কার্যত আত্মহত্যাই করছে। এই 2 রাক্ষস সেখানে অল্প কিছুক্ষণের জন্যই ছিল। আমি তো রাস্তাটাই জানি না। অবশ্যই তুমি তো এমনিই মনে করিয়ে দিচ্ছ। আর ওই 2 রাক্ষস মৃত না জীবিত এটা তোমার দেখার বিষয় নয়। এই মুহূর্তে রাক্ষস দুটি একে অপরের দিকে তাকালো।
তারপর সাক্কুবাসের সাহায্যে তারা দুজন জায়গাটা ছেড়ে চলে গেল। চলে যাওয়ার ঠিক আগে আপনি যেদিকে চলে গেছেন সেদিকে শ্রদ্ধার সাথে মুখ করে তিনি শ্রদ্ধার সাথে মাথা নত করলেন। অন্ধকার ঘনিয়ে আসছিল। আপনি নবম পত্রে ফিরে এসেছেন প্রভু আপনার দ্রাক্ষার্স। মূলত তুমি তোমার প্রভুকে মতি দিতে চেয়েছিলে, কিন্তু তিনি কথা শেষ করেননি। তখন মো ঝেংডং বললেন, হাঁটু গেড়ে বসে 3বার মাথা নত করোকে। তুমি অব্যাখ্যে আচরণ করছো। তবুও সে হাঁটু গেড়ে বসে 3বার মাথা নত করল। আমি তোমাকে হাঁটু গেড়ে মাথা নত করতে দেখেছি। এরপর মো ঝেংডং মতটি এগিয়ে দিলেন। তোমার প্রভুর প্রতি সম্মান প্রদর্শন করে কিছু বলো। এখন আপনি আরও বিভ্রান্ত। মনিব কি করছেন? কিন্তু আপনি প্রত্যাখ্যান করেননি। বোতলটি হস্তান্তর করার পর তুমি তোমার প্রভুকে সম্মান দেখানোর কথা সবে বলতে শুরু করেছ। মো ঝেংডং মত গ্রহণ করলেন। হাসির শব্দটা বেশ জোরালো ছিল। আজ থেকে শুরু। তুমি আমার ব্যক্তিগতভাবে নির্দেশিত জ্যেষ্ঠ শিষ্য যে মর্তলোকে প্রবেশ করেছ। আপনি এক মুহূর্তের জন্য থামলেন। তাহলে ব্যাপারটা এরকম। আজ সেই দিন যেদিন তুমি মর্তলোকে তোমার গুরু শিষ্য হবে। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তোমার মনিব তোমাকে এক বোতল ভালো ওয়াইন কিনতে বলেছেন। কিন্তু আপনার একটি প্রশ্ন আছে। বর্তমান মাস্টার শেফ এবং তার আগের জনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মো ঝেংডং এক মুহূর্ত থেমে বললেন, থাকা উচিত। উদাহরণস্বরূপ আপনি কৌতূহলী। উদাহরণস্বরূপ মো ঝেংডং এক মুহূর্ত ভেবে বলল যে এখন থেকে তার নাম বদলে যাবে। তিনি নবম শিখরের ব্যক্তিগত শিষ্য হলেন। তুমি নবম শিখরের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য হয়ে উঠলে। যদিও এটি অকেজো মনে হয়, তবে নামটা শুনতে ভালো লাগে। সর্বোপরি তুমি তো নবম শিখরের একমাত্র শিষ্য। নিয়মিত নির্দেশনা এবং ব্যক্তিগত নির্দেশনার মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের সকলকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। সম্পদে কোনো পার্থক্য নেই। অন্যান্য শিক্ষকগুলোর তুলনা উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। গুরু পরের বার আপনি আপনার শিষ্যকে এই বিষয়টি আগে থেকেই বলে দিতে পারেন। তুমি ঘুম থেকে ওঠার পর কথা বললে প্রভুর প্রতি এই ধরনের প্রীতিভক্তি। আপনি নিজেই এটা করতে পারেন। তুমি তো জানোই না গুরু তোমাকে তার ব্যক্তিগত শিষ্য হিসেবে গ্রহণ করতে চান। শুধু ছোট্ট একটি অনুস্মারক। তুমি তোমার প্রভুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিছু জিনিসও কিনবে। যদিও তোমার কাছে বেশি নাস্তা নেই। হু ঝেংডং হেসে বললেন, পরের বার আবার দেখা হবে। মনে হচ্ছে কোনো ভবিষ্যৎ নেই। এরপরে তুমি পাতাল গুহায় ফিরে গেলে। তুমি এখন গুহার মধ্যে একটি বাড়ি বানিয়েছ। আমি পুরোপুরি থিত হয়ে গেছি। পাতালপুরীর প্রবেশদ্বারটি তোমার বাসস্থানের কাছে একটি কূপে পরিণত হলো। অবশ্যই এটা তোমার মনিবের অনুমতি নিয়ে করা হয়েছিল। সেই কারণেই এর ফলে আপনার মানসিক অবস্থার খোঁজখবর আরও ঘন ঘন নেওয়া হচ্ছে। তবে বাইরের বাড়িগুলো আপনি যেকোনো সময় ফিরে যেতে পারেন। ব্যক্তিগত শিষ্য হওয়ার পর তোমার বাইরে যাওয়ার দরকার নেই। সম্ভবত আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব যেদিন আমরা ভিত্তি স্থাপনের মহান পূর্ণতা পৌঁছাব। আমার হয়তো আবার বাইরে যেতে হতে পারে। আপাতত আপনার স্বাভাবিকভাবেই নির্জনে যাওয়ার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব আদি আত্মার দিকে অগ্রসর হন। চেক ইন সফল হয়েছে। আযোজক মহাদাও মধ্যরেখার উপহারটি গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। জাদুর আয়নাটি সংগ্রহ করুন। শক্তির দর্পণ মানুষের মানসিক ও আধ্যাত্মিক চেতনার দুর্বলতাগুলো প্রকাশ করে। আপনার প্রশিক্ষণ শুরু করুন। সফল প্রশিক্ষণের ফলে যথেষ্ট সংযম অর্জিত হবে। আপনার নির্জনবাসের সময় আপনি এটাই চেক ইন করেছিলেন। এর অন্য কোনো কাজ নেই। এটি আদিম আত্মার রূপান্তরিত হওয়ার প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হয়। যদি আমরা আদি আত্মার রূপান্তরকে চূড়ান্ত পরিণতি হিসেবে ধরে নিই, তাহলে শক্তির দর্পণ হলো একটি পাকা রাস্তা। এটি আপনাকে দ্রুততম গতিতে আপনার আদিম সত্তার কাছে পৌঁছাতে সাহায্য করে। আপনি নবম শিখরে অবস্থান করেছিলেন। এরপর থেকে বাইরে কি ঘটছে সেদিকে আমি আর মনোযোগ দিইনি। তিনি সেখানে 30 বছর ছিলেন। আজ ক্লিক করুন। তুমি তোমার সাধনা থেকে জেগে ওঠো। সেদিনটা ছিল শক্তি দেবতার রাজ্যে ফাটল দেখা দিল। পুরোপুরি জেগে ওঠার সাথে সাথে ধরফট করুন। শক্তির দেবতা সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হয়ে গেলেন। সোনালী অমিত মহান পরিপূর্ণতা। তুমি পরোয়া করনি। তুমি শক্তি দেবতার জগৎ সম্পর্কে আগেই জানতে। এত দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারা, এটা আপনাকে ইতিমধ্যেই অবাক করেছে। তবে তুমি এখনো আদিম আত্মিক জগতে প্রবেশ করনি। এটা কিছুটা হতাশাজনক। এর সাথে প্রতিবার আসলেই একটা সম্পর্ক আছে। মনে হচ্ছে এটা প্রায় চলেই এসেছে। তবে এতে এখনো কিছুটা সময় লাগবে। যদিও আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি তাতে তেমন মনোযোগ দিইনি। আপনার জানা উচিত যে আপনি মাত্র 40 বছর ধরে সাধনা করে আসছেন। তিনি 40 বছরে আদিম আত্মার স্তরে পৌঁছাতে সক্ষম হবেন। এমনকি কুনলুনের সেই প্রতিভারাও। সর্বোচ্চ সে গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে। তারা আদিম সত্তার স্তরে পৌঁছাতে চেয়েছিল। এতে কমপক্ষে 150 বছর সময় লাগবে। এমনকি 200 বছর। গড় প্রতিভা সম্পন্নদের ক্ষেত্রে এটা 3 বা 4 বছর হতে পারে। এর চেয়ে খারাপ হলে এটি কুনলুনে প্রবেশ করতে পারবে না। কারণ একজন গোল্ডেন কোর সাধকের জীবনকাল অত্যন্ত সীমিত। তুমি গড় প্রতিভার অধিকারী একজন মানুষ। কিন্তু তুমিও। এতে নবম শিখরের সমস্ত সম্পদ রয়েছে। তাই তোমার গতি এখনো কিছু প্রতিভাবানের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনোমতে যথেষ্ট। উদাহরণস্বরূপ এই মুহূর্তে আপনি 40 বছর চাষ করার পর আপনার সাধনার স্তর বর্তমানে ভিত্তি স্থাপন পূর্ণতা পর্যায়ে রয়েছে। অচিরেই আমি গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছাতে পারব। কিন্তু এই বিষয়ে তুমি যথেষ্ট নও। আপনার ভাবনার বিষয় হলো কিভাবে আদিম সত্তার কাছে পৌঁছানো যায়। আপনার কাছে একটি সৃষ্টি বড়ি আছে। এখনই খেয়ে নিন। আমি আগামীকাল আদিম আত্মার দিকে অগ্রসর হতে পারব। কিন্তু সেই সময়ে অমর হওয়ার দ্বারপ্রান্ত আপনার জন্য বেশ কঠিন। তুমি দ্বিধা করেছিলে। আমি ইতিমধ্যেই স্বর্গের 9টি ধাপের 6ষ্ঠ ধাপটি শিখে ফেলেছি। রেটিয়ারে আত্মরক্ষা কোনো সমস্যা নয়। এমনকি ন্যাসেন্ট সোল লেভেলের কেউ সম্ভবত এটা ধরতে পারবে না। আমার শক্তি যা 9টি বলদের শক্তির সমান হওয়া উচিত তা 5টি বলদের পর্যায়ে রয়ে গেছে। পদোন্নতি ছাড়া আরও অগ্রসর হওয়া কঠিন। আমার মনে হচ্ছে আমি এখন ন্যাসেন্ট সোল লেভেলের কারো বিরুদ্ধে লড়তে পারব। আমি জানি না এটা শুধু আমার কল্পনা কিনা। কুনলুন হার্ট সূত্র জাদুবিদ্যার কৌশলসমূহকে উন্নত করে। সম্প্রতি খোঁজখবর নিতে গিয়ে আমি বেশ কিছু মন্ত্র শিখেছি। উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন অনেক প্রকার রয়েছে। আমি কখনো আমার সম্মর্যাদার কারো বিরুদ্ধে লড়াই করিনি। ক্ষমতার পরিমাণ সম্পর্কে অনিশ্চয়তা। মাধ্যাকর্ষণ কৌশল, তরবারি নিয়ন্ত্রণ কৌশল, সপ্ত তারকা তরবারি কৌশল, 9 স্বর্গের প্রবাহিত অগ্নি, বজ্রগর্ভ পতন। এই কৌশলগুলো চূড়ান্ত পর্যায়ে আয়ত্ত করা হয়েছে। সাধনার স্তর যত শক্তিশালী হবে আক্রমণ শক্তিও তত বেশি হবে। বেগুনি তারকা তলোয়ার, অমর বন্ধন দড়ি, রাক্ষসদমনকারী হাতুড়ি এবং অন্যান্য জাদুকরী ধনসম্পদ। এটি ব্যবহারে কোনো সমস্যা নেই। কিছু রুনের পাশাপাশি তাত্ত্বিকভাবে আমার এমনকি এক আদিম আত্মার বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা আছে। তবে সাধনার স্তর চূড়ান্তভাবে গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছায়। তুমি সৃষ্টি বডিটি বের করে নিয়েছ। তবে এক মুহূর্ত দ্বিধা করার পর তুমি বডিটা ধরে খেয়ে ফেলেছ। গোল্ডেন কোর থেকে গোল্ডেন কোর পারফেকশনের দিকে অগ্রসর হওয়া
আপনি 30 বছরেরও বেশি সময় ধরে আপনার আদিম আত্মা ব্যবহার করেছেন। আত্মা পরিশোধন এবং শূন্যতায় প্রত্যাবর্তনের দ্বারে প্রবেশ। এতে 100 বছর সময় লাগতে পারে। এই শতাব্দীতে আপনার জন্য আরও সাফল্যের সুযোগ খুঁজে বের করার জন্য যথেষ্ট। বর্তমান শক্তি, এটাই প্রকৃত শক্তি। এবং কুনলুন পর্বতমালায় এখনো এমন অনেক জায়গা আছে যেখানে আপনি এখনো যাননি। চালক আপনাকে বাইরে একটু ঘুরে আসতেও বলেছিলেন। সরাসরি শিষ্য হিসেবে এমন জায়গা খুব কমই আছে যেখানে যাওয়া যায় না। তারপর আপনি বডিটি গেলার জন্য প্রস্তুত হন। সরাসরি আদিম আত্মার দিকে অগ্রসর হন। ঠিক যখন সে বডিটা গিলতে যাচ্ছিল, আপনার শুধু মনে হচ্ছে আপনার আছে। আপনার কাছে একটি বার্তা পাঠানো হচ্ছে। এটি আপনার প্রভুর কাছ থেকে একটি বার্তা হওয়া উচিত। দেখুন আমি কিভাবে আমার ভিত্তি স্থাপন সম্পন্ন করি। আমাকে তৃতীয় গোপন রাজ্যে যেতে দাও। আপনি কিছুটা কৌতূহলী। আপনার মনিব খুব কমই আপনার সাথে যোগাযোগ করেন। খুঁজলে সম্ভবত কিছু একটা ঘটছে। এখন তাকাচ্ছি। খুব সম্ভবত তারা উন্নতির সুযোগ খুঁজতে কোনো গোপন জগতে যাচ্ছে। গুরু, আপনি সত্যিই আমার মাথায় ঢুকে যাচ্ছেন। এই সৃষ্টি বডিটি দেখুন। তারপর আমি ওটা সরিয়ে রাখলাম। আমি দেখতে চাই মনিব কি চান। তারপর খাও। পাতাল গুহায় কেউ আসছে। তুমি তোমার প্রভুর পাঠানো বার্তাটি দেখো। কিছুটা অপ্রত্যাশিত। বিগত 40 বছরে নবম শিখরে কখনো কেউ যায়নি। পাতাল গুহায় আসার কথা তো বলাই বাহুল্য। সাধারণ শিষ্যদের জন্য পাতাল গুহার সাধনার স্তর অপর্যাপ্ত। কাছে না যাওয়াই ভালো। নবম শিখরের শিষ্যদের কোনো বিকল্প ছিল না। এই কারণেই এমনটা হতে হয়। নইলে নবম শিখরের কোনো শিষ্য থাকতো না কি করে? আসলে নবম শিখর যে সাম্প্রতিক বছরগুলোতে শিষ্য গ্রহণ করছে না সে বিষয়ে তো কথাই না বলাই ভালো। এমনকি যদি তারা সত্যিই নিযোগ করত। আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এটা আজ আসছে। মনে হচ্ছে আমাদের এই লোকগুলোকে বিদায় করে দিতে হবে। তবেই আদিম আত্মার দিকে অগ্রসর হওয়া যায়। আপনি বাইরে গিয়ে আগত লোকদের অভিবাদন জানাতে উঠে দাঁড়ান। তুমিই নবম শিখরের একমাত্র শিষ্য। তুমি যদি না যাও তাহলে কি তোমার মনিবকে যেতে বাধ্য করবে? স্পষ্টতই অযৌক্তিক। যাওয়ার আগে আপনি আত্মিক পোষা প্রাণীর ডিমটির সামনে এসে পৌঁছান। কিছু আধ্যাত্মিক তরল ঢালা হলো। খেয়াল রাখবেন যেন এটি অপুষ্টিতে না ভোগে। 30 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 40 বছর হয়ে গেছে। তোমার পৃষ্ঠের উপর নির্মিত ভিত্তি। তোমার মনিব তোমাকে একটি আত্মিক পোষ্য দেওয়ার পর ডিমটি অপরিবর্তিত রইল। খোলসটি ফুটে বেরোনোর কোনো চিহ্ন ছিল না। প্রথমে আপনি বেশ চিন্তিত ছিলেন। পরে আমি এটিকে ফুল হিসেবে বট করেছিলাম। যখন সময় পাবেন তখন জল দেবেন। শুধু সাধারণ মাটি নয়, পুরো মাটিটাই বদলে দিন। মাটির একটি নির্দিষ্ট তাপমাত্রা থাকে। তোমার মনিব এটা অন্য কোনো জায়গা থেকে এনেছিলেন। আত্মা পশুদের ডিম ফুটে বের হওয়ার বিষয়ে কথা বলার সময় তাপমাত্রা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে কোনো পার্থক্য নেই। আত্মিক পশুটা কিছুতেই বের হচ্ছে না। এটা আর বের না হওয়ায় তুমি অভ্যস্ত হয়ে গেছো। যদি একদিন ডিম ফুটে বাচ্চা বের হয়, আপনি হয়তো এখনো এতে অভ্যস্ত হননি। কিন্তু আপনি তো ইতিমধ্যেই যাচাই করে নিয়েছেন। জীবনীশক্তি বিন্দুমাত্র হ্রাস পায়নি। এটা উদ্ভিদের ডিম হতে পারে। আগের মতোই শান্ত। তুমি গাছের ডিমটার দিকে তাকিয়ে মাথা নাড়ালে। তারপর সে ঘুরে পাতাল গুহা থেকে বেরিয়ে গেল। বাইরে যাওয়ার সময় আপনি বুঝতে পারেন যে সূর্য এইমাত্র উঠেছে। ওই লোকগুলো আসতে এখনো আধ বেলা বাকি আছে। কিন্তু তুমি পরোয়া করো না। আমরা সরাসরি নবম সিংহের পাদদেশে এসে পৌঁছালাম। সেই লোকগুলোর আসার অপেক্ষায়। বাস্তবে আপনি জানেন না কে আসবে। যাই হোক, তোমার মনিব তোমাকে তাকে নিয়ে আসতে বলেছেন। তার বিফেমের শিষ্য হওয়া উচিত। যদি শিষ্য না হয়, তোমার আসার দরকার নেই। শিষ্যদের বিষয়ে মর্যাদার দিক থেকে সম্ভবত এমন কেউ নেই যে আপনাকে ছাড়িয়ে যেতে পারে। সর্বোপরি তুমি তো নবম শিখরের ব্যক্তিগত শিষ্য। ভবিষ্যতে 80% নবম সিংহের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে। যদিও এটি একটি কঠিন কাজ ছিল, কিন্তু শুনতে বেশ চিত্তাকর্ষক লাগছে। যখন আপনি নবম সিংহের পাদদেশে পৌঁছাবেন, তখনও সকাল ছিল। তুমি দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজে পেয়েছ। আকাশে মেঘের পরিবর্তন দেখতে দেখতে আপনার কি মনে আছে মেঘ সম্পর্কিত আপনার একটি কৌশল ছিল? মেঘ সম্পর্কে আপনার বোঝাপড়া যত গভীর হবে, ক্ষমতা যত বেশি। 7 রঙের সুখ মেঘ নামক একটি বিশেষ মন্ত্র। এটি এক ধরনের অলৌকিক শক্তি যা সৌভাগ্য বৃদ্ধি করে। কিন্তু এটা আসলেই জাদু। চেকিনের মাধ্যমে অর্জিত নয়। এটি নবম রেকর্ড। বলা হয়ে থাকে যে এর চাষ করা খুব কঠিন। দুর্ভাগ্যবশত তুমি এটা শিখে ফেলেছ। সম্ভবত এর কারণ হলো তাওবাদী ধর্মগ্রন্থ। এর কারণ হলো আমি মেঘ সম্পর্কে বেশি কিছু জানি না। আমি এটা কখনো ব্যবহার করিনি। তুমি আকাশের দিকে তাকাও। মেঘের ভেসে চলা ও খুলে যাওয়া দেখছি। স্বর্গ ও পৃথিবীর পরিবর্তন দেখার মতো। অন্ধকারে আপনার মনে হবে যেন আপনি মেঘের দিকে তাকাচ্ছেন না, বরং আকাশ ও পৃথিবীর পরিবর্তনগুলো লক্ষ্য করুন। এই মুহূর্তটি আধ্যাত্মিক আনন্দ নিয়ে আসে। তোমার চোখে আকাশের মেঘগুলো রামধনু হয়ে দেখা দিল। মনে হচ্ছে যতক্ষণ আপনি ইচ্ছুক শুভ সপ্তবর্ণ মেঘমালা পতিত হবে। নবম শিখরের পথে 3 জন লোক এসেছিল। প্রত্যেক শিষ্য গোল্ডেন কোর স্তরে রয়েছে। 2 জন মহিলা ও 1 জন পুরুষ। এবার তাদের সঙ্গে কোনো বয়োজ্যেষ্ঠ ছিলেন না। আমি শুনেছি যে অতীতে বয়োজ্যেষ্ঠরা তাদের সঙ্গে যেতেন। প্রথম শিখরের শিষ্য জিন টিং কৌতূহলবশত জিজ্ঞাসা করল। আমি শুনেছি যে নবম শিখরে আগে কোনো শিষ্য ছিল না। এখন নবম শিখরের একজন শিষ্য আছেন। অথবা ব্যক্তিগত শিষ্য। দ্বিতীয় চূড়ার পরিমুশিও তৃতীয় ব্যক্তির দিকে ঘুরে তাকালেন। আমি ভাবছি ছোট বোন লং ইউয়ের কি এটা জানা উচিত? মনে হচ্ছে সে নবম শিখরের একজন শিষ্য। তৃতীয় শিখরের গুপ্ত রাজ্যে অন্য কারও দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় একজন শিষ্য ছিলেন। আও লং ইউ এক পাশে হেঁটে গেল। শান্তভাবে মাথা নাড়ানো। অপরপক্ষ নবম শিখরের সরাসরি শিষ্য হতে সক্ষম হয়েছিল। সেও কিছুটা অবাক হয়েছিল। বলা হয়ে থাকে যে নবম শিখরের কখনো কোনো সাক্ষাৎ শিষ্য ছিল না। নবম শিখরে 10 বছর থাকতে চাই। শিষ্যদের কেউই তা করতে পারল না। এমনকি সেও পারবে না। 10 বছর তাদের জন্য খুব অল্প সময়। কিন্তু নবম চূড়ায় 10 বছর একজন মানুষকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। ফলে সেই ছোট ভাই নবম সিংহে 10 বছর থাকতে পেরেছিলেন। বিশ্বাসটা সত্যিই বেশ আশ্চর্যজনক ছিল। এই কারণেই তাদের সঙ্গে বয়োজ্যেষ্ঠদের থাকার প্রয়োজন হয় না। কারণ নবম শিখরের প্রধান গুরুর আর এসে আমাদের অভিবাদন জানানোর কোনো প্রয়োজন নেই। আমি শুনেছি যে এই ছোট ভাইটির স্বভাব নাকি অসাধারণ। জাদুকরি অস্ত্রটি লাভ করার পর সে খ্যাতি অর্জন করেছিল। তার প্রতিভা মাঝারি মানের। তবে অনেক বছর কেটে গেছে। গোল্ডেন কোর পর্যায়ে অগ্রসর হওয়ার জন্য নবম শিখরের কাছে পর্যাপ্ত সম্পদ থাকতে হবে। যদি অন্য সব উপায় ব্যর্থ হয়, ভিত্তি স্থাপনে পরিপূর্ণতা আনাও সম্ভব। ফডিংটি কথা বলল। নবম শিখর সম্ভবত সাধনার স্তরের উপর গুরুত্ব দেয় না। মুশিও এই বিষয়টি নিয়ে আর আলোচনা করেননি। বরং সে কৌতূহলী ছিল। আমার মনে আছে নবম শিখরে এমন একটি কৌশল ছিল যা অতিপ্রাকৃত শক্তির কাছাকাছি ছিল।
7 রঙের শুক মেঘের নামকরণ। যদি সেই ছোট ভাইটি, তাহলে আমরা কি আমাদের ছোট ভাইয়ের কাছে সাহায্য চাইতে পারি? কিছু দক্ষতা দেখান। শুভ সপ্তবর্ণ মেঘের মাধ্যমে সৌভাগ্য বয়ে আনার জাদু। ফডিংটা কিছুটা সন্দিহান ছিল। বলা হয়ে থাকে যে এই কৌশলের জন্য অত্যন্ত উচ্চ মাত্রার মানসিক একাগ্রতার প্রয়োজন হয়। রংধনু আঁকা তো দূরের কথা, এমনকি এটা শেখাও অত্যন্ত কঠিন। অতীতে শুধুমাত্র কিছু বয়স্ক প্রবীণদের থাকতে পারত। অন্যদের ক্ষেত্রে এই পদ্ধতিটি শেখার বিপরীত প্রভাব পড়বে। সুতরাং এই কৌশলটি শেষ পর্যন্ত কেবল নবম শিখরেই অবশিষ্ট ছিল। বর্তমানে সমগ্র কুনলুন পর্বতমালা, মনে হচ্ছে কেবল নবম শিখরের জ্যেষ্ঠ গুরুই এই বিষয়টি জানেন। নবম শিখরের সেই ছোট ভাইটির বয়স কত? এটা অসম্ভব। মুশিও ভেবেছিল এটা অসম্ভব। এই কৌশলটির জটিলতা সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল। খুব কম লোকই এটা শিখতে পারে। মনে হচ্ছে যে মনের অবস্থা ছাড়াও অন্য কোনো প্রয়োজনীয়তা আছে কি? এতে অনেক সময় লাগে। খুব কম লোকই এতে সময় ব্যয় করবে। যথেষ্ট সময় ব্যয় করা হলে, যদি আমি এটা শিখতে পারি তাহলে এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু বেশিরভাগ মানুষ, এমনকি যদি তারা অনেক সময় ব্যয় করে, কিন্তু আমি এখনো এটা শিখতে পারছি না। এর ফলে কুনলুন পর্বতে খুব কম লোকই সপ্তবর্ণ শুভ মেঘের কৌশলটি শিখতে যায়। এমনটা না হওয়াটাই স্বাভাবিক। আমি তো শুধু বলছি। সর্বোপরি সপ্তবর্ণ শুভ মেঘ সৃষ্টি করার কঠিনতা সকলের কাছেই সুস্পষ্ট। আমার শুধু মনে হয়, যেহেতু অপরপক্ষ নবম শিখরের একমাত্র শিষ্য, তার নিশ্চয়ই কিছু অসাধারণ ক্ষমতা আছে। যদি তুমি এটা পাও। মুশিও মৃদুস্বরে বলল। প্রকৃতপক্ষে সপ্তবর্ণের শুভ মেঘের রহস্য মনের অবস্থা নয়, বরং এটি মেঘ ও আকাশের প্রতি এক ধরনের মুগ্ধতা। এই ধরনের অন্তর্দৃষ্টি বিরল এবং সহজে মেলে না। তাই খুব কম লোকই এটি শিখতে পারে। নবম শিখরের কনিষ্ঠ শিষ্যরা খুব বেশি বয়স্ক নন। এটা স্বাভাবিক নয়। বলা হয়ে থাকে যে নবম শৃঙ্গের অধিপতিও আকস্মিকভাবে জ্ঞান লাভ করেছিলেন। সুতরাং নবম শিখরের ছোট ভাইটির কথা অমূলক নয়। আপনি এটা জানলে সেটাই অস্বাভাবিক হতো। আওলমিও শান্তভাবে বলল। এর দ্বারা সে কিছু বোঝাতে চায়নি। তথ্য থেকে সত্যের সন্ধান, যাতে মানুষ সর্বদা সপ্তবর্ণের শুভ মেঘপুঞ্জকে নবম শৃঙ্গ বলে মনে না করে। নবম শিখরের অধিবাসীদের জানা উচিত। যদি তুমি এটা করতে না পারো তার কারণ হলো তোমার প্রতিভার অভাব। ব্যক্তির উপর নয়, বিষয়ের উপর মনোযোগ দিন। প্রকৃতপক্ষে এবং নবম শিখরের ছোট ভাইয়ের প্রতিভা বেশ সীমিত। তাদের সকলেরই সাধনায় সময় ব্যয় করা উচিত। সপ্তবর্ণ শুভ মেঘের চাষে প্রচুর সময় নষ্ট করা, এটি একটি বুদ্ধিমানের কাজ নয়। জিনটিং মাথা নেড়ে বলল। আওলমিও অপর পক্ষের দিকে তাকালো। সে বেশি কথা বলেনি। প্রসঙ্গক্রমে, আমি শুনেছি যে যদি কেউ সপ্তবর্ণের শুভ মেঘের মর্ম অনুধাবন করতে পারে, আকাশে রামধনু দেখা যাবে। মুশিও আকাশের দিকে তাকালো। রাস্তাটা ঠিক সেভাবেই চলে গিয়েছিল, চোখ ধাঁধানো আর সুন্দর। যখন এই পর্যায়ে আসে, মুশিও মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে অবাক হয়ে বলে উঠল, এটা তো রংধনু। আজ কি বৃষ্টি হয়েছে? এই মুহূর্তে জিনটিং এবং আওলমিও আকাশের দিকে তাকিয়েছিল। তারাও তা দেখেছিল। হঠাৎ আকাশে ঝুলছে বৃষ্টির পর সাধারণ রংধনুর থেকে এটা আলাদা কিছু নয়। যদি তারা শুভ 7 রঙের মেঘ নিয়ে আলোচনা না করত, আমি একেবারেই কিছু অনুভব করিনি। কিন্তু এইমাত্র আমরা আলোচনা করলাম সপ্তবর্ণের শুভ মেঘের সঙ্গে কোনো অস্বাভাবিক ঘটনা জড়িত তা বোঝার কাজ। মনে হলো প্রথমে এটা মেনে নেওয়া একটু কঠিন। এটা নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা ছিল। তাছাড়া এটি প্রদর্শিত হওয়া নবম রংধনু, নবম চিঠি আমাদের 3 জন ছাড়াও সেই বড় ভাই, সেই ছোট ভাই, ওই বয়োজ্যেষ্ঠ শিক্ষক ইতিমধ্যেই বিষয়টি বুঝে গেছেন। ওই ছোট ভাইটা আমাদের নিতে ফিরে আসবে। আর চাষ করা অসম্ভব। জিনটিং এটি বিশ্লেষণ করল। তারপর আমরা উপসংহারে উপনীত হই। তাহলে নিশ্চয়ই এর কারণ হলো আজ রংধনু দেখা গেছে। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই তাই। মুশিও হেসে জবাব দিল। তার মনে হলো সে বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ভেবে ফেলেছে। এরপর কি অস্বাভাবিক ঘটনা ঘটবে? আওলমিও হঠাৎ জিজ্ঞাসা করল। এক মুহূর্ত ভেবে মুশিও বলল, মনে হচ্ছে এমন একজন যিনি বুঝতে পেরেছেন। আপনার শরীরে কি হঠাৎ বহু রঙের আলোর ঝলকানি দেখা যাবে? আওলমিও তার সামনের মূর্তিটির দিকে ইশারা করে জিজ্ঞাসা করল। এই মুহূর্তে মুশিও এবং জিনটিং তৎক্ষণাৎ ঘুরে তাকাল। তখন তারা সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল। তুমি আকাশের দিকে তাকাও। তার শরীরে 7 রঙের আলোর একটি ঝলক দেখা গেল। কিন্তু তা চোখের পলকে ঘটে গেল। বিভ্রমের মতো। নিশ্চয়ই না। কেউ একজন সত্যিই সপ্তবর্ণের শুভ মেঘটির মর্মার্থ অনুধাবন করেছিলেন। আমি নিশ্চয়ই মতিভ্রমের শিকার হয়েছিলাম। কিংবা সম্ভবত সপ্তবর্ণের শুভ মেঘের উপলব্ধি এই অভিপ্রায় নয়। অপর পক্ষটি খুবই অল্প বয়সী। মাত্র 30 বা 40 বছর ধরে চাষ করা হয়েছে। ভিত্তি স্থাপন পরিপূর্ণতা। তোমার হুঁশ ফিরল। আপনার মনে হচ্ছে আপনি শুভ সপ্তবর্ণ মেঘ সম্পর্কে এক নতুন উপলব্ধি লাভ করেছেন। সময় পেলে গাছের ডিম নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এর কোনো প্রভাব আছে বলে মনে হচ্ছে না। তারপর আপনি দেখবেন আপনার সামনে 3 জন লোক দাঁড়িয়ে আছে। এক পুরুষ ও 2 নারী। মহিলাদের মধ্যে একজন আওলমিউকে আগে দেখেছে বলে মনে হচ্ছিল। আপনার সাথেই মনে পড়ল। এই মুহূর্তে আওলমজুর মুখমণ্ডলে কোনো চিহ্ন ছিল না। আঘাতটা সম্ভবত সেরে গেছে। অপর পক্ষের চেহারা সম্পর্কে বছরের পর বছর ধরে কিছুই বদলায়নি। তার মুখ আগের মতোই শান্ত ছিল। তুমি বাকি দুজনের সাথে দেখা করনি। তবে যা নিশ্চিত তা হলো, এই 3 জন ব্যক্তিরই সাধনার স্তর অনেক উঁচু। আর আমি জানি না এটা শুধু আমার কল্পনা কিনা। আপনার মনে হবে যে এই 3 জনের শারীরিক শক্তি খুব প্রবল। আমি আমার বড় ভাই বোনদের সাথে দেখা করেছি। আমার মনিব আমাকে একজনকে তুলে নিয়ে পাতাল গুহায় নিয়ে যেতে বলেছেন। তুমি বিনলীও নও, অহংকারীও নও, তাই না? তোমার মনিব তোমাকে একজনকে তুলে আনতে বলেছেন। এতে নির্দিষ্ট করে বলা হয়নি কোনগুলো। আমরা মাত্র 3 জন ছিলাম। তোমার কষ্টের জন্য ধন্যবাদ, ছোট ভাই। আওলং এবং তার মুখ খোলা। বড় ভাই ও বোনেরা, আমার সঙ্গে আসুন। আপনি যখন ওটা বলছিলেন আপনিই পথ দেখিয়ে দিলেন। তুমি সামনে হাঁটো। অন্যরা পিছনে অনুসরণ করল। যদিও এই ছোট ভাইয়ের সাধনার স্তর ছিল কেবল ভিত্তি স্থাপন পূর্ণতা পর্যায়ের, তবে আওলং এবং ওই 3 জন তো অতিথি ছিলেন। পিছনে ছিল জিনটিং এবং মুশিউ। তার দিকে এমনভাবে তাকালো যেন কিছু বলতে চেয়েও ইতস্তত করছে। তারা এইমাত্র সেই দৃশ্যটি দেখল। তাই আমি সত্যিই জানতে চাই কি ঘটেছিল। আপনি কি সপ্তবর্ণের শুভ মেঘের তাৎপর্য সত্যি উপলব্ধি করেছেন? আওলং শান্ত মুখে হেঁটে যাচ্ছিল। তাকে সবকিছুর প্রতি উদাসীন মনে হয়। বিশেষ করে যখন পালন করার মতো কোনো দায়িত্ব থাকে না। তাকে খুব বেশি বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। ছোট ভাই, তুমি কি জানো আমরা কেন এসেছি? মুশিউ পাশ থেকে জিজ্ঞাসা করল। গুরু তোমাকে বলেননি। তিনি শান্তভাবে শুধু মাথা নাড়লেন। তুমি সত্যিই জানো না এই লোকেরা পাতাল গুহায় কেন এসেছিল? ওটা ভালো জায়গা নয়। সেখানে বেশিক্ষণ থাকাও সাধনার জন্য ক্ষতিকর। যদিও এই লোকেরাও কুনলুন হার্ট সূত্রের চর্চা করছে, তারা পাতাল গুহার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারেনি।
যথেষ্ট প্রতিরোধ নেই। বিপথে যাওয়া এবং অশুভ আত্মা দ্বারা আবিষ্ট হওয়া সহজ। এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। আমরা পাতাল গুহার প্রবেশদ্বারে বেশ কয়েক মাস অবস্থান করব। তাই এই দিনগুলো আমার ছোট ভাইকে বিরক্ত করতে পারে। মুশিও কথা বললেন। তুমি এই বরবনের দিকে তাকালে। তারপর তিনি মাথা নাড়লেন। যদি বরবন কেবল পাতাল গুহার প্রবেশদ্বারে থাকেন, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আমি পাতাল গুহায় বাস করি। গুরু কোনো নির্দেশ দেননি। সাধারণত গর্তের বাইরে নয়। এবার এটা। আওলং ও ডু কিছুটা অবাক হয়েছিল। পাতাল গুহাটি কি ধরনের জায়গা? এই ছোট ভাই অনেকদিন ধরে ওখানে থাকছে। আমি কি সত্যি উন্মত্ত হব না? ভালো মনের মানুষও এমন আচরণ করবে না। ফডিংগুলো অবাক হয়েছিল। এই ছোট ভাইটা কি এর মধ্যে কোনো মোহে পড়ে গেছে? আপনার কথার কারণে তারা ঠিক বুঝতে পারেনি। তাতে কি? তারা আপনাকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করতে পারেনি যে এইমাত্র কি ঘটেছিল। মুশিও আসলে শুধু সেই সপ্তবর্ণ মেঘের বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিল। শীঘ্রই তুমি তাদেরকে পাতাল গুহার প্রবেশদ্বারে নিয়ে গেলে। আপনারা বড় ভাই বোনেরা কি ভিতরে গিয়ে একবার দেখতে চান? আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে তার ছোট ভাই পথ দেখাতে পারবে কিনা। জিন টিং কথা বলল। তোমার প্রতিভা মাঝারি মানের। তাদের চাষের স্তর খুব নিম্ন ছিল। তবে তিনি ছিলেন নবম শিখরের ব্যক্তিগতভাবে প্রশিক্ষিত জ্যেষ্ঠ শিষ্য। নবম শিখরে অপর পক্ষকে অসম্মান করা। এর কারণ হলো তারা সাধনার জন্য পাতাল গুহাটি ব্যবহার করতে চায়নি। আপনি মাথা নেড়ে পথ দেখান। প্রথমবার পাতাল গুহায় প্রবেশ। কিছু প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল করাই শ্রেয়। নইলে পাতালপুরীর আভা দ্বারা প্রভাবিত হওয়া সহজ। তুমি সামনে হাঁটো। সদয় অনুস্মারক। আওলং ও অন্যরা দেখছিল। তাদের অনুসরণ করে পাতাল গুহায় প্রবেশ করুন। কিন্তু ভেতরে একবার ঢুকলে তারা কিছুটা অবাক হয়েছিলেন। পাতালপুরীর এক ঘন আভা সরাসরি তাদের দিকে ধেয়ে এল। তাদের একটা অনুভূতি হয়েছিল। সুরক্ষা ছাড়া এটি অবশ্যই ব্যাপকভাবে প্রভাবিত হবে। স্থায়ী বাসস্থান তো দূরের কথা, এই ধরনের জায়গা। এর মানে শুধু আরেকটু বেশি সময় থাকা। উভয়েরই উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে। এটা শুধু যখন তারা তোমার দিকে তাকায়। বিশ্বাসটা একটু অবিশ্বাস্য লাগছে। যখন তারা তোমাকে দেখবে, আপনি আবিষ্কার করেন যে আপনি কোনো সুরক্ষা ছাড়াই পাতাল গুহায় প্রবেশ করেছেন। ভৌতিক আবহে তুমি এভাবেই হাঁটো। পাতালপুরীর আভা তোমাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারে না। যেন আমি এর অংশ হয়ে গেছি। এটি পাতালপুরীর আভা থেকেও ভিন্ন। হস্তক্ষেপ না করা। এটাই সেই তারা। এটা কোনো স্তরের তারকা। তবেই এই স্তরের দক্ষতা অর্জন করা সম্ভব। এটা পাতালপুরীর প্রভাব নয়। একটি শান্ত মন। সর্বোচ্চ পূর্ণ জলের মতো যা যেকোনো আকার ধারণ করতে পারে। সেটা আওলমিউ হোক বা জিনটিং। তারা কেবল নবম শৃঙ্গের কথাই শুনেছিল। শিষ্যটির চরিত্র অসাধারণ। কিন্তু যে অংশটির সাথে কখনো সরাসরি মোকাবিলা করা হয়নি। আজ দেখা হবে। চোখে দেখলেই বিশ্বাস হয়। এই ছোট ভাই নবম চূড়ায় থাকতে পেরেছিল। এত চাষাবাদের সম্পদ থাকা। এর একটি কারণ আছে। অন্যরা যদি এই ছোট ভাইয়ের অর্ধেকও ভালো হতো। আমার মনে হয় আমি নবম শিখরে দৃঢ়ভাবে টিকে থাকতে পারবো। আমার ছোট ভাইয়ের চরিত্র কেমন? পাতাল গুহায় এত অবাধে হাঁটতে পারা। জিনটিং জিজ্ঞাসা না করে পারল না। তুমি তাদের তিনজনের দিকে তাকালে। তারপর তিনি মাথা নাড়লেন। এর সাথে ব্যক্তির মেজাজের খুব বেশি সম্পর্ক নেই। এটা শুধু একটা অভ্যাস। জিনটিং ও বাকিরা তা বিশ্বাস করেনি। এই ভৌতিক আবহ রাতারাতি অভ্যস্ত হওয়ার মতো কোনো বিষয় নয়। যদি আপনি সত্যি এতে অভ্যস্ত হয়ে যান, সেটা নিশ্চয়ই ভৌতিক প্রাণীদের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ পাতাল কৌশল অনুশীলন করা। কিন্তু যে কেউ এটা দেখতে পারে। আপনি কুনলুন হৃদয় সূত্র অনুশীলন করছেন। পাতালপুরীর আভা দ্বারা প্রভাবিত হওয়ার বিন্দুমাত্র লক্ষণও ছিল না। এটি আপনার মনকে শান্ত করার জন্য। শুধুমাত্র নিরবচ্ছিন্ন থাকলে এটি করা সম্ভব। তারা তা বিশ্বাস করুক বা না করুক তাতে তোমার কিছু যায় আসে না। যাই হোক, ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাওয়া যায়। আপনার মানসিকতার উন্নতি করলে বিভিন্ন জিনিসের সাথে অভ্যস্ত হওয়া আপনার জন্য সহজ হবে। পরবর্তীতে আপনি এই তিনজনকে পাতাল পথের প্রবেশদ্বারে নিয়ে এসেছেন। এটা এখনো ততটাই ভালো। কূপটি পাতালপুরীর সাথে সংযুক্ত। তবে সরাসরি এটির দিকে তাকাতে হলে অমর হতে হবে। আপনি ব্যাখ্যা করতে শুরু করলেন। আওলং ও বাকিরা মাথা নাড়ল। কূপমুখ পরীক্ষা করার কোনো ইচ্ছা আমার ছিল না। কেবলমাত্র যারা অমরত্ব লাভ করেন তারাই এটি দেখতে পারেন। অমর হতে তাদের এখনো অনেক পথ বাকি। তবে তারা আরও দেখেছিল। পাতাল গুহার ভিতরে একটি ছোট বাড়ি আছে। দেখে মনে হচ্ছে এখানে সত্যিই কেউ বাস করে। এই ছোট ভাইটা আসলে ভেতরেই থাকে। এটা খুবই ভয়ঙ্কর। পাতাল গুহা সম্পর্কে তাদের একটি সাধারণ ধারণা হওয়ার পর তুমি এই তিনজনের দিকে মনোযোগ দাওনি? তারা গুহার ঠিক বাইরে ছিল। আমি মাঝে মাঝে গুহায় যাই। তাদের বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। তুমি এইমাত্র ছোট ঘরটাতে ফিরে এলে। কারণ কেউ একজন। তাহলে আপনি 2 দিন খেলার পরিকল্পনা করেছেন। আদিম আত্মার দিকে অগ্রগতি। চোখের পলকে 2 দিন কেটে গেল। তুমি এখনো পাতাল গুহায় বসে আছো। ওই লোকেরা পাতাল গুহায় প্রবেশ করেনি। এর তোমার উপর কোনো প্রভাব নেই। তারা কেন এসেছিল সে প্রসঙ্গে আপনি মোটামুটি বোঝেন। এখানে আসা হয় আত্মা ও চেতনাকে পরিশীলিত করতে। তারা সকলেই দেহচর্চায় পারদর্শী ছিলেন। ওই দুজন চাষাবাদের কৌশল অনুশীলন করছে। আওলং ড্রাগন বংশের একজন সদস্য। শারীরিক দেহ সহজাতভাবে শক্তিশালী। তারা স্বচ্ছ হ্রদটি থেকে কিছু একটা পেল। পাতালপুরীর আভা ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিস্থিতি বিদ্যমান। আদিম আত্মার পরিমার্জন। তাদের প্রশিক্ষণের সীমা গুহার প্রবেশপথের আশেপাশে। আর টেম্পারিং হতে কতক্ষণ সময় লাগবে তুমি জানো না। তবে যদি এটি আপনাকে প্রভাবিত না করে তবে আপনার কিছুই নেই। গুহার প্রবেশপথে একটি কাঠের ফলক স্থাপন করার পর তারপর তুমি সৃষ্টি বডিটি বের করলে। আজ আপনি আদিম আত্মার স্তরে উন্নীত হবেন। আদিম আত্মার পরে তোমার শক্তি দুর্বল নয়। আপনি চেক ইন করার জন্য একটি নতুন জায়গা খুঁজে নিতে পারেন। অবশ্যই কুনলুন পর্বতমালা ছেড়ে যাওয়া অসম্ভব। বাইরেটা খুব বিপজ্জনক। আর তোমার মনিব তো এটা কিছুতেই হতে দেবেন না। প্রসঙ্গক্রমে আপনি ইতিমধ্যে ভিত্তি স্থাপন পর্যায়টি সম্পন্ন করেছেন। আপনার প্রভু সম্ভবত আপনাকে কোনো তৃতীয় পক্ষের গোপন জগতে পাঠিয়ে দেবেন। একসময় নিখুঁত। আপনার গুরু আপনাকে বাধা অতিক্রম করতে সাহায্য করার জন্য সর্বদা একটি উপায় খুঁজে বের করবেন। তাই তাড়াতাড়ি পদোন্নতি পান। নিরাপত্তার আরও একটি স্তর। যদি পর্দার আড়ালে সেই মানুষটার সাথে আবার দেখা হয়ে যায়, কি ঘটবে তা কেউ জানে না। এই মুহূর্তে তুমি সৃষ্টির অমৃত পান করেছ। সৃষ্টি বডি মুখে প্রবেশ করার পর আপনি অনুভব করেন সে একটি রহস্যময় ফটকে প্রবেশ করল। দরজার ভেতরের সবকিছুই আপনার বর্তমান প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। তারা আপনার জন্য সমস্ত বাধা দূর করতে পারে। এই মুহূর্তে আপনার সাধনা পূর্ণ গতিতে চলছে। সমস্ত আধ্যাত্মিক চেতনা সবকিছুর মধ্যে কেন্দ্রীভূত। মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি পরিবর্তন ঘটেছে। যেন আলগা বালির স্তূপ জমাট বাঁধতে শুরু করেছে। এটি মানুষের আকৃতি ধারণ করল। তার আত্মা ও চেতনা মানব রূপে রূপান্তরিত হওয়ার পর
আপনার মন তৎক্ষণাৎ প্রসারিত হতে শুরু করে। জেনসিসিম আধ্যাত্মিক জগৎ অসীমভাবে প্রসারিত হতে শুরু করেছে। ঝাপসা জায়গাগুলো স্পষ্ট হতে শুরু করল। মূলত শান্তিপূর্ণ মন এই মুহূর্তটি একে অবিনশ্বর করে তুলেছিল। এটাই আদিম আত্মার শক্তি। যদিও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, তবে তার মানসিক চেতনা অতীতের চেয়ে উন্নত হয়েছিল, এমনকি যখন অন্তরের দানবদের দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও পর্যাপ্ত বাফার রয়েছে। মনে হচ্ছে এটি স্থিতিস্থাপকতা অর্জন করেছে। শারীরিক দেহ ধ্বংস হয়ে গেলেও আদিম আত্মা অবিলম্বে বিলীন হবে না। আদিম আত্মাকে রক্ষা করুন। নতুন করে শুরু করার সুযোগ আছে। এই পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলেছিল। আপনি অনুভব করতে পারবেন যে আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছেন। 5টি বলদের শক্তি সরাসরি বেড়ে 6টি বলদের শক্তিতে পরিণত হল। এটি এমনকি আকাশের দিকে আরও 9টি ধাপ উপরে উঠতে পারে এবং নতুন পরিবর্তন ঘটতে শুরু করেছে। এটাই আদিম আত্মা। যদি গোল্ডেন এলিক্সির শৈশব থেকে কৈশোরের রূপান্তরের প্রতীক হয়, সুতরাং আদিম আত্মা একটি শিশুর প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার রূপান্তরকে বোঝায়। এর মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধি এবং শূন্যতায় প্রত্যাবর্তন। আদিম আত্মার সংযম। যোগাযোগ একটি বিভ্রম। অমরত্বের প্রবেশদ্বার খুঁজুন। দুঃখ কষ্ট অতিক্রম করে অমরত্ব লাভ। অবশ্যই এখন তোমাকে তোমার সাধনা চালিয়ে যেতে হবে। আদি আত্মার মহান পূর্ণতা প্রবেশ। যদিও আমরা অমরত্বের পথে আরও এক ধাপ এগিয়েছি, কিন্তু যত এগোতে থাকেন ততই কঠিন হয়ে ওঠে। সৃষ্টি বডি সম্পর্কে আপনার মনে হয় এটা কিছুটা দুঃখজনক, কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। প্রকৃত শক্তি নিহিত আছে আমাদের এখন যা আছে তার মধ্যেই। আওলং এবং ড্রাগন হওয়া। চাষের গতি খুব দ্রুত। লক্ষ্যবস্তু হওয়া বিপজ্জনক। তুমি আগেও ওই লোকটার সাথে লড়াই করেছ। যদি অপর পক্ষ আপনাকে সন্দেহ করে এবং আপনাকে লক্ষ্যবস্তু বানা, তখন সৃষ্টি বডি গ্রহণ করার জন্য অনেক দেরি হয়ে যাবে। এরপর তুমি আর এ নিয়ে ভাবনি। এখন যা করতে হবে তা হলো চাষাবাদ চালিয়ে যাওয়া। আত্মাকে পরিশুদ্ধ করা এবং শূন্যতায় ফিরে আসার যুগান্তকারী পথ। কিন্তু আপনি অন্য একটি জায়গা চেক ইন করতে চান। চলো ওই পুরনো মদের দোকানটায় যাই। ঠিক সময় আমার মনিবের জন্য এক পাত্র ভালো ওয়াইন নিয়ে আসতে পারলাম। 30 বছর কেটে গেছে। আপনি কি জানেন সেই হোটেলটি এখনো আছে কিনা? তুমি গাছের ডিমের কাছে এসেছো। সে হাত বাড়িয়ে কিছু আধ্যাত্মিক তরল ঢেলে দিল। তারপর তারা বাইরে বেরিয়ে গেল। হে যিনি ইতিমধ্যেই আদিম আত্মায় উন্নীত হয়েছেন। চারপাশের দৃশ্য অনেক বেশি স্পষ্ট মনে হচ্ছিল, যেন এটি সাধারণ পিক্সেল থেকে হাই ডেফিনিশন পিক্সেলে রূপান্তরিত হয়েছে। তবে এতে কোনো কিছুর উপর প্রভাব পড়ে না। গুহার প্রবেশপথে পৌঁছানো। আপনি কাঠের ফলকটি গ্রহণ করেছেন। আসলে এতে মাত্র 2টি শব্দ লেখা থাকে, বিরক্ত করবেন না। এখন এটির কোনো প্রয়োজন নেই। সর্বোপরি তার তো পদোন্নতি হয়ে গেছে। তুমি বেরিয়ে এলে। তৎক্ষণে বেশ দিনের আলো ফুটে গিয়েছিল। আওলং এবং বাকি 3জন মিলে একটি বিন্যাস আঁকার জন্য কাজ করছে। এটি চাষাবাদের জন্য ব্যবহার করা উচিত। তুমি এটার দিকে তাকিয়েছিলে। এটি পাতালপুরীর দেবতা বিন্যাস আন্ডারওয়ার্ল্ড গড অ্যারে হিসেবে আবিষ্কৃত হয়েছিল। এটা আপনার অচলা মন্ত্রের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ, কিন্তু সেগুলো সম্পূর্ণ ভিন্ন। ফরমেশন এবং স্পেলের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। অবশ্যই আমি নবম চূড়ায় থাকতে চাই। আপনি ক্রমাগত অচলা মন্ত্র জপ করলেও তা যথেষ্ট হবে না। আপনি কুনলুন হার্ট সূত্রটি পেয়েছিলেন পরে। মনকে শান্ত করার কৌশলটি অনুশীলন করুন। শুধুমাত্র অচলা মন্ত্র জপ করার মাধ্যমেই এটি অর্জন করা সম্ভব। নবম চূড়ায় থাকাটা খুব সহজ। অন্যরা এভাবে থাকতে পারবে কিনা তা তুমি জানো না। সম্ভবত 2টি জীবন যাপন করার পর আপনি বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তাহলে এটা আরও সহজ, তাই না? ছোট ভাই বাইরে যাচ্ছে। ফরিং তোমার দিকে তাকায়। তুমি মাথা নেড়েছিলে। আমি আমার 3 বড় ভাই বোনকে আর বিরক্ত করব না। তারপর তুমি ঘুরে চলে গেলে। আমি শুধু চারপাশে হেঁটে আরও কয়েকবার চোখ বুলিয়ে নিলাম। মিংশেন গহন। তারা যে জায়গাটির দিকে দেখছিল সেটি ছিল জিনটিংয়ের পায়ের নিচের গঠনটি। এটা একটু বেমানান লাগছে। গঠনটিতে কি কোনো সমস্যা আছে? জিনটিং তার পায়ের নিচের গঠনটির দিকে তাকালো। কৌতূহলবশত আমি জিজ্ঞাসা করলাম। তিনি অনুভব করলেন যে একটি নির্দিষ্ট সম্ভাবনা ছিল। এই ছোট ভাইটি গঠনগুলো সম্পর্কে কৌতূহলী ছিল। সর্বোপরি এই গঠনটি সহজ নয়। সে অপর পক্ষকে জিজ্ঞেসই করেনি, আপনি কি এই কনিষ্ঠ শিশুটির অনুভূতির কথা বিবেচনা করবেন? তারাও এখানে আরও কিছুক্ষণ থাকতে চায়। তুমি কথা বলনি। সে শুধু মাথা নাড়ল। তারপর আমরা পাহাড় থেকে নেমে এলাম। তোমাকে চলে যেতে দেখছি। আজ আমার একটু কৌতূহল হচ্ছে। এই ছোট ভাইটি কি এই গঠনটি সম্পর্কে কৌতূহলী? আওলংইউ নীরব রইল। গঠনটি আঁকা চালিয়ে যান। এই ছোট ভাইটি স্বল্পভাষী বলে মনে হয়। এখনো কিছু অভিব্যক্তি আছে। পাতালপুরীর আভা দ্বারা অপ্রভাবিত থাকা ছাড়াও। এটা দেখতে বিশেষ কিছু না। তবে নবম শিখরের শিষ্যদের প্রতিভা সাধারণত মাঝারি মানের ছিল। চাষের স্তর কম। অভিজ্ঞতা কম থাকাটা স্বাভাবিক। হয়তো আমরা আগে যে রামধনু আলো দেখেছিলাম তা শুধুই একটি কাকতালীয় ঘটনা ছিল। আমি জিজ্ঞেস করার সুযোগই পাইনি। যদি অপর পক্ষ মনে না করে যে আমরা তাদের ছোট করছি। মুশিও মাথা নাড়ল। আর কোনো কথা নেই। দুর্বল প্রতিভা। এর মানে এই নয় যে আপনার অভিজ্ঞতা কম হবে। আওলং চোখের পলক না ফেলে কিছু একটা বলল। তিনি একটি সত্য বলছেন। অন্য কেউ আপত্তি করেনি। পরিবর্তে তারা তাদের গঠন অব্যাহত রাখল। তুমি আজ সূর্যাস্তের আগেই অনুশীলন শুরু করতে পারো। আজকাল তারা এখানে অনেকক্ষণ থাকতে পারে। যদি কেউ গোল্ডেন কোর পারফেকশন অর্জন করার জন্য পাতালপুরীর শক্তি ধার করতে পারে। আদিম আত্মার স্তর ভেদ করতে পারলে আরও ভালো হতো। এটা কিছুটা কঠিন। পাতালপুরীর দেবতা বিন্যাস সম্পর্কে আপনার মনে হয় কিছু সমস্যা থাকা উচিত। কিন্তু ওই লোকগুলো সবাই প্রতিভাবান ছিলেন। ততক্ষণে আমরা বলতে পারব। আপনাকে কাউকে বিরক্ত করার দরকার নেই। সবাই একে অপরের কাজে হস্তক্ষেপ করে না। স্বাভাবিক গতিতে। আপনি কুনলুন পর্বতের পাদদেশে এসে পৌঁছেছেন। এবার পাহাড় থেকে তাড়াহুড়ো করে নামবেন না। সর্বোপরি ভালো ওয়াইন তো কেবল বিকেলেই কেনা যায়। আগে যাওয়া মানে যেতে চাওয়া। খোঁজ খবর নিতে এলাম। দেখা যাক এটা কি। আশা করি ভালো কিছু হবে। আপনি বনে হাঁটছেন। দেখা গেল যে এটি 30 বছর ধরে নিচে নামেনি। এখানকার রাস্তাগুলো সব কিছুটা বদলে গেছে। তবে পরিবর্তনগুলো উল্লেখযোগ্য নয়। মাত্র অর্ধেক পথ। আপনি লক্ষ্য করলেন একটি খরগোশ আপনার দিকে এগিয়ে আসছে। একটি খরগোশ যার চাষের স্তর ভিত্তি স্থাপনের মহান পূর্ণতা রয়েছে। তার শ্বাস-প্রশ্বাস অনিয়মিত ছিল। এটা অবশ্যই আঘাতের কারণে হয়েছে। মূলত আপনি অপর পক্ষের প্রতি কোনো মনোযোগ দিতে চাননি। ব্যাপারটা হলো এটা হঠাৎ আপনার সামনে চলে এলো। ঠিক যেমন একজন ব্যক্তি আপনার সামনে নতজানু হয়। এই খরগোশটার দিকে তাকিয়ে তোমার কপাল কুঁচকে গেল। তুমি খরগোশটির বুকে একটি ফাটল লক্ষ্য করলে। জ্যান পুড়ে গেছে। এই মুহূর্তেও এর ক্ষতটা দপদপ করছিল। আপনি থামার পরে হঠাৎ সে মাথা নত করতে শুরু করল। একদিক জঙ্গলের অপর দিকের দিকে নির্দেশ করে। যেন আমি তোমাকে কিছু দেখাতে নিয়ে যাচ্ছি। যেহেতু এখনো অনেক সময় বাকি।
তুমি আমাকে পথ দেখাতে বলো। সেই মুহূর্তে খরগোশটা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। কৃতজ্ঞতায় মাথা নত করার পর তিনি পথ দেখালেন। শীঘ্রই তুমি একটি উপত্যকা দেখতে পাবে। সেখানে একজন মহিলা শুয়েছিলেন। দূর থেকে তাকে সাদাসিধে পোশাক পরা একজন মহিলা বলে মনে হয়। মহিলাটির পাশে একটি উজ্জ্বল পুঁতি ছিল। এটি একটি অসুর দমনকারী মুক্তা। এটা কোনো শক্তিশালী জাদুর অস্ত্র নয়। এর প্রভাব শুধুমাত্র ভিত্তি স্থাপন পর্যায়ে থাকা রাক্ষসদের উপরই কিছুটা পড়ে। ওই নারী রাক্ষসীটির ভিত্তি স্থাপনের শেষ পর্যায়ে থাকা উচিত। তাত্ত্বিকভাবে এটি এতটা দুর্বল হওয়ার কথা নয়। তবে তিনি মারা যাননি। কিন্তু যদি এটি রাক্ষস দমনকারী মুক্তা দ্বারা দমন করা অব্যাহত থাকে, এর একটি উল্লেখযোগ্য প্রভাবও থাকবে। অবশ্যই সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিটি হওয়া উচিত রাক্ষস দমনকারী মুক্তার মালিক। মনে হচ্ছে এই খরগোশটি চায় যে আপনি দমনকারী পুঁতিটি নিন। আপনি জপমালাগুলোর কাছে এসে সেগুলো পরীক্ষা করেন। পুঁতিগুলোর মালিকের এতদিন ধরে দেখা মেলেনি। এটাও স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমি তা টের পেয়েছিলাম। আপনি আবিষ্কার করলেন যে এই পুঁতিটির মধ্যে একেবারেই কোনো সমস্যা ছিল না। এবং এই মুহূর্তে আপনি অনুভব করছেন আপনার দিকে একটি আক্রমণ এগিয়ে আসছে। খরগোশটা হঠাৎ কিচকিচ করতে লাগল। আর ওটা তোমার প্যান্টের পা ধরে টানছিল। যেন আমাকে কিছু মনে করিয়ে দিচ্ছে। তুমি এটা উপেক্ষা করেছ। আপনি বনের দিকে তাকিয়ে আছেন। সেই মুহূর্তে একটি তরবারির আলো ঝলসে উঠল। একটি তলোয়ার সোজা আপনার দিকে এগিয়ে আসছে। তলোয়ারের মুখোমুখি। আপনি শুধু হাত তুলেছিলেন। আপনার তর্জনীর পেছন দিক দিয়ে আলতো করে টোকা দিন। তুমি এক আঙুলেই বন্দুক আর তলোয়ারটা সরিয়ে দিলে। তারপর আপনার সামনে একজন লোক এসে নামল। লোকটি মাটিতে পড়ে গেল। তার তরবারিটি মাটিতে পড়ে গেল। মহান পরিপূর্ণতা অর্জনে সহায়তা করা। যে মুহূর্তে আমি অন্য ব্যক্তিকে দেখলাম, তুমি জানতে পারবে অপর ব্যক্তির স্তরটি আপনার স্তরের তুলনায় তুলনামূলকভাবে একই রকম। তুমি এইমাত্র মহান পূর্ণতার বাইরে কোনো শক্তি ব্যবহার করনি। ফলে অপর পক্ষ মনে করবে না যে আপনি আপনার সাধনার স্তর গোপন করছেন। তবে অপর পক্ষ প্রকৃতপক্ষে কুনলুন পর্বতের শীর্ষ কিনা তা এখনও দেখার বিষয়। তোমার জানার কোনো উপায় নেই। কুনলুন পর্বতের পাদদেশে আরও লোকজন আছে। এটা অস্বাভাবিক নয়। যতক্ষণ না তারা কুনলুন পর্বতমালার কাছাকাছি যায়। আসলে কেউ পাত্তা দেয় না। কিন্তু আরেকটু কাছে আসুন। তখন তারা জানতে পারবে কুনলুনকে সকল পর্বতের পূর্বপুরুষ হিসেবে গণ্য করা হয়। এটা শুধু একটা নাম নয়। এই ছোট ভাই